যেই কাজের জন্য টাকা নিচ্ছেন সেই কাজ আপনার সামর্থ্য আছে 100 স্কেলে করার, আপনি করতেছেন না, এর চেয়ে বড় দুর্নীতি আর হইতে পারে না। আমি সবসময় এই কথাটা বলি সবাইকে যে আপনি যেই কাজটা করতেছেন সেই কাজের হকটা আদায় করেন। আপনি খুব টায়ার্ড, আপনি 88 নাম্বার ক্লায়েন্ট ডিল করতেছেন, কিন্তু যেই ক্লায়েন্ট আপনার সামনে আছে এটা তার জন্য দিনের প্রথম এক্সপিরিয়েন্স। আপনি কোনোভাবেই আশা করতে পারেন না যাকে ফোন দিয়েছেন তার নামটা রং করে তার কাছেই আপনি আবার সেলস করলেন। বাংলাদেশে প্রচুর কর্পোরেট পলিটিক্স বা অফিস পলিটিক্স হয়। সাধারণ একজন মানুষ এই ধরনের অফিস পলিটিক্সগুলোকে কিভাবে হ্যান্ডেল করতে পারে? সে কোনো দলের মধ্যে যেতে চায় না। আমি একটা মজার একটা ওয়েতে অফিস পলিটিক্স ডিল করি। কীরকম? ডিলই করি না। আপনার জব করবেন আপনি উইদাউট এনি ইশ ফ্যাক্টর। যদি আরেকটু চেষ্টা করতাম, আমার লাইফে কোনো ইশ ফ্যাক্টর নেই। আমার যেইটা রিজিকে আছে না খেয়ে আমি মরব। আমি খুব মজার একটা কথা বলি, আমি খুব পারপাসফুলি ধান্দাবাজ। 2 বস্তা আমার ভিজিটিং কার্ড ছিল। আপনার নাম্বার যদি আমি হোয়াটসঅ্যাপে সেভ করি অথবা মোবাইলে সেভ করি, 2 মাসে একটা মেসেজ যাবে আমার পক্ষ থেকে। ইসলামিক ব্যাংকিং যে জায়গাটা, মানুষ নর্মাল ব্যাংকিং রেখে ইসলামিক ব্যাংকিং আসলে কেন যাবে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ছিলেন? আমাদের সর্বশেষ নবী ছিলেন। ইসলামের রিলেশনশিপ ম্যানেজার ছিলেন। আপনাকে ডেকে নিয়ে যদি আমি নামাজ পড়াইতে নিয়ে যাই, আমার সব হবে না? হবে না? অবশ্যই হবে। তো আমি আপনাকে ডেকে নিয়ে যদি সুদের ব্যাংকিং থেকে সরাই নিয়ে ইসলামিক ব্যাংকিংয়ে নিয়ে আসি, আমার সব হবে না? কি হবে না? দেশের বাইরে বর্ডারটা পার করলে দেখবেন যে কত মুসলমান হালাল খাবারের জন্য সেই 2 মাইল 3 মাইল হাঁটতেছে, তো বাংলাদেশের মধ্যে সে সুদ খাইতেছে। ভারত বন্ধু হইলে কেমন বন্ধু? ভারতকে যদি খুব বন্ধু বন্ধু মনে হয় তাহলে আপনি আপনার কলিগের কথা চিন্তা করেন। ভারত বন্ধু হলে যেরকম বন্ধু, আপনার কলিগ বন্ধু হইলে অতটুকুই বন্ধু। আসসালামু আলাইকুম সবাইকে, শুভ সন্ধ্যা। যে যেখান থেকে আমাদের আজকের এই পডকাস্ট দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের দুর্দান্ত একটা এপিসোড হবে ব্যাংকিং সেক্টর নিয়ে। আপনারা জানেন আমাদের এই সেলস পডকাস্ট দ্য সেলস লিডারশিপ শো, যেটা প্রেজেন্ট করেছে সেলস লিডারশিপ একাডেমি এবং আমাদের অর্গানাইজড বাই ফিউচার আইকন। আজকের ব্যাংকিং সেক্টরে টোটালি 4টা বিষয় নিয়ে আমরা খুব দুর্দান্ত লেভেলের একটু কভার করব। তার মধ্যে অন্যতম হচ্ছে সেলস, মানে ব্যাংকিং সেক্টর বলেন আর যে সেক্টরে বলেন, সেলস তো সব জায়গায় একটা হার্ট। তার মানে ব্যাংকিং সেক্টরের সেলস নিয়ে কথা বলবো। সেকেন্ড, বর্তমানে খুব ট্রেন্ডি যে বিষয়টা ইসলামিক ব্যাংকিং বা ইসলামিক ফাইন্যান্স, ইসলামিক ব্যাংকিংটা কি এবং সেখানে আসলে আমাদের রোলটা কি, যারা এই সেগমেন্টে কাজ করছেন তারা কীভাবে এই জিনিসটা নিয়ে আগাতে পারেন, সেই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো। অ্যাপার্ট ফ্রম দিস আমরা আরও 2টো বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে রেমিট্যান্স এবং রিকভারি। এই 4টা বিষয় নিয়ে আজকে আমাদের স্টুডিওতে কথা বলার জন্য উপস্থিত হয়েছেন বাংলাদেশের একজন স্বনামধন্য ব্যাংকার, যিনি এর আগেও বেশ কয়েকটি পডকাস্টে অত্যন্ত দক্ষতার সাথে অনেক ইনসাইটফুল বেশ কিছু তথ্য দিয়েছেন। তিনি আর কেউ নন, জনাব মুন্সি মোহাম্মদ আশফাকুল আলম, যিনি বাংলাদেশ ফাইন্যান্সের ইসলামিক ব্যাংকিং ফাইন্যান্সের হেড হিসেবে আছেন, অ্যাজ ওয়েল অ্যাজ রিকভারির হেড হিসেবে বাংলাদেশ ফাইন্যান্সে এখনও কর্মরত আছেন, যার প্রায় 20 বছরের অভিজ্ঞতা। আমরা এই 20 বছরের একজন এক্সপার্ট মানুষের সাথে কথা বলতে যাচ্ছি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে অজস্র ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আশফাক ভাই, প্রথমে একটা প্রশ্ন আপনার কাছে, সেটা হচ্ছে যে আপনার তো ক্যারিয়ার শুরু করেছেন আমি যতটুকু দেখলাম 2008 সালে। তারও আগে 2004 সালে নাকি আপনি আপনার ক্যারিয়ারটা শুরু করেছিলেন, যখন আপনি স্টুডেন্ট ছিলেন। জি, এটা একটা খুব মজার জিনিস। আমরা তো আসলে ক্যারিয়ার যেটা আমরা চিন্তা করি সেটা হচ্ছে গিয়ে অনার্স মাস্টার শেষ করব অথবা আমার লেখাপড়া শেষ করব, তারপর থেকে ক্যারিয়ার শুরু। এখনকার ট্রেন্ড এখন চলছে যেটা ছাত্রদের মধ্যে আমি দেখি, বিভিন্ন ক্যাম্পাসে আমি রিক্রুটমেন্টের জন্য যাই এবং ইন্টারভিউ বোর্ডে বসি যখন, তখন দেখি যে ছাত্ররা এখন অনেক সজাগ। তাদের লেখাপড়ার পাশাপাশি তারা এখন বিভিন্ন পার্ট টাইম জবগুলো করছে। এই জিনিসটা আমার মাথায় এসছিল সেই যখন 2001-2-এ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই এবং আমরা মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে, জানতাম যে বাবা চাকরি করে, উনি ব্যাংকার ছিলেন, ওনাকে রিটায়ারমেন্টে যেতে হবে। তো যখন ওনার রিটায়ারমেন্টের সময় তখন আবার আমাকে যদি একটা জব না পাই তখন আবার ঝামেলা হয়ে যাবে। তো এই চিন্তা থেকেই ছাত্র অবস্থাতেই পার্ট টাইম জবগুলো শুরু করি, কারণ আমি পেপার পত্রিকা দেখতাম, বিজ্ঞাপনের দিকে খেয়াল রাখতাম যে 2-3 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। তো সেই 2-3 বছরের চাকরির অভিজ্ঞতা আসবে কোত্থেকে? এই টেনশন থেকে অথবা সেই এক্সট্রা প্রিপারেশন আগে থেকে সেইগুলোর চিন্তাভাবনা করেই আসলে ছাত্র বয়সে পার্ট টাইম জবগুলো শুরু করা। আলহামদুলিল্লাহ আমি খুবই কৃতজ্ঞ, আমার যে যতগুলো জব আমি পার্ট টাইম করেছি সেখান থেকে আমি অনেক শিখেছি। আমি সেমস গ্লোবালে ছিলাম, পার্ট টাইম জব করতাম সেখানে সেলসে। ঢাকা শেরাটন হোটেলের ইস্টারউড প্রিভিলেজ ক্লাবে আমি ছিলাম টেলি সেলসে। ওকে। তো এই 2টা জায়গা থেকে আমার অনেক শেখার আছে। শিখেছি আমি, অস্ট্রেলিয়ান বস ছিল আমার, ইন্দোনেশিয়ান বস ছিল, ফরেন
পার্টনারদের কাছ থেকে কিছু শিখেছি। আমার ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি যেটা, সেখানে আমি অনেক ডিরেক্ট কাস্টমার ফেস করেছি এবং স্টল বিক্রি করেছি। টিকিট বিক্রি থেকে শুরু করে আরও মজার মজার কিছু অভিজ্ঞতা আছে স্টলের সেলসম্যান হিসাবে থাকা। তো এই বিভিন্ন অভিজ্ঞতা থেকে আমার সেই সেলসটার হাতে খড়ি আর কি। আশফাক ভাই, এখানে আমার একটা তাহলে অনেক প্রশ্ন আসে, বাট একটা জি, প্রশ্ন প্লিজ। করতে চাই, সেটা হচ্ছে আপনি একটা শব্দ বলেছেন টেলিসেলস। জি টেলিসেলস বর্তমান সময়ের সবচাইতে সেলসের মধ্যে অন্যতম একটা জনপ্রিয় টপিক। জি টেলিসেলস নিয়ে আপনার এক্সপেরিয়েন্সের আলোকে বর্তমানে আসলে কোন বিষয়টা মেনটেন করলে ভালো হয়, যেটাতে কাস্টমারকে আরও আমার কথা বলতে অথবা কাস্টমার আমার প্রোডাক্ট কিনাতে হেল্প হবে, এবং কী কাজ করতে পারে একজন টেলিসেলস প্রতিনিধি? টেলিসেলস প্রতিনিধি আমি তো মাঝে মাঝেই ফোন পাই, আলহামদুলিল্লাহ এখন একটু সিনিয়র হয়েছি, প্রোফাইলও হয়তো বা ফোন আসার মতো হয়েছে। যখন ফোনগুলো পাই আমি খুব মনোযোগ দিয়ে শুনি ওকে, এবং আমি দেখি যে একটা বিশাল ডিস্ট্রাকশন, ফোকাসের অভাব। ওকে, আমার নাম্বারটা যে কোনোভাবেই টেলিসেলস রিপ্রেজেন্টেটিভের কাছে গেছে, কিন্তু উনি আমাকে ফোনটা দিচ্ছেন, আমার নামটা উনি সঠিকভাবে উচ্চারণ করেন না। আশফাকুল আলম আমার নাম, তো স্বাভাবিকভাবেই নামটা আশরাফুল আলম 99% বলে ফেলে। মাই গুডনেস। যখন নামটা রং বলে একটু খারাপ বিহেভ করা যায়, কিন্তু যেহেতু আমি সেখান থেকে আমার ক্যারিয়ার শুরু, আমি একটু সুন্দর করে বুঝিয়ে বলি যে দেখেন আপনি কিন্তু আমার নামটার রং পড়েছেন, আপনি কোনোভাবেই আশা করতে পারেন না যাকে ফোন দিয়েছেন তার নামটা রং পড়ে তার কাছেই আপনি আবার সেলস করলেন। প্রথম ধরাটাই ওখানে। সেকেন্ড, তার মানে ফোকাসটা ফোকাস সঠিক নাই, যায় না। ফোকাস নাই একেবারে। আমি বলবো যে ট্রেনিংয়ের একটা বিশাল অভাব। নাম্বার টু হচ্ছে গিয়ে আমাকে ফোন করছেন, আমি বুঝতে পারছি উনার আমার দিকে মনোযোগ নাই। এগেইন ফোকাস। হ্যাঁ, অ্যাগেইন ফোকাস, মুখস্থ একটা কথা বলছেন, বলেই যাচ্ছেন। সেকেন্ডও আপনি বললেন যে ফোকাস, যে ফোকাস সে ফোকাসে আপনি কীরকম কাস্টমার ওই অনুযায়ী সে কথা বলছে না। এবং একটা জিনিস দেখবেন যে মুখস্থ কিছু জিনিস টেলিসেলসে, আমি জানি না টিম লিডাররা কীভাবে, হয়তো বা খুব ওয়েল ট্রেন্ড হন না অথবা করেন না, অথবা খুব ইমিডিয়েটলি কয়েকটা ডেমো অথবা মক টেস্ট না নিয়েই হয়তো বা কলে পাঠিয়ে দেন কিনা জানি না। তো এরকম আমি খুব ফ্রিকোয়েন্টলি পাই যে উনার যেটা বলার সেইটা উনি বলে শেষ করবেনই, মাঝখানে যে আমি কি শুনছি নাকি না শুনছি, আমার মনোযোগ আছে নাকি নাই, এই জিনিসটার প্রতি নজর ওভাবে নাই। আরেকটা জিনিস হচ্ছে খুব ফোর্স করা যে না এখনই একটা ডিল ক্লোজিংয়ে চলে আসতে হবে। খুব সুন্দরভাবে যদি একটা হোয়াটসঅ্যাপ আমার কাছে আসতো, আমি এই কোম্পানি থেকে এরকম বলছি যে স্যার আমি আপনার নাম্বারটা কালেক্ট করেছি আমাদের একটা সোর্স থেকে, আপনার এই ধরনের কোনো প্রোডাক্টের রিকোয়ারমেন্ট থাকলে আমি কি আপনাকে কল দিতে পারি, অথবা আপনার কনভিনিয়েন্ট টাইম কোনটা, এভাবে করে টাইম নিয়েও কল দেওয়া যায়। অথবা আপনি ডিরেক্ট কল করেছেন, যখন দেখছেন যে আমি আপনার প্রতি মনোযোগী না, কোন সময়টায় দিচ্ছেন, কাকে দিচ্ছেন, তার এখন ব্যস্ততা কি হতে পারে, তার ফেসবুক প্রোফাইলটা যদি একটু দেখেন, লিঙ্কডইনটা একটু দেখেন, যে তার আসলে ডেইলি কর্মকাণ্ড কীরকম হতে পারে, কোন সময়টা তাকে ফোন দেওয়া যায়, এগুলো একটু গবেষণা না করে হুট করে ফোন দিলেই ঝামেলা হবেই। আবার হচ্ছে গিয়ে যখন সে মনোযোগ দিচ্ছে না তখন তাকে আপনি ছেড়ে দেন, বলেন যে স্যার আমি আপনাকে পরবর্তীতে যদি আপনি বলেন, আপনার যদি কনভিনিয়েন্ট টাইম হয় পাওয়া যায়, তাহলে আমি একটা ফলো আপ কল আপনাকে দিতে পারি কি, অথবা স্যার আমি আপনাকে একটা হোয়াটসঅ্যাপ করে রাখবো, আপনি যদি স্যার যদি কখনও আপনি এই ধরনের প্রোডাক্ট কিনতে চান আমাকে কাইন্ডলি একটু স্মরণ করবেন। গুড। আমরা এই যতগুলো কাস্টমারের কাছ থেকে এখন পর্যন্ত প্রোডাক্ট, যতগুলো সেলসম্যানের কাছ থেকে এখন পর্যন্ত প্রোডাক্ট নিয়েছি অথবা সার্ভিস নিয়েছি, আমি বিহেভিয়ারের কারণে নিয়েছি এবং এই গ্রামারগুলো যারা মেনটেন করে ওদের কাছ থেকে নিয়েছি। এবং আমি যেটা শুরুতেই বললাম, আমার নামের স্পেলিং অথবা আমার নামটা ঠিকমতো বলতে পারে না, আমি এমন কারো কাছ থেকে এখন পর্যন্ত কোনো প্রোডাক্ট নিই নি। তো এটা খুবই সিরিয়াস। তো আশফাক ভাই, এখানে একটা বিষয় আসে, মানে আপনি কয়েকটা বিষয় বলেছেন যদিও, যে জি। ফোকাস রাখা, তারপরে সে মনোটোনাস কথা না বলে, মানে যিনি হ্যাঁ, যার কাছে আমি ক্লায়েন্ট তারটা বুঝে তার কাস্টমাইজড কথা বললে। কথা বলা। ইভেন আপনি বলেছেন যে হোয়াটসঅ্যাপে আগেই একটু জি নক করা যেতে পারে। আবার আপনি যদি ফোন করেও বসেন, সেক্ষেত্রে উনি আসলে আপনাকে অ্যাটেনশন দিচ্ছেন কিনা বা সে এখন ফ্রি আছে কিনা, তাকে আগেই জিজ্ঞেস করা, স্যার আমি একটু কথা বলতে চাই 1 মিনিট বা 2 মিনিট, আপনি একটু ফ্রি আছেন কিনা। ইয়েস, সেটাও হ্যাঁ একটা ফ্যাক্টর। এখন যিনি টেলিসেলসের লোক, ধরেন আমি টেলিসেলসের লোক, কারণ আমার বস তো আমার কন্টিনিউয়াস প্রেশার ক্রিয়েট করতে চাই, তুমি আজকে কিন্তু 50টা কল করতে হবে, আমার টার্গেট দিয়ে দিচ্ছে 50টা কলের। হ্যাঁ হ্যাঁ বুঝতে এখন পারছি। এই যে 50টা কলের টার্গেট দেওয়ার কারণে আমি তো পাজলড হয়ে আছি। এখন সবই ঠিক আছে, কিন্তু এখানে আপনি আসলে যেটা দিয়ে কাজ করতেছেন, কাজ তো করতেছেন ডিরেক্টরি থেকে। হুম, এই 30 40 50টা ডিরেক্টরি আপনি শিওর থাকেন এদের কাছে, যে সকল মেম্বাররা আছেন ডিরেক্টরিতে, ওনাদের কাছে কমপক্ষে আরও 50টা কল এরকম যায় উইকলি, প্রতিদিনই। প্রতিদিন না হলেও উইকলি যায়। রাইট, এর মধ্যে থেকে আপনি ডিফারেন্সিয়েটেড হবেন কিভাবে? রাইট। সুন্দর করে একটা মেসেজ ড্রাফট করেন,
মেসেজটা চ্যাট জিপিটির হেল্প নেন অথবা বসের হেল্প নেন, যেভাবেই হোক একটা মেসেজ ড্রাফট করেন, সেই মেসেজটা আপনি পাঠান, পাঠানোর পরে কনভিনিয়েন্ট টাইম চান। সবসময় আপনার কনভিনিয়েন্ট টাইমেই কেন আপনাকে এই 50টা কল শেষ করতে হবে? আমি কিন্তু এই এনবিএফ এর সেলসেও আমার টিমকেও আমি তাই বলি, এবং এটা থেকে খুব ভালো রেজাল্টও আসে। এনবিএফএ মানে? নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস। ওকে, এখন আমি যেখানে আছি বাংলাদেশ ফাইন্যান্স, রাইট, নন এবং ব্যাংকিং আমি ফাইন্যান্স। এইটা ব্যাংকেও আমি করেছি। যে আগে কাস্টমারকে কল ডিরেক্ট না দিয়ে, কারণ আমার কাছে কল আসলে যেরকম বিরক্ত আমি হই, কাস্টমার একই ধরনের বিরক্ত হয়। ডেফিনেটলি। এবং আমার টাইম যে চায়, আমার টাইম চেয়ে আমাকে যে ফোন দেয়, আমি মনে করি ওইটাই আমাকে প্রথম একটা রেসপেক্ট করলো। যে এবং আমার সেখানে বিক্রিও হয় দেখলাম হ্যাঁ, সেটা আমরা, বিক্রিও ভালো বিক্রিও হয়, হয়। এটা ভালো হয়, ভালো রেসপন্স পাওয়া যায়। তো কাস্টমার হয়তো বা এখন ফোন দিচ্ছে না, মেসেজ রিপ্লাই দিচ্ছে না, সে 6 ঘন্টা পরে দিবে, মিটিংয়ে ছিল অথবা বাসায় গিয়ে, অথবা মোবাইলে যখন সে বাসায় যাচ্ছে অথবা অফিসে আসতেছে, টিপতেছে, স্ক্রল করছে, তখন দেখলো যে এরকম একটা মেসেজ আসছে, দেয়, ক্লায়েন্ট রিপ্লাই দেয়। তো আপনি যদি 1000 মেসেজ পাঠান 7 দিনে, আপনি দেখবেন যে আপনি এরকম 500 না হলেও 100-150 আপনি পাবেন। 20-30% রিপ্লাই পাওয়া যায়, এবং কনভিনিয়েন্ট টাইমে ওনারা নিজেরা ফোন দেন অথবা ওনারা নিজেরা সাজেস্ট করেন, এভাবে করে করা যায়। আমরা এখানে আরেকটা জায়গায় চলে যেতে চাই। ইনফ্যাক্ট please. আপনি টেলিসেলসের মধ্যে আমি একটা প্রশ্ন করতে চাই আর কি, আশফাক ভাই। অনেকেই বলে এরকমটা যে ভাইয়া, আমি একজন ক্লায়েন্টকে এরকম কমিউনিকেট করছি, উনি রাজিও ছিলেন, কিন্তু 2 দিন পর থেকে উনি আর ফোন ধরেন না। যদি এরকম ফোন না ধরে, আমার আসলে এনাকে কিভাবে আমি ক্লোজিংয়ে আনবো, আমি কি করতে পারি? আচ্ছা, টেলিসেলসে যারা আছেন, এইটা কালেক্ট করার জন্য, সেলসটাকে ডিল ক্লোজ করার জন্য আপনি কি একটা ডিরেক্ট মিট করতে পারেন না? রিকোয়েস্ট করতে পারেন না? রাইট। আপনাকে ওভার দ্য ফোনেই কি ডিল ক্লোজ করতে হবে, এরকম কোনো বাধ্যবাধকতা কোথাও আছে? কিছু কল সেন্টার তো আছে, সে শুধু আসলে ব্যাকএন্ড থেকে কাজ করে, ঠিক ফ্রন্টে আছে, তো আসে না। ফ্রন্টে আসে না। তাহলে আপনি যখন দেখবেন যে কাস্টমার 2-3টা টাইম দিয়ে আপনার সঙ্গে আর কোনো কমিউনিকেশন করছে না, আপনাকে সেটা বাদ দিতে হবে, 15 দিন পরে জন্য রেখে দিতে হবে, যে 15 দিন পরে আমি সেটাকে আবার একটা ফলো আপ করব। ফলো আপ করবো, ওকে। ফলো আপ তো করতেই হবে। আমি মজার অভিজ্ঞতা আছে, আপনাকে বলবো হয়তো বা যখন রেমিটেন্স নিয়ে কথা বলবো, যে একটা ক্লায়েন্টকে অনবোর্ড করার জন্য আমি 5 বছর পিছনে লেগেছিলাম, এবং সেটা বাংলাদেশে এখন পর্যন্ত আনা সমস্ত যে রেমিটেন্সের বড় বড় কোম্পানি আছে তার মধ্যে অন্যতম। 5 বছর পিছনে লেগে থেকে আমি এনেছি। তো ফলো আপ করবেন, ইমিডিয়েট সেলসের দরকার নাই তো। খুব বেশি যদি আপনি ঘন ঘন ফলো আপ করতে থাকেন, তখন আপনাকে তো ব্লক করে দিবে, তখন একবারে শেষ। রাইট ভাইয়া। সো এই জায়গাটায় আমারও তাই মনে হয়। ইনফ্যাক্ট অনেকে বলে কি যে আমি তো ওনার সাথে অনেক কমিউনিকেট করি, অনেক চেষ্টা করি, উনি তো আমাকে এরকম ধরে না, আমি কি করব? আপনি যেটা বললেন এটাই। ইনফ্যাক্ট ওনাকে একটু পজ নেওয়ার সুযোগ দেন। একটু পজ নেওয়ার সুযোগ দিতে হবে। রাইট। খুব বেশি যখন আপনি প্রেশার ক্রিয়েট করবেন, তখন কাস্টমার মনে করতেছে এই যে আমাকে মনে হয় বোকা পেয়ে বসছে, অথবা সেলটা তার এখনই করতে হবে। আমাদের তারা বেশি আসলে, রাইট। আমাদের সেলসম্যানদের তারা বেশি, এটা আমাদেরই ভুল। একটু পজ নিয়ে কাস্টমারকে একটু ভাবনা চিন্তার সময় দেন। খুব প্রেশারাইজ করলে কাস্টমারও মনে হয় যে ও কনফিউজড হয়ে যায়, যে হয়তোবা তার প্রোডাক্টটা খারাপ, অথবা তার সেলস হয় না, অথবা এই ছেলেটা নতুন, তার খুব টার্গেটের জন্য সে এমন করতেছে। রাইট, বুঝতে পারছি। ঝামেলা তো ওখানে। তো এখন অশোক ভাই, থ্যাংক ইউ। আপনি তাহলে আপনার যে আর্লি ক্যারিয়ার, ইনফ্যাক্ট জি। যখন আপনি স্টুডেন্ট ছিলেন তখনই আপনি একটা পার্ট টাইম জব করেছেন, এবং সেখানে আপনি টেলিসেলস সহ একাধিক part-time job করেছি, একাধিক পার্ট টাইম করেছেন, এবং সেখানে আপনি টেলিসেলস সহ বেশ কয়েকটা জিনিস কভার করেছেন, এবং সেই নিয়ে আমরা কথা বলছিলাম। এরপরে যখন ফর্মালি 2008 সালে আপনি জয়েন করলেন, আপনি দুবাইতে চলে গেলেন। আমি বাংলাদেশ থেকেই দুবাইয়ের জন্য রিক্রুটমেন্ট টিম ছিল। আমি বিজ্ঞাপন দেখে সেখানে প্রথম আলোতে বিজ্ঞাপন ছিল, ডিরেক্ট ইন্টারভিউ ছিল 68 দিলকুশাতে, সেখান থেকে ইন্টারভিউ দিয়ে ইউই এক্সচেঞ্জ গ্লোবাল রিক্রুটমেন্টে আমি সেখানে ডিরেক্ট অফিসার হিসেবে যাই। এবং আমি যে পার্ট টাইম জবগুলো করেছিলাম, সেই 3-4 বছর পার্ট টাইম জব আমার ছাত্র বয়সে, সেটা আমাকে অনেক হেল্প করে। ডিরেক্ট good. অফিসার র্যাঙ্কে, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল রিক্রুটমেন্টে অফিসার, তখন একটা বিশাল পোস্ট। কারণ হচ্ছে আমি 6-7 বছর ফুল টাইম জব করেও, ইভেন গ্রামীণ ফোন ভালো ভালো কোম্পানিতে ফুল টাইম জব করেছে এরকম কাউকেও আমি দেখেছি যে অ্যাসিস্ট্যান্ট কাস্টমার সার্ভিস অথবা জুনিয়র অফিসার হিসেবে জয়েন করতে। সেখানে আমি ডিরেক্ট অফিসার হিসেবে যাই, এবং খুব মজার ছিল এক্সপিরিয়েন্স। মাল্টিন্যাশনাল কোম্পানি এবং সুপার ব্র্যান্ড অ্যাওয়ার্ড পাওয়া ইউই এক্সচেঞ্জ। তো সেই ইউই এক্সচেঞ্জে আমি আমার যাত্রা শুরু করি। সেখানে যেটা ছিল সেটা হচ্ছে সিঙ্গেল একটা কাউন্টারে, সেই কাউন্টারে কাস্টমার আসবে, আপনি কাস্টমারের ট্রানজ্যাকশন করে দিবেন, ক্যাশ রিসিভ করবেন, কাস্টমারকে আবার কিছু ক্রস সেল করবেন বিভিন্ন প্রোডাক্ট। আলটিমেটলি আমি আসলে অপারেশন খুব বেশি একটা এনজয় করি না, আমি অপারেশনের লোক না, ভিতরে তো আমার সেলস আছে, আমার তো সেলস করতে হবে। আমি ক্রস সেলিংটা খুব ভালো করতাম,
ক্রস সেলিং, সো বিভিন্ন প্রোডাক্ট থাকে। স্যার তো ক্রস সেলিং জি, আমাদের এখানে যারা দেখছেন ওনারা একটা প্রশ্ন আসতে পারে ওনাদের কাছে, হোয়াট ইজ ক্রস সেলিং? ইমিডিয়েট যেই প্রোডাক্টটা আপনাকে বিক্রির জন্য দেওয়া হচ্ছে তার সঙ্গে সঙ্গে কিছু কিছু অন্য কিছু প্রোডাক্ট থাকে যে প্রোডাক্টগুলো বিক্রি করতে পারলে এটা হচ্ছে কি আসলে নফল নামাজের মতো। আমি যদি আপনাকে বলি ফজর মানে ফরজ তো আপনাকে পড়তেই হবে, রাইট। হ্যাঁ সেটা তো অবশ্য পালনীয় কর্তব্য, এর সঙ্গে কিছু নফল থাকে কিছু সুন্নত থাকে। তো আমি ক্রস সেলিংটাকে আমি উদাহরণের জন্য বলতেছি, সেটা হচ্ছে গিয়ে কিছু নফল নামাজ থাকে পড়তে পারলে সব আছে, সওয়াব আছে, না না করতে পারলে কোনো গুনাহ নাই। গুণা নাই। ওকে। তো এই ক্রস সেলিংটা আমি খুব ভালো করতে পারতাম। যেমন কারণ আমরা অনেক সময় দেখি যে কোনো একটা জায়গায় গিয়ে কিছু একটা অর্ডার দিলে জি উনি তখন বলে যে স্যার এটার সঙ্গে যদি আজকে আপনি আমাদের এই হ্যাঁ, হ্যাঁ, প্রোডাক্টটা হ্যাঁ, নেন তাহলে কিন্তু আপনি এখানে একটু ডিসকাউন্ট পাবেন, এইটাকে দিয়ে দিব কিনা। কারেক্ট কারেক্ট দিস ইজ ক্রস সেলিং, ক্রস ক্রস সেলিং। তার মানে আপনি ওইখানে আপনার নির্দিষ্ট সার্ভিসের বাইরেও কিছু ক্রস সেলিং প্রোডাক্ট বিক্রি করেছেন। সো ওইখানে আপনার মূল কাস্টমার ছিল কি বাংলাদেশি কমিউনিটি, বাংলাদেশি যারা বাংলাদেশিরাই, একেবারে রুট রাইট, এন্ডের যারা যারা ব্লু প্রবাসী। কলার, জি ব্লু কলার ক্লায়েন্টস, যাদের হার্ড আর্নড মানি, এরা এই টাকাগুলো পাঠাতো সিরিয়াল, লম্বা সিরিয়াল দিয়ে। আমি কাজটা প্রথমে একটু ফ্রাস্ট্রেটিং ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছি অ্যাকাউন্টিংয়ে, বিবিএমবিএ করে দেশের বাইরে জব, মাল্টিন্যাশনাল কোম্পানি শুনে টুনে তো গেলাম, কিন্তু পরে গিয়ে দেখতেছি যে খুব বেশি একটা চার্ম তো আমি এখানে খুঁজে পাচ্ছি না। এবং সেখানে সেই সাউথ ইন্ডিয়ানদের সঙ্গে বিভিন্ন ক্রস কালচারাল মানুষজন, ওদিক থেকে শেখার আছে অনেক কিছু, কিন্তু একটা ইন্ডিয়ানদের প্রেশার থাকে, কিন্তু একটা ডোমিনেন্স থাকে এর মধ্যে হচ্ছে গিয়ে। এখানে ক্যারিয়ার গ্রোথের কি হবে, আমি তো কাউন্টারে বসে গেলাম অথবা আমি অপারেশনের জবে চলে আসলাম। আমি সেই ক্রস সেলিংটা করে 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 শুরু করলাম যে না আমি আস্তে আস্তে সেলসে চলে যাব, ওকে। ডিরেক্ট সেলসে যাব। এবং যার ভিতরে যেটা আছে সেটা তো আসলে গোপন রাখাও যায় না, করাও যায় না, যেহেতু আমার আগ্রহ আছে প্রচুর। ওই সময়টাতে আমার পরিচয় হলো একজনের সঙ্গে, ইসলামিক ব্যাংকের রিপ্রেজেন্টেটিভ সাইফুল ভাই। সেই সাইফুল ভাইয়ের সঙ্গে একটা মজার কাহিনী আছে, যদি একটু বলি হয়তো সময় লাগবে। আপনি জি বলার আগে আমি আরেকটা জায়গায় আমি নিব এটাকে আপনার, জি আপনি প্লিজ। এখানে একটা শব্দ ইউজ করেছেন ব্লু কলার। জি আমাদের অনেক দর্শক অবশ্য ব্লু কলার এবং হোয়াইট কলারটাকে একটু ব্লু কলার সেগমেন্টাইজ করতে পারছেন বলতে আর আপনি কি। দেখবেন যে যদি এয়ারপোর্টের ক্লিনিং সার্ভিসের যেসব পিপল আপনারা দেখেন, মোস্টলি ওনাদের ড্রেসের কালারটা হয় ব্লু। ওকে। এবং যারা আমরা একটু অফিসিয়াল জব করি, এক্সিকিউটিভ অ্যান্ড অ্যাবাভ এক্সিকিউটিভ অ্যাবভ, তাদের শার্টের কালার হয় হোয়াইট, সাদা। সাদা। আপনারও আমারও একই। তো এই জিনিসটা এইভাবে করে এই সেগমেন্টেশনটা হ্যাঁ এই হয়েছে। জার্গনটা এইভাবেই আসে। তার মানে হলো যে যারা বেসিক্যালি এক্সিকিউটিভ থেকে উপরের দিকে জব করে তাদেরকে হোয়াইট কলারের মধ্যে জি ফেলে, আর যারা হচ্ছে এক্সিকিউটিভ থেকে নিচের দিকের যে র্যাঙ্কিংগুলো লাইক আমাদের অফিস স্টাফস আরও অনেকেই আছেন ম্যাসেঞ্জার থেকে শুরু করে, এনাদেরকে বলা হয় সাধারণত ব্লু কলার। ব্লু কলার। এবং আপনার ওইখানে মোস্ট অফ দেম যে ব্লু কলারের যারা কাস্টমার তারাই অনেক বেশি আসতো আর কি আপনার দুবাইতে। কারণ দুবাইতে আমাদের ডায়াসপোরার তো নেচারটাই এরকম, আমাদের 80 থেকে 90%, সরি 90% আরও বেশি, 98 অথবা 99% বলবো আমি, মোস্টলি ওই সব কান্ট্রিতে, গালফ রিজিয়নে সবই হচ্ছে গিয়ে ব্লু ব্লু কালার। কলার। আমাদের 176টা দেশে এখন পর্যন্ত 1.5 কোটির মতো আমাদের বাংলাদেশে আছে, লিগালি এবং ইলিগালি মিলে। বছরে যে $30 বিলিয়ন আমাদের আসে, এই ব্লু কলার কাস্টমারদের বড় একটা অবদান। হ্যাঁ বড় একটা অবদান থাকে। রাইট। এখানে তাহলে আমি একটু সাইফুল ভাইয়ের কাছে আবার জি ফেরত যেতে সাইফুল চাই। ভাইয়ের সঙ্গে আমার মন টন খারাপ, একটু উদাস, কেন যেন মন একটু উদাস হয়েছে। সাইফুল ভাই থাকতো আজমানে, আমি থাকতাম শারজাতে। সাইফুল ভাইয়ের সঙ্গে পরিচয় টরিচয়, তো একদিন চিন্তা করলাম যে আজমান বিচে একটু সময় কাটাবো। আহ, বাংলাদেশকে খুব মিস করতেছিলাম, বন্ধু বান্ধব মিস করতেছিলাম অথবা ফ্যামিলি মিস করতেছিলাম। আমি গেলাম রাত্রেবেলা, রাত্রে 1টা-1:30টার দিকে সারপ্রাইজ দেওয়ার জন্য। আমি 1:30টার দিকে সাইফুল ভাইয়ের কাছে গেলাম, আমি একটা টোকা দিলাম দরজায় অথবা কলিং বেল টিপলাম, উনি ইনস্ট্যান্ট দরজা খুলল। অবাক কাণ্ড, ওনার বিছানা ভর্তি অ্যাকাউন্ট ওপেনিং ফর্ম। হ্যাঁ। তো আমি সাইফুল ভাই একটা মজার হিস্ট্রি আছে, আমরা সবাই জানি যে সাইফুল ভাই 3 বছর সেখানে ছিল, কোনোদিন ছুটি নেয় নাই, শুক্র শনি কোনোদিনই উনি ছুটি নেয় নাই। উনার কিন্তু কোনো রিপোর্টিং বস ওই জায়গাতে নাই, উনি ইমেল করে অথবা কিছু ছবি টবি তুলে যদি উনি বলে যে আমি কাজ করতেছি অথবা এই করছি সেই করছি, গুড এনাফ। তো সাইফুল ভাইকে বললাম যে ভাই কটা বাজে? 1:30টা তো বাজে। আমি বললাম আপনি কী করেন, অ্যাকাউন্ট ওপেনিং ফর্ম ফিল আপ করতেছেন কেন? পরে বলে যে ভাই আমি মনে করেন যে আমার শরীরে কুলায় আরও আধা ঘন্টা কাজ করতে পারি, কিন্তু আমি যদি না করি এবং এই সময় যদি কোনো ব্যাংকে, অন্য কোনো ব্যাংকে অ্যাকাউন্ট হয়ে যায়, তাহলে আমি আল্লাহর কাছে কী জবাব দিব? ও মাই গড। আমি তো আমার পুরো মাথা নষ্ট। আরে কী বলে মোটিভেশন কোন পর্যায়ে গেলে মানুষ এই কথা বলতে পারে? আমি নতুন করে আসলে ওই দিনের পর থেকে আমার ক্যারিয়ার মনে হয় নতুন করে আমার শুরু হইল।
যে আসলে আমি যেই কাজটা করতেছি এই কাজের সঙ্গে পৃথিবীর কি পাওয়ার আছে, আমি কি পাইলাম, আমি কতটা আনন্দ নিয়ে করতেছি, যেটা এই যে ইকিগাইয়ের কনসেপ্ট যেটা রাইট। আমি তখন এখন ইকিগাই খুব মানে শুনি ফেমাস। ফেমাস, তখন আর ইকিগাই তো জানতাম না, কিন্তু আমি তখন আমার পারপাসটাকে এটার সঙ্গে একটু মিলাই নিলাম। আমি চিন্তা করলাম কি যে আমি যদি কাজ করতে পারি এক্সট্রা, আমার শরীরের শক্তি আছে অথবা আমার সময় আছে, কিন্তু আমি করলাম না, আর যদি কোনো একটা টাকা হুন্ডিতে চলে গেল, তাইলে আমি আল্লাহর কাছে কি জবাব দিব? উনি ওনার ব্যাংকের জন্য করতেছে, আমি বাংলাদেশের জন্য, আমি রেমিটেন্সের জন্য লিগাল ওয়েতে, যেহেতু আমি রেমিটেন্স পাঠানোটা আমার টার্গেট, আমি ওভাবে করে আবার নতুন করে সেলসের জন্য সময়টা বাড়ায় দিলাম ডিরেক্ট আমি, এবং আনপেইড যেই এক্সট্রা এফোর্ট সেটা কিন্তু টোটালি আনপেইড। 8 ঘন্টা ডিউটি, আবার কিছু স্ট্রেট ডিউটি আছে সকাল 8টা থেকে 8 ঘন্টা, আবার কিছু কিছু সময় স্প্লিট ডিউটি আছে, সকালে 4 ঘন্টা, মাঝখানে ব্রেক, আবার আবার 4 ঘন্টা। তা আমি চিন্তা করলাম যে এই স্প্লিট ডিউটিগুলো আমি বেছে নিব, এবং এই সময়টা মাঝখানে যে সময়টা, এই সময়টা আমি সেলস মার্কেটিংয়ের জন্য সময়টা দিব। এই বাংলাদেশিদের ক্যাম্পে গিয়ে গিয়ে ওনাদেরকে বুঝানো, যখন যে থাকে তার লিস্ট করা নামটা, রেমিটেন্স হ্যাঁ পাঠানোর জন্য। রেমিটেন্স পাঠানোর জন্য, সে কোন সময়ে তার বেতনটা হয়, সে কোন কোম্পানিতে, তার বেতনের কত টাকা সে তার কাছে রাখে, কত টাকা পাঠায়, মোবাইল বিলের জন্য অথবা খাবারের জন্য কত টাকা রাখতে হয়, এই সমস্ত একটা রিসার্চ করে একটা ডাটাবেস তৈরি করে তাদের সঙ্গে কন্ট্যাক্ট করা, রিলেশন করা। এমনও সময় হয়েছে যে আমি তাদের সঙ্গে দুপুরে খাইতেছি, এবং আপনি যখন আহ, আপনাকে বোঝানোর জন্য বলি, এক রুমে 20 জন থাকে, 2 তলা 3 তলা খাট, যেগুলো টিভিতে অথবা কোনো কোনো সময় ফিচারে দেখবেন, আমি কিন্তু ওনাদের সঙ্গে একেবারে মিলে মিশে একাকার হয়ে গেলাম, যেহেতু আমার পারপাস ছিল হচ্ছে গিয়ে রেমিটেন্স কীভাবে বাড়ানো যায়, বাড়ানো যায়। হুন্ডি কীভাবে কমানো যায়। এখন প্রত্যেকবার যদি আপনি প্রত্যেক মাসেই তাকে নক দেন, ঘুরে ফিরে তাকে হোয়াটসঅ্যাপ না মানে ফোন করতাম বেশি তখন, বিভিন্ন সময় এদের সঙ্গে খেলাধুলার মধ্যে, ব্যাডমিন্টনে, ভলিবলে, আমার এরকমও হয়েছে যে রোজার ঈদ গেছে, কোরবানির ঈদ গেছে, আমি ওনাদের সঙ্গেই ঈদ করতেছি, এবং আমার বাসা থেকে অ্যাকোমোডেশন থেকে অনেক দূরে, আমি ট্যাক্সি ভাড়া খরচ করে তাদের সঙ্গে গিয়ে ঈদের জামাত পড়তেছি, প্রত্যেক ক্যাম্পে ক্যাম্পে রুমে রুমে গিয়ে গিয়ে কোলাকুলি করতেছি, তাদের লোক হয়ে গেলাম। আমি মুন্সি ভাই, আমার নামের শুরুতে মুন্সি আছে, তো মুন্সি ভাই মোটামুটি একটা ভালো মানে সম্পর্ক হয়ে গেল তাদের সঙ্গে। এবং এই সম্পর্ক দেখেন, আমি এই কাজগুলো করেছিলাম একেবারেই কোনো বেনিফিট পাবো না চিন্তা রেখে, কোনো আর্থিক বেনিফিট কিন্তু নাই, এবং আলহামদুলিল্লাহ আমি সেটার বেনিফিট কিন্তু অটোমেটিক পেয়ে গেছি। আসলে ভাই এখানে আমার একটা প্রশ্ন, জি, please। ইনফ্যাক্ট আমি সেলসে যারা কাজ করি আমরা, আমাদের তো এমনি মালিক পক্ষ ছুটি মুটি দেয়টাই না। এখন আপনারই কথা শোনার পরে তো ছুটি আরো কমে যাবে যা বুঝতেছি। এখন ছুটি কি আসলে দেওয়া উচিত কিনা, বা ছুটি কাটানো উচিত কিনা? কারণ আপনি সাইফুল ভাইয়ের যে উদাহরণটা দিলেন, উনি কোনো ছুটি কাটান নাই বলছেন, আবার আপনিও বন্ধের দিনগুলোতে কাজ করেছেন, এক্সট্রা এফোর্ট জি দিয়েছেন। জি জি এখন এটা হয়তো এক্সেপশনাল কেস যে আপনারা দেশের বাইরে যেহেতু আছেন, সুযোগ ছিল, সেজন্য সেই সুযোগটাকে আপনি কাজে লাগিয়েছেন। কিন্তু প্রচলিত ইন বাংলাদেশ যদি আমরা দেখি যে আমরা কমনলি তো ছুটি দিতে চায় না, সেই জিনিসটাকে আপনি আসলে কিভাবে দেখতেছেন, বা এটা কি হওয়া উচিত কিনা? ভাই, এটা নিয়ে না অনেক বিস্তারিত কথার আছে, ওয়ার্ক লাইফ ব্যালেন্স, যে সকল কথাবার্তা শুনি, এপিজে আব্দুল কালামের কিছু বক্তব্য দেখবেন ফেসবুক লিঙ্কডিনে ঘুরে, যে একেবারে সন্ধ্যা 6টার সময় অফিস লিভ করেন, বাকি সময় ফ্যামিলিকে দেন। আমি রেসপেক্ট করি, আমি বলি যে হ্যাঁ এটা করা উচিত, কিন্তু আপনার ক্যারিয়ারের শুরুর দিনগুলোতে আল্লাহ নিজে তাহাজ্জুদ নামাজের সিস্টেম রাখছে কেন? ফরজ নামাজই তো শেষ হওয়ার কথা ছিল। আপনি ফরজ নামাজের দোয়া করলে দোয়া করবে হবে না? তা আল্লাহ কেন বলতেছে যে এই রাতের শেষ সময়ে আমি প্রথম আসমানে নেমে আসি, তোমার কার কি চাওয়ার আছে আমার কাছে চাও? আল্লাহ নিজে চাচ্ছে এক্সট্রা টাইম। রাইট। তা কোম্পানি কেন চাবে না? মালিক পক্ষ কেন চাবে না? সিনিয়র বসরা কেন চাবে না? না, অথবা তাহলে আপনি যদি ওই র্যাঙ্কে উঠতে চান, আপনি যদি কারো নিকটবর্তী হতে যান, তার জন্য এক্সট্রা এফোর্ট আপনাকে দেয়া লাগবে বস। ক্যারিয়ারেও আপনি যদি ভালো কিছু করতে চান, আপনাকে এক্সট্রা এফোর্টটা অ্যাটলিস্ট ক্যারিয়ারের প্রথম 10টা বছর দিতে হবে। আর নাহলে তো আপনি ওই যে মানে ব্যাংকার তো বহুত আছে, আসলে ভাই এখানে সেলসের প্রত্যেক লাইনেরই ইন্ডাস্ট্রির যে কোনো একজন হয়ে থাকবেন আর কি। ব্যাপার আছে, সেটা হলো যে ধরেন রেগুলার যে 8 ঘন্টা,
এখন তো আমরা তো ৮ ঘন্টাই কি সঠিকভাবে কাজে লাগাচ্ছি কিনা, এটা তো একটা বড় প্রশ্ন আসতে পারে না? এটাও একটা বিশাল বড় প্রশ্ন আসতে পারে। কারণ হচ্ছে অনেকে কিন্তু আমরা ৮টা ঘন্টাই তো সঠিকভাবে কাজে লাগাই না। ইনফ্যাক্ট দেখা গেছে ৮ ঘন্টার মধ্যে ১.৫ ঘন্টা বা ২ ঘন্টা তো আমার ফুড টুড বা আবিজাবিতে চলে যায়, বাকি থাকে ৬ থেকে ৬.৫ ঘন্টা। তো এই যে ৬.৫ ঘন্টা যদি সেলস আমরা যারা আরও রুট লেভেলে কাজ করি তাদের ক্ষেত্রে তো আরও ২-৩ ঘন্টা বেশি যাবে, কারণ ওনারা ১০-১২ ঘন্টা কাজ করেন। তো সেক্ষেত্রে এই যে পুরো সময়টা কি তারা আসলে ইফেক্টিভলি কাজ করে কিনা সেটা তো একটা ফ্যাক্টর। যদি আমার ওই ইফেক্টিভ কাজ করার পরেও আমার হয় না, দেন না আমি এক্সট্রা এফোর্টের জায়গায় যাব। দেখেন, এটা নিয়ে মজার একটা জিনিস মনে পড়ে গেল। আমার দুবাইয়ের একজন বস ছিল বিনয় শর্মা। ওকে। আমি এখন পর্যন্ত যত বস পেয়েছি আমার প্রত্যেকের প্রতি আমি কৃতজ্ঞতা স্বীকার করছি। আমি বাংলাদেশে ব্যাংকেও পেয়েছি, আমি সেই ঢাকা শেরাটন হোটেলেও পেয়েছিলাম। ড্যারেল হারপার, জেরেমি কার্নিয়ান, দুইজন। বিনয় শর্মার অবদান অনেক বেশি। একজন ছিলেন উনি, নতুন জয়েন করেছে উনি, তো উনাকে ইমপ্রেস করার জন্য আমি রাত্রে 10টা না 11টার দিকে উনাকে মেসেজ পাঠাইছি যে বস আমি তো ক্যাম্পে ক্যাম্পে ঘুরতেছি, আমি তো এই যে কয়েকটা লিস্ট করছি কাস্টমার। তো উনি আমাকে রিপ্লাই দিছে যে বাই ওয়ার্কিং ইন লেট নাইট ইউ আর প্রুভিং হাউ মাচ ইনএফেক্টিভ ইউ আর। তো আমি চিন্তা করলাম এটা কি হইলো। সত্যি কিন্তু আমি তখন ক্যাম্পে, এখন আমি তখন শারজাতে একটা ক্যাম্পে, আল আরুভা স্ট্রিটে। পরের দিন উনি আমাকে বলতেছে যে তুমি তোমার টাইমটাই ঠিক মতো কাজে লাগাও, তুমি এক্সট্রা টাইম দিচ্ছ, আমি সেটাকে অ্যাপ্রিসিয়েট করি, কিন্তু তোমার এই এক্সট্রা টাইমটা দেওয়া এবং আমাকে যে এটা বলা, এই রিপোর্টটা করা, এটার মধ্যে তোমার আমার কাছাকাছি আসার একটা ইচ্ছাটাই বেশি ছিল। আমার মনে হয় যে তুমি তোমার সময়গুলো ঠিকমতো কাজে লাগাইলে এক্সট্রা টাইমটা একটু কম দিলেও হয়। পরবর্তীতে ওনাকে সঙ্গে নিয়েও আমি অনেক এক্সট্রা টাইম আমরা বিভিন্ন জায়গাতে ক্যাম্পেইন করেছিলাম। আপনি যেটা বললেন যে ১-১.৫ ঘন্টা আমার অন্যান্য কাজ, খাবার দাবার, নামাজ রোজা এটার সঙ্গে থেকে বাকি ৬-৬.৫ ঘন্টা আমরা খুব এফেক্টিভলি দিলে এক্সট্রা টাইম দিতে হয় কি না, এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে গিয়ে আপনি অবশ্যই এক্সট্রা টাইম তখনই দিবেন যখন আপনি আপনার জন্য যে ধরাবাঁধা টাইমটা সেটা খুব ভালোভাবে দেওয়ার পরে যখন মনে হচ্ছে যে না আরও দিলে আরও পাওয়া যায়, রাইট। ওই সময়টাতে আপনি দিবেন। সেলসম্যানের জন্য কিন্তু শুক্র শনি এই জিনিসটা কিন্তু অফ ডে না। মানে প্রোডাক্টিভ ওয়েতে যদি আমি প্রোডাক্ট, কাটাতে চাই তাহলে হ্যাঁ হচ্ছে আমার নর্মাল ডেগুলো কাটানোর পরে দেন শুক্র শনি যে হ্যাঁ জায়গাটা যদি হ্যাঁ, আমার কাছে ওই রকম আমি খুব যে ক্যারিয়ার অ্যাম্বিশাস হয়ে যাই, বা আমি খুব দ্রুত উঠতে চাই, তাহলে অফকোর্স আমাকে এক্সট্রা এফোর্ট দিতে হবে। তা না হলে তো আমার ১০ জন আছি, এখন ১০ জনের মধ্যে আমি আমাকে আলাদা কেন হবো কিভাবে? আলাদা হবো কিভাবে? আমাকে আলাদা হইতে গেলে তো আমাকে আলাদাভাবে কিছু প্রমাণ করতে হবে, হ্যাঁ, কন্ট্রিবিউট করতে হবে। এই বাংলাদেশে মনে করেন ৫৮-৫৯টা ব্যাংক, এখন কমবে, ৪-৫টা ব্যাংক এক হয়ে গেছে, ৫৫টার মতো ব্যাংক, এখানে ২ লক্ষ ব্যাংকার, প্রত্যেকের ডিপোজিট টার্গেট আছে, প্রত্যেক ব্রাঞ্চের ডিপোজিট টার্গেট আছে আলাদা। তা আপনি কিভাবে আলাদা হবেন? আপনাকে কেন দিবে? মনে করেন আপনি এক্স ব্যাংকের একজন কর্মকর্তা। হ্যাঁ, আমি আপনার কাছে ফান্ড রেখেছি, তো মানে আপনার ব্যাংকেই তো রেখেছি। তো ব্যাংকে রাখলে তো আর আপনার টার্গেট ফিল আপ হচ্ছে না। না। আমি আপনার ব্রাঞ্চেই রেখেছি, তো ব্রাঞ্চে রাখলেও তো আমার টার্গেট ফিল আপ হচ্ছে না। না। আপনার তো ইন্ডিভিজুয়াল সেপারেট টার্গেট আছে। অ্যাবসলিউটলি। তো আপনি আলাদাভাবে এই লিঙ্কটা তৈরি করতে হবে না? এটার পিছনে সময় দিতে হবে না? শুক্র শনিগুলা একটু পারপাসফুললি, আমি খুব মজার একটা কথা বলি, আমি খুব পারপাসফুল্লি ধান্দাবাজ। আমি অনেস্টলি বলি, ধান্দা মানেটা কি? ওকে। পারপাস। রাইট। আপনার লাইফের পারপাসটা কি? এই যে যেইটা নিয়ে কাজ করে সেটাই তার পারপাস। এটা বাংলাতে ধান্দা বলি আমরা। ধান্দা বলি, রাইট। তো আমি যেখানে যাই আমার মাথায় থাকে আমি ব্যাংকার, কোন লোকটার একটু টাকা পয়সা আছে, কোন লোকটার কাছে একটা লোন সেল করা যাবে, কোন লোকটা কোন পজিশন হোল্ড করতেছে, তার কি রেফারেন্স আছে, তার হোয়াটসঅ্যাপ নাম্বারটা নেওয়া। আমার এক সময় এরকম ছিল যে আমার ২ বস্তা আমার ভিজিটিং কার্ড ছিল। মাই গুডনেস। মানে আমি ছাত্র বয়স থেকে আমি ইভেন বাসে বসছি, আমরা তো কথাবার্তা বলি না, আগেও বলতাম না, এখন আরও মোবাইল যোগ হয়েছে। তো বাসে বসছি, পাশের সিটে কে বসছে, একটা মানুষ বসছে তোরে ভাই। তো আরও ২০ বছর আগে কথা বলতেছি, তখন মানুষের বিশ্বাসটাও একটু এখনকার চেয়ে বেশি ছিল। মানুষ হয়তো মাইন্ড করতো না। এখন যদি কাউকে বলি যে ভাই নাম কি, দেশের বাড়ি কই, মানুষ হয়তো মাইন্ড করে বসবে যে হয়তো বা শয়তানের নিঃশ্বাস নিয়ে ঘুরতেছে কিনা, আমাকে মানে চিন্তা টিন্তায় করবে কিনা, এরকম। তো আমি এটা করতাম পারপাসফুলি। আমার পাশে যে বসতেছে, যার সঙ্গে নতুন দেখা হচ্ছে, কোনো একটা বিয়ের অনুষ্ঠানে গেছি অথবা বড় আত্মীয় স্বজনের বাসায় গেছি, তার ওখানে কে কে আসে একটু বড় বড় লোকজন, তাদের সঙ্গে একটু যোগাযোগ রাখা, ভিজিটিং কার্ডটা নেওয়া, সেটা আবার সাজায় গুছায় রাখা, কারা ফাইন্যান্স সেক্টরে, কারা কোন সেক্টরে, কে সি লেভেল। তখন তো আর সি লেভেল ওভাবে বুঝতাম না, কে কে বড়।
ফেসবুকে লিঙ্কডিনগুলোতে একটু অ্যাড করা, বিভিন্ন ব্যাংকের ওয়েবসাইটে ঢুকে টপ ম্যানেজমেন্টের যারা যারা আছে ওনাদেরকে একটু অ্যাড করা, বিভিন্ন ইন্ডাস্ট্রির এই কাজগুলো শুরু থেকে, এটা আজকে এখন থেকে না, এটা করা শুরু করেছে আরও 20 বছর আগে। ফেসবুক লিঙ্কডিন যখন আসছে একেবারে শুরুর দিকে থেকে বলতেছি, 15-16 বছর আগে। সবই কিন্তু আমি বলবো ধান্দা। কারণ ভাই আপনি তো এই ইন্ডাস্ট্রিতে কাজ করবেন, আপনি যদি ফ্ল্যাটও বিক্রি করেন, ইন্স্যুরেন্সও বিক্রি করেন, আপনার তো মানুষের কাছেই বেচতে হবে। ডিপোজিট বেচেন, লোন বেচেন, গাড়ি বেচেন, কি না, মানে সেলসই তো করতে হবে। তো আপনাকে এই মানুষগুলোর সঙ্গে যোগাযোগ রাখা, নেটওয়ার্কিংটা রাখা, কোনো একটা নাম্বার আপনার কাছে আসছে, সেই নাম্বারে আমি খুব কনফিডেন্টলি বলতে পারি আপনার নাম্বার যদি আমি হোয়াটসঅ্যাপে সেভ করি অথবা মোবাইলে সেভ করি, 2 মাসে একটা মেসেজ যাবে আমার পক্ষ থেকে, ও ভাই কেমন আছেন। আমি মাঝে মাঝে চিন্তা করি যে কোন বন্ধুর সঙ্গে বহুদিন কথা হয় না, এই তুই কেমন আছিস, এই ফোন দেস না কেন, এই মেসেজ লিখে আমি 100 জনকে পাঠাইতেছি। আমার নাম ভুলা ইম্পসিবল, আমাকে ভুলতে পারবেন না আপনি, কারণ আমি আপনার স্ক্রিনে, আপনার হোয়াটসঅ্যাপে আমি থাকবই। বিভিন্ন জায়গাতে আমি বলেছি এই কথাটা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ছিলেন? আমাদের সর্বশেষ নবী ছিলেন। ইসলামের রিলেশনশিপ ম্যানেজার ছিলেন, আরএম ছিলেন। ওকে, ইজেন্ট ইট? অফকোর্স। আপনিও আরএম, আমিও আরএম, আমাদের প্রোডাক্ট ডিফারেন্ট, ওনার সার্ভিস ডিফারেন্ট ছিল, ওনার মিশন ভিশন ডিফারেন্ট ছিল। এখন আমি যে কাজ করি রেমিটেন্স থেকে তো শুরু করলাম, আমি ইসলামিক ব্যাংকিংয়ে, আমি এই পারপাসটা আমার মাথার মধ্যে আছে যে আমি নবীওয়ালা কাজ করতেছি। ইসলামিক ব্যাংকিং যেহেতু, হ্যাঁ, ইসলামিক ব্যাংকিং। তো আপনাকে ডেকে নিয়ে যদি আমি নামাজ পড়াইতে নিয়ে যাই, আমার সব হবে না? হবে না? অবশ্যই হবে। তাবলিগোলারা এটাই তো বলে। রাইট। তো আমি আপনাকে ডেকে নিয়ে যদি সুদের ব্যাংকিং থেকে সরাই নিয়ে ইসলামিক ব্যাংকিংয়ে নিয়ে আসি, আমার সব হবে না কি হবে না? অবশ্যই হবে। পারপাস পেয়ে গেছি, ডিমোটিভেশন আর কিচ্ছু নাই, সারাদিন সারা রাত কাজ করতে পারবো। একটা উদাহরণ আমি খুব সুন্দর করে দেই। কোন পুরান ঢাকাতে একবার আগুন লাগলো, পুরান ঢাকাতে একবার আগুন লাগলো, আর ফাইটাররা পাইপ দিয়ে পানি দিচ্ছে। ছোট্ট একটা ছিদ্র ছিল পাইপের মধ্যে, একটা বাচ্চা ছেলে 5-6 বছরের আঙুল দিয়ে এরকম করে পাইপটা ধরে রাখলো। এখন বাচ্চা ছেলেটা কি জানতো যে সে ভাইরাল হয়ে যাবে, তার ছবি আসবে ফেসবুকে অথবা পেপারে? আসছিল কিন্তু। আমি সবসময় এই কথাটা বলি সবাইকে যে আপনি যেই কাজটা করতেছেন সেই কাজের হকটা আদায় করেন। কাজের একটা হক আছে, কাজ যেটা করবেন সেটা 100% সম্পূর্ণ মন দিয়ে করতে হবে। এবং এটা যদি আপনি মন দিয়ে করেন, কাজের একটা দোয়া আছে বস। কীরকম? কাজ যদি আপনি খুব মন দিয়ে করেন, এইটার একটা ব্লেসিংস আছে, এই ব্লেসিংসের রেজাল্ট আপনি পেয়ে যাবেন। ওই যে আমি বললাম যে আনপেইড এক্সট্রা টাইম সাইফুল ভাই দিল, আমি দিলাম, মার্কেট জেনে গেছে এই জিনিসটা। ওই যে ছোট বাচ্চা পাইপের মধ্যে আঙুল দিয়ে রাখছে, পানি বেরোচ্ছে সেখান থেকে, ও তো বোঝে না, কিন্তু সবাই তো হ্যাঁ, দেখছে। সবাই দেখছে। তো মার্কেট ওটা জেনে গেছে। মার্কেট জেনে গিয়ে, আমি ছিলাম ইউই এক্সচেঞ্জের অফিসার র্যাঙ্কে, সেটা মার্কেট জানলো এবং আমি পরে এশিয়া এক্সচেঞ্জের রেমিটেন্সের, বাংলাদেশ রেমিটেন্সের হেড হিসাবে জয়েন করলাম। তো এখান থেকে এটাই বললাম যে কাজের Right. দোয়াটাই হচ্ছে এটা। তার মানে আপনি যেটা বলতে চাচ্ছেন যে আমি যখন আমার কাজকে ভালোবেসে জি জি জি, প্রোডাক্টিভ ওয়েতে আরও সময় বাড়াবো, আমার এফোর্টটা দিব, তখন আমার মার্কেট ভ্যালু বেড়ে যায়। আর যখন আমার মার্কেট ভ্যালু বেড়ে যায়, তখন তো আসলে শুধু আমার প্রতিষ্ঠান না, অন্য প্রতিষ্ঠান আমাকে দেখতেছে, এবং আলটিমেটলি আমার যেখানে যাওয়ার সেটা আমি খুব দ্রুত যেতে পারবো। জি। দ্যাটস ভেরি বিগ পয়েন্ট। এটা অনেক সেলসের মানুষ না এই কথাটা বোঝে না, যে এটা- জিনিসটা আপনি একেবারে টু দ্য পয়েন্টে তুলে ধরলেন। হ্যাঁ, হ্যাঁ। আমি ইচ্ছা করে আপনাকে একটু ডিগডাউন না, করলাম, বুঝতে পেরেছি। কারণ হলো যারাই লাইফে সফল হয়েছে না কেন, অ্যাটলিস্ট সেলস ক্যারিয়ার থেকে উপরে এখন সিএ রোলে আছে অথবা জি, বড় জি, রোলগুলোতে আছে, প্রত্যেকটা মানুষই কিন্তু এডিশনাল ইফোর্ট ছাড়া হয় নাই। জি। এক্সেপশনাল দু একটা কেস থাকতে পারে, বাট এই যে এক্সট্রা ইফোর্ট যার কারণে তারা হয়েছে, ইটস ভেরি গুড ওয়ান। সো আপনার পরে যখন আপনি এশিয়াতে জয়েন করলেন এবং আপনি হেড অফ রেমিটেন্স হিসেবে জয়েন করলেন, রেমিটেন্স মানে এই জায়গাটা ভালো করতে চাইলে একজন রেমিটেন্স অফিসার তার আসলে কি কি করে না, যেটা আপনি করেছেন, আপনার করার আলোকে তাদেরকে যদি একটু আপনি গাইড করেন। সবচেয়ে মজার জিনিস হচ্ছে গিয়ে মানুষকে অবজার্ভ করা। অবজার্ভ করা। ওকে। অবজার্ভ করা। আপনি ইন্ডিয়ান একজন অ্যাক্টর আছে, নেওয়াজুদ্দিন সিদ্দিকী, ওনার একটা ইন্টারভিউ দেখেছিলাম, এত ভালো অভিনয় করেন কিভাবে? সেগুলো আমি তো মানুষ দেখি,
আমার কাজই ছিল একটা সময় যখন কাজ টাজ ছিল না, বেকার ছিলাম, মানুষ দেখতাম, খালি মানুষকে অবজার্ভ করতাম। এই যে রেমিটেন্স করতেছি, রেমিটেন্স অফিসাররা যে রেমিটেন্স করে অথবা এরকম, কাস্টমার কি চায়, কাস্টমারের নিডটা বুঝতে হবে। বাংলাদেশে বিভিন্ন ব্যাংকিং সেক্টরে এখন যারা আছে তাদের উদ্দেশ্য আমার যারা রেমিটেন্সের নিয়ে কাজ করছে, বিভিন্ন ডিপার্টমেন্টের হেড অথবা সি লেভেল এমডি ডিএমডি, ওনাদের জন্য যেই মেসেজটা সেটা হচ্ছে গিয়ে কাস্টমাররা কি চায় সেটা নিয়ে একটু ভাবতে হবে। কাস্টমাররা কি, তাদের অভাব। দেখেন প্রবাসীদের কত মনে কষ্ট, দুঃখ যে বাংলাদেশের জন্য এই আমরা সব কিছু করি, এই করি সেই করি, রেমিটেন্স পাঠাই, কিন্তু বাংলাদেশে গেলে মূল্যায়ন পাই না। এটা একেবারে কমন একটা কথা। কথা। এয়ারপোর্টে হ্যারাসমেন্ট, এই সেই সমস্ত কিছু। এই জিনিসগুলোর জন্য কি আমাদের ব্যাংক এবং এনবিএফ এর কারো কোনো দায় নাই? আমরা কি আছে। কিছু করতে পারি না? অবশ্যই আছে। আমি বাংলাদেশ ফাইন্যান্সের এখানে এনবিএফআই, আমরা রেমিটেন্সের সেই ফরেন এক্সচেঞ্জ আমরা ডিল করি না, ডিল করতে পারি না, আমাদের লাইসেন্সে সেটা নাই। কিন্তু আমরা চিন্তা করেছি যে এই প্রবাসীদেরকে সম্মান কীভাবে দেখানো যায় এবং ওনাদের যে স্বপ্ন, সেই স্বপ্নগুলো কীভাবে পূরণ করা যায়। আমরা বীর নামে একটা প্ল্যাটফর্ম তৈরি করেছি ওকে। সেপারেট, যেখানে প্রবাসীরা এয়ারপোর্টের বিভিন্ন যে হ্যারাসমেন্ট সেখান থেকে কিছু রেহাই পাবে। আমাদের এয়ারপোর্ট পিক অ্যান্ড ড্রপ ফ্যাসিলিটি, গ্রিট অ্যান্ড ট্রিট, লাউঞ্জ ফ্যাসিলিটি, এগুলো আমরা দিচ্ছি। অ্যাট দ্য সেম টাইম ওনাদেরকে ইন্স্যুরেন্স ফ্যাসিলিটিস, তারপর হচ্ছে ওনাদের স্বপ্ন পূরণের জন্য বাড়ি করার জন্য অথবা এসএমই লোন, কৃষি লোন, ওনাদের ডিপেন্ডেন্টদেরকে, এগুলো আমরা দিচ্ছি। প্রবাসীদের নিয়ে কাজ করতে গেলে আগে যেই সিস্টেমটা ছিল, যে আমরা যখন মানি ট্রান্সফার ইন্ডাস্ট্রিতে ছিলাম এবং সেই সিস্টেমে কাস্টমারের সঙ্গে রিলেশন তৈরি করে তারপরে সেখানে দিয়ে পাঠানো, এখন তো অনেকটাই ডিজিটালাইজেশনের যুগ চলে আসছে। এখন আগের মতো করে চিন্তা করলে হবে না, প্রবাসীদেরকে তাদের পারপাসটা সার্ভ করতে হবে। ওনারা কি চায় সেই স্বপ্নগুলা পূরণ করার জন্য আপনার ব্যাংক অথবা আপনি কিভাবে কি পদক্ষেপ নিচ্ছেন, এটা এখন প্রবাসীরা খুব খেয়াল করে। রাইট। তো প্রবাসীদেরকে সেই সোশ্যাল রিকগনিশন আপনি দেন, এবং প্রবাসীদের ডিপেন্ডেন্টদেরকে সেই রিকগনিশনটা দেন, এবং উন্নত সার্ভিস দ্রুত। ভাই, জি এখানে একটা ব্যাপার হলো যে আপনি যেগুলো বলছেন এগুলো তো আসলে কোম্পানির পলিসিগত ব্যাপার। জি একটা ঠিক আছে যে অবজার্ভ করতে হবে, ওনার কষ্ট কি সেটা বুঝতে হবে। এখন আমি একজন অফিসার র্যাঙ্কের লোক, আমি কাজ করতেছি আমার রেমিটেন্স আনার জন্য। সো আমি এখানে কিভাবে আসলে, এই জিনিসটা তো আমার হাতে নাই। আমার হাতে যেগুলো আছে যে আমি কিভাবে ওনাকে কনভিন্স করতে পারি সেই জায়গাটা, সেখানে কিভাবে কাজ আপনি করতে তো পারি। যখন বাংলাদেশের ডেস্টিনেশন এন্ডে, আমি তো সোর্স এন্ডে ছিলাম, সেখান থেকে আমি সোর্সটা করতাম, হুন্ডিতে না পাঠিয়ে আপনি এখানে পাঠানো, রিলেশনের মাধ্যমে সেগুলোকে কনভার্ট করা, ব্যাংকিংয়ের ফেসিলিটিগুলো বুঝানো। বাংলাদেশে যখন ডেস্টিনেশন এন্ডে কোনো ব্যাংকার যখন এখানে থেকে বসে কাজ করে, তার আলটিমেটলি সেই প্রবাসীদের পেইন পয়েন্টগুলো রিলিফ করা ছাড়া, এবং কাউন্টার থেকে যখন আমি সেই ডিসবার্সমেন্টটা করি, সেই ডিসবার্সমেন্ট এন্ডে সার্ভিস এক্সিলেন্ট, নন স্টপ, সিঙ্গেল উইন্ডো সার্ভিস না করলে এটার থেকে সলিউশন পাওয়া খুব টাফ। মানে এখানে এই কাজটাই করতে হবে, সেটা হচ্ছে গিয়ে সিঙ্গেল উইন্ডোতে যেই টেবিলে যাবে সেখান থেকেই যেন সার্ভিসটা পাওয়া যায়। সিস্টেম ডাউন, নষ্ট, সম্ভব না, বসেন, দেখতেছি, ওই টেবিলে দেখবো। যান। হ্যাঁ, 10 মিনিট অপেক্ষা করেন, 20 মিনিট অপেক্ষা করেন, এই বলে আপনি 1 ঘন্টা পরে দিলেন। কারণ ওনারা তো হচ্ছে গিয়ে সমাজের সবচেয়ে দুস্থ, গরিব, ওনারা তো ভিআইপি ট্রিট পায় ওভাবে না। ওভাবে ট্রিটমেন্ট পায় না। তো এই জিনিসটা যখন আপনি এনশিওর করবেন, যে আপনি প্রবাসী যোদ্ধার ওয়াইফ অথবা বাবা মা আসছেন, অথবা প্রবাসী বীরের বাবা মা আসছেন, আপনি বসেন, একটা চা অফার করা, ছোট বাচ্চা একটা সঙ্গে নিয়ে আসে, কারণ ভদ্র মহিলারা যখন স্বামীর পাঠানো টাকা আনতে যায় তখন বাচ্চা কাচ্চার সঙ্গে একটা নিয়ে যায়। বাবা বিদেশ থেকে টাকা পাঠাইছে, সেই টাকা দিয়ে একটা চকলেট টকলেট কিনবে, অথবা কিছু গঞ্জ থেকে, হাট থেকে কিছু কিনবে। সেই বাচ্চাদেরকে একটু ট্রিট করেন, ছোট্ট একটা খেলনা দেন, 100 টাকার, 100 টাকার একটা খেলনা দিয়ে আপনি তাকে ইমোশনালি হুক করে ফেললেন। আপনি আগামী 6টা 10টা রেমিটেন্স দেখবেন আপনার কাছ থেকেই নিছে। এভাবে করে বিভিন্নভাবে যদি আপনি তাদেরকে ইমোশনালি আটকাইতে না পারেন, তো রেমিটেন্সের সাইনবোর্ড তো সব ব্যাংকেই আছে, সব ব্যাংকেই তো খোলা আছে, যে কোনো জায়গাতে গেলেই সার্ভিস পাবে। তো Right. এভাবে করেই এটা হচ্ছে গিয়ে রেমিটেন্সের যে অফিসাররা পেমেন্টটা দিচ্ছে, তাদের জন্য হচ্ছে গিয়ে এই সাজেশন। এখন মনে করেন একজন প্রবাসীর বিদেশে আছে, তার বাবা মারা গেছে, আপনার ব্যাংক থেকে, আপনার ব্রাঞ্চ থেকে কেউ একজন যাবেন জানাজাতে। ওকে। এখন যাবেন কেন? সেই দুঃখ ভাগাভাগি করার জন্য। সুখের সময় থাকবেন, দুঃখের সময় থাকবেন না, এটা কীরকম? প্রবাসীর খোঁজখবর নিবেন, তাদের বাচ্চার জন্মদিনে একটা উইশ করলেন, প্রবাসীর ম্যারেজ অ্যানিভার্সারিতে একটা উইশ করলেন, নাম্বার নিলেন, ঈদের মধ্যে ঈদ মোবারক জানাইলেন, প্রবাসীর ওয়াইফ আসতেছে টাকা নেওয়ার জন্য,
তার হাজব্যান্ডের ইমো নাম্বারটা নেন, ইমো নাম্বারটা নিয়ে আপনি একটা কমন মেসেজ আপনি 500 জনকে পাঠান। এই যে কানেকশন, এবং যাতে করে আপনার এটা লিগাল ওয়েতেই থাকে, যেন উনি কোনো সময় হুন্ডির দিকে না যায়, অথবা হুন্ডির কি খারাপ খারাপ দিকগুলো আছে সেগুলো বুঝানো, সেগুলো তো বলতে হবে। আমি এই পর্যায়ে, আমি যখন ব্যাংকে ছিলাম, রেমিটেন্সে যখন আমি কাজ করতাম, তখন একটা ঘটনার কথা মনে পড়লো, এটা না বললেই না। 5 বছর চেষ্টা করে আমি একটা মানি ট্রান্সফার ইন্ডাস্ট্রির একটা কোম্পানির 5 সঙ্গে, বছর? হ্যাঁ 5 বছর আমি লেগেছিলাম। এটা ওকে। ওই যে ফলো আপের একটা ব্যাপার, যেটা আমরা বলি যে সেলসম্যানের ফলো আপটা কত ইম্পর্ট্যান্ট। জুম, পেপল সার্ভিস, পেপল ওকে। বাংলাদেশে নাই। পেপলের জুম একটা কোম্পানি, সেটাকে পেপল কিনে নিল, এবং এই পেপলটা বাংলাদেশে ব্যবসা শুরু করতে চায় না। আমি বহুদিন থেকে যোগাযোগ করছিলাম, বাংলাদেশে ফেরার পর থেকে 2010 সাল থেকেই ব্যবসা শুরু করবে না, বাংলাদেশ মার্কেটে ওরা আসবে না। তো আমি বিভিন্ন সময় তাদেরকে যখনই কন্ট্যাক্ট করতাম বিভিন্ন ওয়েতে, না, উই আর নট ইন্টারেস্টেড ইন বাংলাদেশ মার্কেট। আমি বাংলাদেশ মার্কেটের কী কী পজিটিভ দিক আছে, এখানে কত রেমিটেন্স বাড়তেছে, প্রবাসীদের সংখ্যা মাসে মাসে বাড়তেছে, প্রত্যেক বছর বাড়তেছে, আমি বিভিন্ন ডাটা আমি সব সময় তাদেরকে ইমেল করে করে দিতাম আমার পার্সোনাল ইমেল থেকে। এর মধ্যে ব্যাংক চেঞ্জ করেছি, কিন্তু আমার এই এই পাঠানোগুলো যোগাযোগটা বন্ধ ছিল। হয় নাই, বন্ধ হয় নাই। একবার মনে হয় যে খুব বিরক্ত হয়ে আমাকে 2013 সালে ওরা 13 না 14 দিকে আমাকে একটা ইমেল করলো যে প্লিজ কন্ট্যাক্ট আস আফটার 1 ইয়ার। মানে মাছি খেদানোর মতো, আর পারতেছে না, রাইট। ভদ্রভাবে আর কোনোভাবে নেগলেক্ট করতে পারতেছে না। আমি বললাম আচ্ছা ঠিক আছে 1 ইয়ার। মোবাইলের মধ্যে আমি অ্যালার্ম দিয়ে রাখলাম, পরের 1 বছর আগে, একদিন আগে শেষ হবে, একদিন আগে অ্যালার্মে সেট করে রাখছি রিমাইন্ডার। যেদিন ওইটা আসছে ওই দিনে আমি মেসেজ, ওনার মেসেজটা আবার রিপ্লাই দিছি যে আজকে 1 বছর পূর্ণ হয়েছে, তুমি কি আমার সঙ্গে বাংলাদেশের রেমিটেন্স কি তুমি শুরু করবা? তখন যে রিপ্লাইটা আমার কাছে আসছিল যে আই এম রিয়েলি ইমপ্রেসড দ্য ওয়ে ইউ চেজড মি ইন লাস্ট 5 ইয়ার্স। ওকে, আমি আমার টিম পাঠাচ্ছি বাংলাদেশ রেমিটেন্সের সম্ভাবনা যাচাই করার জন্য। তখন সেই জুম থেকে আইয়ান অ্যালিসন ভদ্রলোক, জুমের উনি মালিক ছিল, পেপল তখন তাকে কিনে নেয়, তখন উনি এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে জয়েন করে। উনি একজন ভিয়েতনামি একজন পাঠালেন, এবং ইন্ডিয়ান একজনকে পাঠালেন ইন্ডিয়ার অফিস থেকে এটার ফিজিবিলিটি স্টাডির জন্য। তো ফিজিবিলিটি স্টাডি করে তখন সেই জুম পেপল সার্ভিস বাংলাদেশে শুরু হয়। এটা ছিল আমার রেমিটেন্স ইন্ডাস্ট্রিতে আমার কাজের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট, সিঙ্গেল একটা কোম্পানি হিসাবে। আমি এটা যখন একটা সোশ্যাল বিগ ইসলামিতে, অ্যাচিভমেন্ট। হ্যাঁ বিশাল অ্যাচিভমেন্ট। এবং আমি সোনালী ব্যাংকের লোকজন আসলো এসআইবিএলে, সোনালী ব্যাংকের এমডি ফোন দিল আমার এমডিকে, এই তোমাদের এখানে জুম কোম্পানিটা আসছে, কেমনে সম্ভব, আমরা এত বড় ব্যাংক, কে করছে, কেমনে করছে, যোগাযোগ কেমনে? তখন আমাকে এমডি ডাক দিল যে কীভাবে করছো এটা গিয়ে বলো অথবা বুঝাও। ব্যাংক এশিয়া থেকে আসলো, আলারাফা থেকে আসলো, বিভিন্ন ব্যাংক থেকে তখন আমার সঙ্গে যোগাযোগ করলো, এই কোম্পানিটা আপনি এখানে দিয়েন না, আমাদের সঙ্গে আসেন, চলে আসেন। মজার মজার কেউ ইতিহাস তো। কাজ করলে, ফলো আপ করে লেগে থাকলে মিরাকেল হয়। রাইট। রিসেন্টলি তো পেপল আসলো, যেটা সিটি পেপল, ব্যাংকের আদলে। পেপলের ওটা এখন পর্যন্ত সার্ভিস শুরু হয় নাই। আমাদের ইউনুস সাহেব চেষ্টা করছেন, হয়তো বা ইনশাল্লাহ খুব সামনে তাড়াতাড়ি চলে হয়তো আসবে। শুরু হবে। এটা 2015-তে এসআইবিএল এ জুমটা আসলো, পেপলের সার্ভিস। তো এখন আশা মূল করি। পেপল আশা নিয়ে কাজ চলতেছে আর কি। রাইট। তার মানে আপনি রেমিটেন্সে যারা আছেন তাদেরকে আপনি বেশ কয়েকটা মেসেজ দিয়েছেন, যদি আমি একটু সাম আপ করি সেক্ষেত্রে এরকম যে আপনি তাদেরকে অবজার্ভ করার কথা বলেছেন, তারপরে তাদের তাদের পেইন পয়েন্টটা পেইন রিলিফ করা, পয়েন্টটা রিলিভ করা, এট দ্য সেম টাইম সার্ভিসটা খুব এক্সিলেন্ট ওয়েতে দেওয়া। দেওয়া, মানে সার্ভিসটা যখন আপনি দিচ্ছেন, ভাই মাথায় রাখেন যে ওনারা রেমিটেন্সটা যদি লিগালি না পাঠায়, ইলিগালি পাঠায়, তখন আপনি কি করবেন? রাইট স্যার, ওয়ান স্টপ সার্ভিসটা যেন মেনটেন হ্যাঁ করে। হ্যাঁ, তার ফ্যামিলি মেম্বাররা আসলে তাদেরকে একটু এক্সট্রা টেক কেয়ার একটু করা, এক্সট্রা টেক কেয়ার তার করা, বাচ্চা আসলে একটু কেয়ারিং করা, তাদেরকে মারা গেলে তার কোনো স্পেশাল অকেশনগুলোতে। অকেশনে যান, হ্যাঁ একটু তো রিলেটিভ আপনার এই মনে। কথাগুলো না আমার সব মাথার উপর দিয়ে যায় আর কি। হ্যাঁ, কেন যায়? কারণ বাংলাদেশে আমরা যখন কোনো ব্যাংকে যাই আর কি, ব্যাংক অফিসারদের সাথে কথা বললে মানে ম্যাক্সিমাম ক্ষেত্রেই, আমি বলছি না সব ক্ষেত্রে, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে, এটাও বলছি আবার, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখি যে এক একজন বড় জমিদার আর কি, ব্যাংকার মানুষ, অনেক কোয়ালিফাইড লোক, উনি ব্যাংকে চাকরি করেন। সো সাধারণ মানুষকে ওনারা ওই লেভেলের তো পাত্তা মাত্তা দেয় না, শুধু দেয় যদি কেউ এরকম আমার মতো সুটেড বুটেড হয়ে যায়, যার আবার অ্যাকাউন্টে একটু ভারী, শুধুমাত্র তাকে উনি স্পেশাল সার্ভিস দেয়, আর সাধারণ মানুষকে দেয় না। তো আপনি যে কথাগুলো বলছেন আর কি, সেই কথাগুলোর সাথে না মানে কোনো অংশে আমি মিলাইতে পারি না আর কি, সেজন্য মাথার উপর দিয়ে গিয়েছে। দাদা গণেশ তো উল্টাই গেছে, এখন তো এই সিস্টেম তো আর চলবে না। এখন যেই কম্পিটিশন, যেই কাটথ্রোট কম্পিটিশন, এবং এই যেই মার্কেট যেভাবে ফিউরিয়াসলি কম্পিটিটিভ, এখন
বাপ চাচারা যখন আমাদের ব্যাংকার ছিল তখন এই সার সার শব্দ শুনেছে। আস্তে আস্তে আমি যখন একেবারে ইনিশিয়ালি জয়েন করলাম 2010-11 দিকে বাংলাদেশে এসে যখন জয়েন করলাম ব্যাংকে, তখনও কিছুটা ছিল, এখন তো সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাওয়া। ব্যাংকাররা তখন স্যার শব্দটাই শুনতো, হ্যাঁ, এটা ব্যাংকাররা স্বাভাবিক ছিল। শুনতো। স্যার তো আসলে একটা সম্ভাষণ, বাংলাদেশে এটা সিস্টেমটা অন্যভাবে, স্যার মানে বিশাল কিছু অথবা স্যার এরকম। তো ব্যাংকাররা এখন তাদের টার্গেট ফিল আপ করার জন্য এখন তো উল্টা কাস্টমারদের পিছনে পিছনেই ঘোরা উচিত। আসলে কাস্টমাররা তো লাইফ ব্লাড, কাস্টমারই তো সেকেন্ড গড। তো এভাবে করেই চিন্তা করা উচিত ব্যাংকারদের। কাস্টমার না থাকলে তো ব্যাংকারই থাকবে না। কাস্টমারও যদি অন্যদিকে মুভ করে তো ব্যাংকারের তো শেষ। তো এখন সিস্টেম চেঞ্জ। আর হচ্ছে গিয়ে রেমিটেন্সের ব্যাপারে আরেকটা ছোট্ট একটা জিনিস বলতে যাচ্ছিলাম, সেটা হচ্ছে গিয়ে সোশ্যাল ইসলামী ব্যাংকে, বিভিন্ন কয়েকটা ব্যাংকে আমি কাজ করেছি, ব্র্যাক, যমুনা এবং এসআইবিএলে রেমিটেন্সে। তো সোশ্যাল ইসলামী ব্যাংকের রেমিটেন্সে একটা বিশাল অ্যাচিভমেন্ট হলো, সেটা বাংলাদেশ ব্যাংকের গভর্নর হায়েস্ট রেমিটেন্স গ্রোথ একটা অ্যাওয়ার্ড দিল সেন্টার ফর এনআরবি থেকে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আমার এমডিকে সেই অ্যাওয়ার্ডটা প্রেজেন্ট করেন, হায়েস্ট রেমিটেন্স গ্রোথ অ্যাওয়ার্ড। আর এনবিএফআইতে এসেও একটা নতুন একটা প্রোডাক্ট প্ল্যাটফর্ম আমরা নামালাম বীরের, এটা এনবিএফআই ইন্ডাস্ট্রিতেও এটা ফার্স্ট টাইম বাংলাদেশে। ও ফ্যান্টাস্টিক। তো আপনি যখন কাজ করতে চাবেন তখন আপনি যে কোনো জায়গাতে গিয়েই কিন্তু কাজ করতে পারেন। মানে কন্ট্রিবিউট করতে কন্ট্রিবিউট চাইলে, করতে চাইলে রে ভাই আপনার জায়গার অভাব নেই। রাইট। এখানে একটা ডায়লগ আমার খুব মনে পড়ে, যদিও এই এই সময় এসে এটা বলা উচিত না, তারপরেও আমার বাড়ি যেহেতু ভোলা, আমি বলতেই চাই। আমাদের ভোলার একজন জনপ্রিয় এক সময় ছিলেন, যিনি রাজনীতিবিদ, তোফায়েল আহমেদ। সো তোফায়েল আহমেদকে একবার আওয়ামী লীগ তাদের প্রেসিডিয়াম সদস্যতে নেয় নাই। তো নেয় পরে সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছিল যে আপনি কি এটা নিয়ে আসলে কী অবস্থা, আপনার ওপিনিয়নটা কি, আপনাকে তো প্রেসিডিয়াম করলো না, বরং তখন ইউসুফ হোসেন হুমায়ুন, আমাদের আরেক উকিল ভোলারি, তাকে প্রেসিডিয়াম সদস্য বানিয়েছে। ওনার সাথে ওনার অনেক ডিফারেন্স, যাই হোক। সো তোফায়েল আহমেদ তখন বলছিল যে শোনেন, আমি তোফায়েল, যেখানে থাকে সেটা তোফায়েলই থাকবে। হুম হুম হুম, আমি যদি কথা বলি সেটা সব জায়গা থেকে বলতে পারবো, আমার সেজন্য প্রেসিডিয়াম হওয়ার দরকার নাই। সেটাই। সো এই কথাটাকে আমি কেন কোট করলাম, যে মানুষ যদি কন্ট্রিবিউট করতে চায়, সে যেই কোনো এন্ড থেকে কন্ট্রিবিউট করতে পারে। করতে পারে। হ্যাঁ, মাঝে মধ্যে তাকে পোস্ট পজিশন এক্সট্রা সাপোর্ট দেয়, কিন্তু কন্ট্রিবিউট করতে চাইলে সব জায়গা থেকে করা যায়, যেটা আপনি মাত্রই বললেন। জি জি। তো আমরা যদি এখন রেমিটেন্স থেকে একটু এবার ইসলামিক ব্যাংকিংয়ে আসতে চাই, জি আশফাক ভাই, রেমিটেন্স তো আমরা বুঝলাম, তার মানে রেমিটেন্স যারা আছে তারা আসলেই প্রচলিত যে সকল সার্ভিস দিচ্ছে তার থেকে আরও এক্সট্রা মাইল হাঁটতে হবে তাকে, আদারওয়াইজ হচ্ছে না। ইসলামিক ব্যাংকিং যে জায়গাটা, সো এখানে মানুষ নর্মাল ব্যাংকিং রেখে ইসলামিক ব্যাংকিং আসলে কেন যাবে? ইসলামিক ব্যাংকিংয়ে মুক্তি আছে, কেন কিরকম? যাবে সেটার আমি যদি একটা অ্যান্সার দিই তাহলে শেষ হয়ে যাবে। আপনি সেটা কনভিন্স হবেন কিনা জানি না, অথবা দর্শক কনভিন্স হবে কিনা। আল্লাহ বলেছে তাই, ইসলাম ইজ এ Okay. কমপ্লিট কোড অফ লাইফ। আমরা বলি তাহলে ইসলামে কি মানে অর্থ ব্যবস্থা কি ইসলামে নাই? কমপ্লিট কোড অফ লাইফ যে বলতেছি, সেখানে কি অর্থনৈতিক ব্যবস্থাটা নাই? অবশ্যই আছে। কিন্তু অনেক হুজুরা যাবার বলে যে আপনার ইসলামিক ব্যাংকিং ঠিকই বলে, কিন্তু নর্মাল ব্যাংকিং ইসলামিক ব্যাংকিং খুব বেশি পার্থক্য না। আমি যদি শায়খ আহমদুল্লাহর কথাই বলি, জি কোট করে বলতে চাই, উনি তো ওপেনলি এরকম বেশ কিছু প্রশ্নের উত্তরে বলেছেন এরকমটাই, যে প্রচলিত যে ইসলামিক লেখাগুলো, এগুলো আসলে সঠিকভাবে আছে কি না একজন গ্রাহক হিসেবে সেটা আপনি দেখতে হবে, কারণ এখানে কিছু শরিয়া বোর্ড আছে। অবশ্যই দেখতে সেই হবে। শরিয়া বোর্ড টোড এগুলো দেখে টেকে তারপরে আপনি সেখানে চিন্তা করতে পারবেন। এখন আমার মতো সাধারণ মানুষ আমি কেমনে আসলে এতগুলো যাচাই বাছাই করবো? না, আপনি একেবারে যদি আমি ইসলামিক ব্যাংকিংয়ের যদিও আমার কিছু সার্টিফিকেশন আছে বাহরাইনের এবং বাংলাদেশে বিআইবিএমে, আমি বিআইবিএমে ক্লাসও নেই, সেগুলো বাদ দিয়ে একেবারে আম পাবলিক হিসাবে যদি আমি চিন্তা করি, আমি ইসলামিক ব্যাংকিং করব কারণ আমাকে সম্পূর্ণভাবে আমার সমস্ত অ্যাক্টিভিটিস, আমার জীবনের সমস্ত অ্যাক্টিভিটিস ইসলামিক হইতে হবে। এটা হচ্ছে গিয়ে মুসলমান হিসাবে আমার উপরে আল্লাহর হক, ওকে, এটা আমাকে করতে হবে। রাইট। এই সিদ্ধান্তে আগে আসেন যে আপনি পরিপূর্ণ মুসলমান হবেন কি হবেন না। মানে আপনি আমি মানে অবশ্যই customer। হইতে চাই, জি মানে কাস্টমার হিসেবে হতে চাই। এখন ধরেন ইসলামী ব্যাংক যেটা, জি জি জি। বা এই ধরনের সোশ্যাল ইসলামী ব্যাংক আপনি যেটা বললেন, আর আবার আপনার অনেক ব্যাংকিং সেক্টর এখন যেটা দেখছি যে ব্যাংকিং একটা বলছে, আর ইসলামিক ব্যাংকিং আলাদা করে একই আমি আমি ব্রাঞ্চের যেটা আসছি, দিচ্ছে। আপনার প্রত্যেকটা আমি টাচ করি। আমি জানি আমাকে এই কোশ্চেনের অ্যান্সার দিতে হয় সব সময়। আমি জানি কাস্টমাররা কি বলতে পারে অথবা মানে কি তাদের প্রশ্ন থাকতে পারে। এক হচ্ছে গিয়ে ইসলামিক ব্যাংকিং ঘুরায় খাওয়া,
সরাসরি মানে কাস্টমার যেটা বলে যে ভাই আপনারা তো ঘুরায় খান, আপনারা ওই নর্মাল ব্যাংকিংয়ে বলে কনভেনশনালে সুদ, আর আপনি বলতেছেন মুনাফা, আসলে সব কিছুই এক। এটা কেন বলতেছে? এইটা বলতেছে এর পিছনে ব্যাংকারদের দায় নাই, ইসলামী ব্যাংকারদের অবশ্যই দায় আছে। আমি স্বীকার করে নিচ্ছি, আমি ইসলামিক ব্যাংকিংয়ের কাজ করেছি গত 12 বছর ধরে। আমাদের দায় আছে, আমরা কাস্টমারদেরকে এডুকেট করতে পারি নাই, এটা আমাদের সবচেয়ে বড় দায়। আমি ব্যক্তিগতভাবে মনে করি, এটা সম্পূর্ণভাবে আমার কথা আমি বলছি, আমি যেটা মনে করি কাস্টমারদেরকে, ইসলামী ব্যাংকিংয়ের শুরু বাংলাদেশে 43 বছর ধরে, কাস্টমারদেরকে আমরা আসলে এডুকেট করতে পারি নাই। ইসলামিক ব্যাংকিংটা কি এই রিলেটেড কোনো ধারণাও আমরা দিতে পারি নাই ওইভাবে করে। কাস্টমারদেরকে নিয়ে আমরা একটু সভা সেমিনার, ব্যাংকিংটা বুঝায় বলা, ফুল ডিসক্লোজ করা যে আমরা কীভাবে কাজ করতেছি, সেইটা আমরা খুব কম করছি। আমরা স্পিরিচুয়াল বিলিফ থেকে আমরা কথা বলছি, আল্লাহ ব্যবসাকে করেছেন হালাল, সুদকে করেছেন হারাম, সুদ বাদ দেন, এভাবে করে আমরা কাস্টমারের কে ওভাবে করে বুঝাই নিয়ে আসছি। আসলে লজিকটা আমরা কাস্টমারকে বুঝাই নাই, এটা হচ্ছে গিয়ে আমাদের প্রথম দায়। সেকেন্ড হচ্ছে গিয়ে রিসেন্ট মানে যেই লাস্ট টেনিউরে ইসলামিক ব্যাংকিংয়ের অনেক ধরনের অনেক সমস্যা হয়েছে। 3-4টা ব্যাংক, 5টা ব্যাংক ইসলামিক ব্যাংকিং বন্ধও হয়েছে অলরেডি। তো কাস্টমার কেন বিলিভ করবে? আপনি তো ইসলামিক ব্যাংকিংয়ে থাকলে তো এগুলো সম্ভব হতো না। টাকা পাচার করে ফেলছেন আপনি, যেই ভদ্রলোকের টাকা পাওয়ার যোগ্য না, সে জানেও না, হয়তো বা সে কাজের বুয়া, তার নামে আপনি কত কোটি টাকা দিয়ে দিয়েছেন। সরি, কাজের বুয়ার কথাটা বললাম, মানে সে ভদ্রমহিলা এত টাকা লোন পাওয়ার কথা না, দোকানের সামান্য কর্মচারী এত টাকা লোন পাওয়ার কথা না, আপনি দিয়ে দিয়েছেন, তাহলে তখন সরিয়া কই ছিল? প্রশ্ন আসতেই পারে। এগুলা Right. হইছে একটা, যখন একটা গ্যাং রেপ হয় তখন যা হয়। ইসলামিক ব্যাংকিং নিয়ে বাংলাদেশে লাস্ট কয়েকটা টেনিউরে কিছু কিছু ব্যাংকে, একটা মালিকানাধীন কিছু ব্যাংকে এই জিনিসগুলাই হয়েছে। সেইটা সেপারেট বিষয় হিসাবে, বিচ্ছিন্ন ঘটনা হিসাবে যদি আপনি ধরে নিতে পারেন, তাহলে আপনি পরবর্তী ডিসকাশনে যাওয়া যাবে। আর তাহলে যদি আপনি মনে করেন যে না, টোটাল ইসলামিক ব্যাংকিং এর জন্য নষ্ট হয়ে গেছে, না, তাহলে হবে তাহলে না। আমি পজিটিভ থাকতে চাই, কারণ জি, আমি আসলে positively থাকতে পজিটিভিটি হবে, কারণ ছড়াই তো। ওটা একটা সেপারেট একটা, রাইট। ওটা একটা তাহলে আলাদা আপনি একটা আমাকে এডুকেট দুইটা। করেন, আপনি জি। আমাকে এডুকেট করেন। আমি একজন কাস্টমার, আমি ইসলামিক ব্যাংকিং ব্যবস্থায় কেন যাব, আর গেলে কেন যাবো সেটা আপনি বলেছেন অলরেডি, যে আমি যদি আল্লাহকে বিশ্বাস করি অফকোর্স আমার যাওয়া উচিত, মুসলিম যদি আমি প্র্যাকটিশনার হয়ে থাকি। সেকেন্ড ওয়ান হচ্ছে যে আমি যখন যাব সেখানে আমি কোন কোন বিষয়গুলো দেখে সেই ব্যাংকের সাথে আমি ট্রানজেকশনে যাব, তার আচ্ছা। শরিয়া বোর্ড বলেন বা যেগুলো হ্যাঁ হ্যাঁ, আপনার বলেন। আমি বলছি, দেখেন, প্রত্যেক নরনারীর উপরে জ্ঞান অর্জন করা ফরজ। রাইট। এটা কতটুকু ফরজ আসলে আমরা জানি না তো। আমি জানি না। জানি না তো। হ্যাঁ, আমার নিজের কনসেপ্টও ক্লিয়ার ছিল না কয়দিন আগেও। ওকে। কতটুকু জ্ঞান অর্জন করা ফরজ? এটা কি শুধুমাত্র সাক্ষরতা, মানে আমি আমার নাম লিখতে পারি আশফাক, এতটুকু? নাকি আমি নামাজ কোন ওয়াক্তে কয় রাকাত এতটুকু পড়তে পারি, এটা? নামাজের মাসলা মাসাইল এতটুকু? নাকি আমার সম্পূর্ণ জীবন কিভাবে পরিচালনা করতে হবে, এই সমস্ত কিছু ইসলামিক জ্ঞান অর্জন করাটাও ফরজ। তা আপনি লেনদেন ছাড়াও থাকতে পারতেছেন না। না। আপনি লেনদেন করবেন, সেটার কতটুকু নলেজ আপনি নিতে হবে, কি করলে হালাল হবে, কি করলে হারাম হবে, এতটুকু জানবেন না, তাইলে কেমনে হবে? এটা প্রত্যেকের জানাটা উচিত, ফরজ, অবশ্য কর্তব্য। তার মানে আমার যেইটুকু কাজে লাগবে সেইটুকু জানা আমার জন্য ফরজ। আপনি জিজ্ঞেস করছি, আমরা কাউকে আজ পর্যন্ত জিজ্ঞেস করছি? আমি কোনো একটা মসজিদের ইমামকে গিয়ে আমি কি বলছি যে ভাই, এই যে ইসলামিক ব্যাংকিং নিয়ে আমার একটু বলেন তো, এটা কি বলে, মুদারাবা কি, মুশারাকা, টাকাটা যে দিতেছি, অন্যান্য ব্যাংকও আমাকে এতটুকু বেনিফিট দিচ্ছে, এরা আমাকে এতটুকু বেনিফিট দিচ্ছে, আমাদের তো এটা নিয়ে কোনো চর্চা নাই, আমাদের এটা নিয়ে কোনো জিজ্ঞাসা নাই। স্কুল কলেজে শিখতেছি না, প্রচলিত আমাদের লেখাপড়ার মধ্যে তো এগুলা নাই। আমরা তো মসজিদমুখী হয়ে গিয়ে শুক্রবার। তো নর্মাল মুসলমানের কথা বলতেছি, বাংলাদেশে যারা মুসলমান বলে দাবি করি, তো এবং যারা ইভেন 5 ওয়াক্ত নামাজও পড়ে, ইসলামিক জ্ঞান নেওয়ার জন্য আজ পর্যন্ত কোনো মসজিদ ভিত্তিক, প্রত্যেক পাড়ায় পাড়ায় মসজিদ আছে বলে মসজিদ ভিত্তিক কথা বলতেছি, কোনো মসজিদ ভিত্তিক কোনো অ্যাক্টিভিটিস নেওয়া হয়েছে যে আজকে আমরা লেনদেন নিয়ে কিভাবে কি হইতে পারে এটা নিয়ে বলবো? আপনি দেখান তো আজ পর্যন্ত কোনো মসজিদে হয়েছে কিনা। না। আমি গত 12 বছরে ইসলামিক ব্যাংকিং করে আমি আজ পর্যন্ত শুনি নাই যে আজকের একটা বিশেষ দিন, আজকে কোরআনের তাফসির, মানে এর পাশাপাশি নবীজির সুন্নার আলোকে ইসলামিক অর্থব্যবস্থা নিয়ে একটু কথাবার্তা বলা হবে যে আপনারা কীভাবে করবেন। এটা করতে গেলেই তো বলবেন জামাত, এটা করতে গেলেই বলবেন যে হেফাজত, এটা করতে গেলেই বলবেন যে এই যে শুরু হয়েছে মসজিদে এখন রাজনীতি।
ধরেন আমরা তাহলে আমরা এই তো পডকাস্টের মাধ্যমে একটা মেসেজ দিতে চাই, যারা আমাদেরকে দেখছেন, আপনিও সচেতন হয়ে থাকলে আপনার পাশের মসজিদের আজকে ইমামকে বলবেন তো যে নেক্সট জুমার দিনে উনি যেন ইসলামিক লেনদেন এটা নিয়ে কথা বলে। কারণ হ্যাঁ, ইসলামিক লেনদেন এটা নিয়ে কথা বলা খুব জরুরি। সেখানে খুবই স্পেসিফিক জরুরি। কোনো ব্যাংকের নাম বলা দরকার নাই, কোনো ব্যাংকের নামে বলা কিন্তু দরকার আপনি নেই। ইসলামিক লেনদেন সম্পর্কে কিভাবে সে শরিয়া বেসড বিষয়গুলোতে আরও যেতে পারে, কারণ এইটা বললেও কিন্তু একটা বড় ধরনের সওয়াবের কাজ আপনি করলেন। হ্যাঁ, মানুষকে আপনি একটা সঠিক পথে আনলেন। কারণ অনেক মানুষ আছে, আমি আমার ফ্যামিলিতে দেখেছি, আমার ঘরের মধ্যেই ব্যাংকে গিয়ে টাকা জমা দেয়, তো সরকারি ব্যাংক কেন, যে সরকারি ব্যাংকে টাকা রাখলে সেফ। হ্যাঁ, হুম, হুম। তো আমি তখন বললাম, আমার এক রিলেটিভ আর কি, খুব কাছের রিলেটিভ, তো আমি বললাম এখান থেকে যে এক্সট্রা টাকাটা পাবা সেটা তখন কী হবে, তো বলে এটা তো সবাই নেয়। তো আচ্ছা, সবাই নেয় ভালো কথা, তুমি যে নামাজ পড়তেছো তাহলে তোমার নামাজটার সঙ্গে এটা কি যায় কিনা, কন্ট্রাডিক্ট করে কিনা। তো বলে যে না, তাহলে আসলে আমি তো জানি না, এটা বুঝি নাই, কিভাবে করব। দেন বিষয়টা নিয়ে প্রসঙ্গ আসে, অনেক কথা বলি। এখন এই প্রসঙ্গটা বলার উদ্দেশ্য হচ্ছে যে যদি মসজিদ থেকে ইমামরা ইসলামিক ব্যাংকিংয়ের এই জায়গাগুলো নিয়ে কথা বলে, তখন কিন্তু একটা বড় ধরনের এটা তো করতে অ্যাওয়ারনেস হবে, তৈরি এটা তৈরি তৈরি হবে। করতে হবে। কিন্তু এই জায়গাটা তো ব্যাংকারদেরও তো আপনাদেরও তো অবশ্যই দায় আছে, আমি তো দায় আছে। শুরুতেই বলেছি দায় আছে। আরেকটা মজার ব্যাপার, আমি আপনাকে একটা সেকেন্ড থট দেই। বাংলাদেশের মুসলমান, বাংলাদেশের মুসলমানের মন, একটা আহমেদ সফার একটা হুম, বই আমি হুম, পড়েছিলাম। বাংলাদেশের মুসলমানদের মন, আপনাকে আরেকটা মজার জিনিস বলি। চায়নাতে গেলে, থাইল্যান্ডে গেলে, দেশের বাইরে বর্ডারটা পার করলে দেখবেন যে কত মুসলমান আমরা। প্রচুর। হালাল খাবার, হুম। না মুসলমানের নেচারটা আমাদের হালাল খাবারের জন্য সেই 2 মাইল 3 মাইল হাঁটতেছে, এইখানের থেকে ওখানে যাচ্ছে, কোন রেস্টুরেন্টে হালাল, ওখানে গেলে শুধু সবজি খাবে, মাছ খাবে, কোনো মাংস খাবে না, কারণ তার লেখাও দেখে আবার হ্যাঁ হালাল আছে হ্যাঁ কি না। হ্যাঁ হ্যাঁ দেখে। তো বাংলাদেশের মধ্যে সে সুদ খাইতেছে। এবং অ্যাভেলেবেল। এবং আমাদের এটা নিয়ে কোনো চিন্তা ভাবনাও নাই। কারণ আমরা এটাকে ওই যে একটা কমন ব্যাখ্যা দিয়ে দিছি যে ঘুরায় খায়। আমরা তো দুইটাকে এক করে এক কাতারে নামায় ফেলতে পারছি। সবচেয়ে বড় সাকসেস হচ্ছে গিয়ে আমাদের মেন্টালিটির এটা, যে আমরা এগুলো বলতে 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 আমরা এক কাতারে নামায় ফেলছি যে সুদ এবং কনভেনশনাল মানে ইসলামিক, এই দুইটাই এক, ঘুরায় খাচ্ছি। অনেকে সবার মনের মধ্যে তো একটা কলবের মধ্যে ঢুকে গেছে আর কি, সিল মারা তো এই কথাটা, আপনি যে কথাটা বললেন যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভাই এটা নিয়ে সবই তো ব্যাখ্যা নাই সমান। যে, এটা নিয়ে ব্যাখ্যা নাই যে, এটা নিয়ে যে ব্যাংকগুলো ওভাবে করে কাজ করে নাই, এটা নিয়ে আমাদের কাজ হয় নাই, আমাদের মসজিদ ভিত্তিক কাজ হয় নাই, আমার স্কুলে এটা শিখায় না, কলেজে শিখায় না, ভার্সিটি শিখায় না। আমার যখন ব্যাংকাররা কোনো ডিসকাশনে কথা বলে, এখন আপনি মনে করেন আমি 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 বলি, আমি মনে করেন যে কনভেনশনাল ব্যাংকে আছি, আপনি ইসলামী ব্যাংকে আছেন। এখন আমার তো একটা সান্ত্বনা পাইতে হবে। তা হুম। আমি যে আমার রিজিকটা হালাল না হারাম, এটা তো আমার ভিতরে খচখচানি একটা আছে। তো আমি এখন কি করব? আমি আপনার নামায় টাইনা আমার জায়গায় নিয়ে আসবো। আপনি যা করেন সবই তো ঘুরে খাচ্ছেন। না, দুজন সেমই। এখন ব্যাংকারদেরও দায়, সব এখানে দিক আসলে থেকে দায় আছে। একটু কন্ট্রাডিক্টরি হয়ে যাচ্ছে আর কি মনে হচ্ছে। হচ্ছে সব দিক থেকেই, মানে এটার ঝামেলা আছে। তো আমি বলবো যে একজন নর্মাল মুসলমান হিসাবে আপনি ইভেন যে কোনো ধর্মের মানুষ হিসাবে আপনি যদি একটু চিন্তা করেন যে আহ, কোন অর্থ ব্যবস্থাটা মোর মানে সবচেয়ে প্রাসঙ্গিক, সবচেয়ে ডিসক্লোজড, মানে কোনো হিডেন কোনো কিছু নাই। এবং আপনি ব্যাংকের স্ট্রেংথ তো অবশ্যই দেখবেন, সাথে সাথে শরিয়া বোর্ডে কারা কারা আছেন, ওনারা কি আসলে যথেষ্ট পরিমাণের জ্ঞান রাখেন জ্ঞান কিনা। রাখেন কিনা। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ ব্যাংক রিসেন্ট আইবিআরপিডির মাধ্যমে বেশ ভালো কিছু সার্কুলার দিয়েছেন এবং নীতি নির্ধারণ কিছু করেছেন, এবং সেটার মাধ্যমে এখন যেই শরিয়া বোর্ডের মেম্বাররা যারা এখন আসছেন, তাদের কিছু ফিট অ্যান্ড প্রপার ক্রাইটেরিয়া দিয়ে দিয়েছেন। তো আগেকার মতো মানে স্ট্যাম্পেড মেম্বার যে আহ, কেউ কেউ ছিলেন, সবাই তো অবশ্যই না, যে যে কোনো কিছু দিলেই পাশ করাই দিলাম, এটা হচ্ছে না ওইটা এখন। ওইটা হওয়ার স্কোপ এখন আর নাই। রাইট। তো এটা একটু দেখে শুনে আগালে তখন আমাদের ব্যাংকারদের পাশাপাশি আমাদের যখন গ্রাহকরাও সচেতন হবে, তখন ব্যাংকাররাও আরেকটু সিরিয়াসলি শরিয়া ভিত্তিক ব্যাংকিং করতে বাধ্য হবে। কাস্টমারের সচেতনতা তো খুবই ইম্পর্ট্যান্ট। তাহলে এখানে যে একজন ইসলামিক ব্যাংকিংয়ের এক্সিকিউটিভ, যে যিনি আপনার সেলসে কাজ করছে, রিলেশনশিপ ম্যানেজার বা আরএম যেটাকে আমরা বলি, উনি এই বিষয়টাকে মানুষের মধ্যে আরও অনেক যদি অ্যাওয়ারনেস বিল্ড করতে চায় আর তার সেলস বাড়াইতে চায়,
সে আসলে কি কি কাজ করতে পারে? আশেপাশে সবই হচ্ছে গিয়ে মুসলমান, হুম। 86% অথবা 87%। রাইট। এর মধ্যে যে ইসলামিক ব্যাংকিংটা আলাদা করে বুঝাইতে হচ্ছে, এটাই সবচেয়ে বড় ব্যর্থতা আমাদের। এটা বড় বড় অপরচুনিটিও আছে, কারণ এত মুসলমানের মধ্যেও ইসলামী ব্যাংকিংয়ের তো আর কাস্টমারের অভাব নাই। আশেপাশে সবই কাস্টমার, নিজে আগে একটু জানতে হবে। আমি যেটা বলবো, বাংলাদেশের ইসলামিক ব্যাংকারদের যে নিজে একটু কনসেপ্টগুলো নিজে ক্লিয়ার হইতে হবে, নিজে আগে কনভিন্সড হইতে হবে। এখন আমি শুধুমাত্র কাজের জন্য কাজ করি নাকি আসলে নিজে আত্মস্থ করি এবং বিশ্বাস করি এই যে জিনিসটা আমার নিজের মধ্যে কোনো কনফিউশন আছে কিনা, এটা আগে দূর করতে হবে। দূর করে তারপরে আপনাকে কাস্টমারের কাছে যাইতে হবে, এবং কাস্টমারের যে কনফিউশনগুলো, এই কনফিউশনগুলো যখন আপনি ভেঙে 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 বুঝাইতে পারবেন, তখন আপনি কাস্টমার আপনার এখানে কনভিন্সড হইতে বাধ্য। এখন একটা ঝামেলা লাগে বুঝছেন, সেটা হলে যখন কোনো একজন, আমি ব্যাংকে জব পাইছি, হ্যাঁ, আমার কাছে তো মনে হয়েছে আরে ব্যাংকে আসছি, আমি তো একটা বিগ জায়গা আসছি, অন্যরকম ব্যাপার। আমি ব্যাংক জব বলতে মনে করি যে আমার এখানে মানুষের কাছে হয়তো বা টাকা পয়সার হিসাব টিসাব নিব, এরপরে আমি আবার অফিস থেকে বাসা চলে যাব। বিক্রি আমার ব্যাংকার হিসেবে করতে হবে, এটাই তো আমার সঙ্গে যায় না। সবচেয়ে এটাকে মজার আসলে ব্যাপার কি, কিভাবে যে আপনি সেলসম্যান, দেখেন? ব্যাংকার সবচেয়ে বড় সেলসম্যান, সবচেয়ে কঠিনতম সেলসম্যানের একটা। ওকে। মানুষের পকেট থেকে টাকা বের করা, মানে পুরো দুনিয়া যেটার পিছনে ঘুরতেছে। হুম। আমি আপনার কাছ থেকে টাকা নিয়ে আপনাকে একটা রিসিপ্ট দেই, কোনো সময় সেটা, এখন তো অনলাইনের একটা মেসেজ হয়তো বা যাচ্ছে। এইটা তো শিখতে হবে ভাই, এইটা সবচেয়ে কঠিন সেলস। মানে এবং মেসেজ দিয়ে আপনি টাকাটা নিয়ে আসতেছেন, টাকাটা কিন্তু নিয়ে অনেক আসতেছে টাকা। আমার কাছে, আমি ম্যানেজারই করেছি ব্যাংকে, কাস্টমার এসে বলতেছে আমি টাকাটা রাখলাম, আমার বউ যেন না জানে। ওকে। বউ বলতেছে আমার হাজব্যান্ড যেন না জানে, আমার মা হচ্ছে নমিনি। আবার ভদ্রলোক এসে বলতেছে আমার ছেলে হচ্ছে নমিনি, অথবা আমার বন্ধু নমিনি, বড় ভাই নমিনি। তাহলে এরকম একটা জিনিস সে বউকে জানাচ্ছে না, স্পাউসকে জানাচ্ছে না, ওয়াইফ তার হাজব্যান্ডকে জানায় না, ব্যাংকারকে এসে বলে। ব্যাংকারকে কতটা নলেজেবল হইলে অথবা কতটা সেলস জানলে এই টাকাটা তার কাছে আসবে। এখন কেন আপনাকে সেলসটা শিখতে হবে? আপনি যেই মানের ব্যাংক, আপনার যেই রেটিং, এই রেটিংয়ের ব্যাংক আরও 12টা আছে। রাইট। এখন আপনি যেই সার্ভিস দেন, সবাই একই সার্ভিস দেয়। হুম। আপনি যে রেট দেন অথবা যেই মুনাফা দিচ্ছেন, সবাই একই দেয়। মানে সবাই, মানে আরও 10-12 জন দিচ্ছে, তাহলে আপনার কাছে আসবে কেন? ওই যে একটা গ্রে জোন আপনার কাছে কেন আসবে, ওইটাই হচ্ছে গিয়ে আপনার সেলসম্যানশিপ। রাইট। তার মানে আমাকে সেলস শিখতেই হবে, শিখতেই হবে, বিকল্প কোনো রাস্তা নাই অবধারিত। আর কি। আপনাকে ডিপোজিট আনতে হবে, আপনাকে ইনভেস্টমেন্ট সেল করতে হবে। আমি যেটা করেছি, একটা পর্যায়ে এসে যে বিভিন্ন রেমিটেন্স কোম্পানির সঙ্গে আমি টাই আপ করেছি, ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক বাড়িয়েছি। আপনাকে আলটিমেটলি নেগোসিয়েশন জানতে হবে, সেলসম্যানশিপ জানতে হবে। আপনি যদি ঠকে নেগোশিয়েট করেন তাহলে তো আপনি শেষ। একটা টেবিলের মধ্যে আপনি হেরে গেলেন লক্ষ কোটি টাকা। তো এই সেলসম্যানশিপ এবং নেগোসিয়েশন এবং রিলেশনশিপ ম্যানেজমেন্ট, এই জিনিসটা তো ব্যাংকারদের সবার আগে শেখা উচিত এখন। আমরা যারা সেলসে কাজ করছি এখন ইসলামিক ব্যাংকিংয়ে, তাদের মূল যে জায়গাটা নিয়ে কাজ করতে হবে যে আমার ইসলামিক ব্যাংকিংটা কোন কোন সেগমেন্টে একজন মানুষকে ইসলামিক শরিয়া বেসড ওয়েতে তাকে কানেক্ট করে। আমার যে প্রোডাক্টগুলো আছে বা ডিপোজিটগুলো আছে অথবা যেগুলো আমি তার কাছে বিক্রি করতে চাই, এক্সাম্পল কারো কাছে যদি আমি 5 লাখ টাকার ডিপোজিট আনতে চাই কারো কাছে, তাকে বোঝাইতে হবে যে আপনি এখানে রাখলে কেন এটা ইসলামিক শরিয়া হ্যাঁ, বেসড। কেন এটা আসলে আপনার কনভেনশনাল যেটা আপনি দেখেন সেখান থেকে পার্থক্য, এটা আসলে নিজে আগে বুঝতে হবে। বুঝে তারপরে আপনার এটা কাস্টমারকে বুঝাইতে হবে। এখন কনভেনশনালে আপনাকে ফিক্সড করে একটা রেট বলে দিচ্ছে, আপনাকে এই রেটেই আপনাকে মুনাফা দিবে, মানে সরি, ইন্টারেস্ট দিবে। এবং আপনি যখন ইসলামিকে কোনো জায়গা থেকে নিচ্ছেন, তখন আপনার কাছ থেকে ফান্ড নিবে মুদারাবা বেসিসে। মুদারাবা মানে হচ্ছে গিয়ে আপনি, ব্যাংকার হচ্ছে গিয়ে মুদারিব, আর যার কাছ থেকে টাকাটা আনতেছে উনি হচ্ছে সাহেব আল মাল অথবা রাব্বুল মাল। মুদারিব মানে হচ্ছে ম্যানেজার, আর হচ্ছে গিয়ে সাহেব আল মাল অথবা রব্বুল মাল হচ্ছে গিয়ে সেই টাকার অধিকারী অথবা টাকার মালিক। টাকার মালিক যে তার কাছে এই টাকা বিনিয়োগ করার জন্য যেই এফোর্ট লাগে, সময় লাগে অথবা এক্সপিরিয়েন্স লাগে, সেটা নাই। মুদারিব অথবা ম্যানেজার যে যে ব্যাংকার, তার কাছে সেই এফোর্ট দেওয়ার, সময় দেওয়ার এবং এক্সপার্টাইজ আছে। টাকার যে মালিক, সে চিন্তা করলো যে আমি নিজে ইনভেস্ট না করে, আপনি নিজে ব্যবসা করতে পারলে সবচেয়ে ভালো। আপনি যে নিজে ইনভেস্ট না করে কোনো একজন ব্যাংকারকে অথবা ব্যাংকে দায়িত্ব দিব, সে আমার পক্ষ হয়ে ইনভেস্ট করবে। ইনভেস্ট করে যে লাভটা হবে, সেই লাভের একটা পোর্শন আমি নিব, একটা পোর্শন তাকে মুদারিবকে তার ম্যানেজেরিয়াল যে কাজ
গুলো হলো, এজন্য তাকে আমি কম্পেনসেট করব অথবা তাকে সেই লাভের অংশটা দিব। এটাই হচ্ছে গিয়ে আপনি ডিপোজিট টেকিংয়ের ক্ষেত্রে ইসলামিক ব্যাংকিংয়ের মূলনীতি। এখন এই জিনিসগুলো যদি আপনি না বুঝেন অথবা আপনি যদি কাস্টমারকে না বুঝাইতে পারেন, তখন তো কনফিউশন হবেই। তখন কাস্টমার তো বলবে যে না, এটা তো একই, তাহলে এটা বোঝানোর ঘুরে দায়িত্ব খাওয়া। তো হচ্ছে যে ব্যাংকারের, আর ব্যাংকার আগে নিজে বুঝবে, ব্যাংকার আগে নিজে বুঝবে, সো তাকেও বোঝানোর দায়িত্ব তো তাদের উপরে তার বস, সিনিয়রের। সিনিয়রদের। রাইট। অনেকে আবার বুঝলেও বিহেভিয়ারটা সঠিকভাবে করে না আর কি, সরি এভাবে বলার জন্য। না, চেঞ্জ চেঞ্জ হয়েছে, অনেক চেঞ্জ হয়েছে এখন। রাইট। ব্যাংকারদের উপরে কিছু ক্ষোভ তো মানুষের আছেই, কিন্তু চেঞ্জ হয়েছে, হিউজ চেঞ্জ হয়েছে, খুবই ডাউন টু দ্য আর্থ দেখবেন খুব। আছে, আমি সেটাও পেয়েছি, অনেক পেয়েছি। আমি কোনো ব্যাংকের নাম বলছি না, বাট কিছুদিন আগে আমি একটা ব্যাংকে গিয়েছিলাম, তো টাকা ডিপোজিট করব। তো ওনারও আসলে এই পরিমাণ প্রেশারে থাকে, সঙ্গত কারণেই যে অনেক জিনিস চাইলেও পারে তা না। তো আমি প্রায় 1 ঘন্টার মতো বসেছিলাম, 1 ঘন্টার মতো বসেছিলাম, বিকজ ওই সিরিয়াল আর আসে না। তো সিরিয়াল যখন আমারটা আসছে, তখন উনি দেখলাম যে ম্যানেজার ওনাকে আরেকটা স্পেশাল ডিপোজিটের স্লিপ পাঠিয়ে দিছে টাকাসহ। তো বেচারা এখন সেটাই আগে নিছে। তো এখন আমার মতো একজন সচেতন মানুষ আমার সামনে আরেকটা নিয়ে নিছে, এইটা আমার মানতে কষ্ট হয়েছে, কারণ আমি তো 1 ঘন্টা দাঁড়ায় রয়েছি। হুম হুম হুম। তো আমি যখন ওনাকে বলছি, উনি মানে আনসারটা একটু রুডভাবে দিয়েছেন। তো ব্যাপারটা হচ্ছে, এটা হয়তো বা হরহামেশাই হয়, দ্যাটস ওয়াই ওনার বিষয়টা এরকম হয়েছে, তা না হলে হয়তো এরকম করতেন না মেবি। এখান থেকে আমাদের সেলসম্যানদের অনেক কিছু শেখার আছে। শেখার যে জিনিসটা হচ্ছে, আপনি খুব টায়ার্ড, আপনি 88 নাম্বার ক্লায়েন্ট ডিল করতেছেন, কিন্তু যেই ক্লায়েন্ট আপনার সামনে আছে এটা তার জন্য দিনের প্রথম এক্সপিরিয়েন্স, অথবা অ্যাবসলিউটলি। আপনার সম্বন্ধে প্রথম এক্সপিরিয়েন্স, আপনার ব্র্যান্ড সম্বন্ধে প্রথম এক্সপিরিয়েন্স। আপনি খুব ভালো, এই কারণে ট্রেনিংয়ের গুরুত্ব বস। আপনি খুব ভালো কোনো অর্গানাইজেশনে যেখানে কন্টিনিউয়াস ট্রেনিং হচ্ছে, মর্নিং হার্ডল হচ্ছে, টাইম টু টাইম টিম লিডাররা বসছেন, সুপারভাইজাররা বসছেন, এরকম কোনো জায়গায় এই জিনিস দেখবেন না। একেবারে আমি লিখিত দিতে পারি, খুবই কম দেখবেন, মানে লাখে একটা দেখবেন। আপনি যতভাবেই রাগানোর চেষ্টা করেন, আপনি ওই কাউন্টার স্টাফকে রাগাইতে পারবেন না। আই ট্রাইড, আমি বলতেছি, আমি ওকে। নিজে চেষ্টা করেও দেখেছি যে একটু এদিক ওদিক কথা বলে তার ভয়েসে কোনো তারতম্য পাই কিনা, ফর ফান, যে এই কোম্পানির অবস্থা কি। সার ছাড়া কথা বলে না, এবং পোলাইটনেস, বোল্ড পোলাইট, চমৎকার সুন্দরভাবে কনভিন্স করে রিপ্লাই দিচ্ছে, কিন্তু বিরক্ত হয় না। এরকম অর্গানাইজেশনও আমি পেয়েছি, ব্যাংক পেয়েছি। তো এটা আসলে ওই যে ট্রেনিংয়ের অভাব, যেই কারণে আসলে ট্রেনিংয়ের প্রয়োজন। কাস্টমার সার্ভিস নিয়ে ট্রেনিং, যেটা আমি বললাম যে রেমিটেন্সের কাস্টমার, কিছুই করার নাই। আপনি যদি 1 ঘন্টা বসায় রাখেন, ওই ভদ্রমহিলা গ্রামের থেকে বোরকা পরে আসছে, ছোট একটা বাচ্চা ক্লাস 1-এ পড়ে 2-এ পড়ে হাত ধরে, 1 ঘন্টা বসায় রেখে দিলেও কিছুই করার নাই, সে হয়তো বা নিবে, কিন্তু ইনস্ট্যান্ট দিলে, অথবা সে যাকে যতক্ষণ বসায় রাখছেন এর মধ্যে একটা চা কফি অর্ডার করলে, বাচ্চাটার হাতে যদি একটা আপনি চকলেট তুলে দেন, তার যে খুশি, ওই বাচ্চা তাই না মাকে ওই ব্যাংকে নিয়ে যাবে, মা ওই যে চকলেট দিছিল যে আঙ্কেল ওইখানে যাব। এটা আপনার রাইট। ক্ষেত্রেও, সবার সবার আপনাকে যে ক্ষেত্রে। 1 ঘন্টা বসায় রাখছে, আপনাকে যদি 1 ঘন্টার মধ্যে রিজন দেখাইতে পারতো যে হোয়াই এই লেটটা হচ্ছে, আপনিও কনভিন্সড হইতেন। আপনার 1 ঘন্টাও তখন পেইনফুল মনে হইতো না, যদি আমার কাছে মনে হয়েছে যদি যে ওয়েটিং টাইমটা আপনি রিজনটা পাইতেন যে কেন এই লেটটা হচ্ছে। উনি খুবই স্লো, মানে যিনি করেছেন, পাশের টেবিলে দেখা গেছে একসাথে 3টাকে সার্ভ করছে, উনি হয়তো একটা ওই করছেন। যে ট্রেনিংয়ের অভাব, ট্রেনিংয়ের অভাব, সো এই জায়গাটা আলটিমেটলি মনে ট্রেনিংয়ের হচ্ছে। অভাব। আমরা ওই যে বললাম না, টেলিসেলসে যখন শুরু করেছিলাম, একটু ট্রেন করে দিয়ে 2-1টা হয়তো বা 1-2 দিন ক্লাস, অথবা একটা সেশন 2টা সেশন নিয়ে ফোনে ধরাই দিল। আর ফোনটা তো ধরাই দিলেন ভাই, ফোনটা তো সে দেওয়া শুরু করলো এবং আপনার কোম্পানির অবস্থা খারাপ করে দিল, রেপুটেশনাল লস হচ্ছে। সো থ্যাংক ইউ আশরাফ ভাই। আমরা এবার ইসলামিক ব্যাংকিং থেকে একটু যেতে চাই রিকভারিতে, কারণ ইসলামিক ব্যাংকিংয়ের অনেকগুলো পার্ট আমরা জানলাম মোটামুটি। ইসলামী ব্যাংকিং নিয়ে যতটুকু কথা বললাম, আসলে সেগুলা ডিপ ঢুকি নেই আমি। না। আহ, সেটা নিয়ে দীর্ঘ সময় লাগবে। আপনি যদি প্রত্যেকটার মোডাস অপারেন্ডি, থিওরি কিভাবে হয়, প্রত্যেকটাই ইসলামিক, প্রত্যেকটাই আসলে শরিয়ার বেসিস আছে বলেই করা হয়। এবং এরকম কোনো সলিউশন নাই, ওই যে বললাম ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ, এরকম কোনো সলিউশন নাই যেটা ইসলামিকে দেওয়া সম্ভব না। এখন আপনি হয়তো বা বলতে পারেন যে ইমিটেট করছে। কিছু কিছু ক্ষেত্রে ব্যাংকারদের দায় তো এখানেই বললাম যে হ্যাঁ, কিছু কিছু জায়গাতে কনভেনশনালে যেভাবে করতেছে সম্পূর্ণ হুবহু ইমিটেট করে হয়তো বা ইসলামিকও সে একটা সলিউশন বের করে নিয়ে আসছে, যেটার একটা ইসলামিক সলিউশনই ছিল, কিন্তু ওভাবে ব্যাখ্যা অথবা
কনভিন্স না হয়েই নিয়ে আসা হয়েছে, এরকম কোনো ক্ষেত্র আছে, কিন্তু প্রত্যেকটারই ইসলামিক একটা সলিউশন আছে। তো এইটা আমাদের ব্যাংকারদের জানতে হবে, আমাদের কাস্টমারকে সেভাবে কনভিন্স করতে হবে। ব্যাংকারদের পক্ষ থেকে এটা ডিসক্লোজার সেশন, কাস্টমারকে এডুকেট করার জন্য বিভিন্ন ফাইন্যান্সিয়াল লিটারেসির বিভিন্ন প্রোগ্রাম এটা নিতে হবে, বিভিন্ন ক্যাম্পেইন করে বোঝাতে হবে। এটা বুঝাইলে কাস্টমার যদি কনভিন্স হয় তাইলেই তো হইল, এবং যদি সেটা শরিয়া সম্মত হয়। নাম্বার ওয়ান শরিয়া সম্মত হইতে হবে, সেকেন্ড হচ্ছে কাস্টমার কনভিন্স হইতে হবে, শুধুমাত্র সুপারস্টিটিয়াস বিলিফ না, আমার লজিক্যাল একটা গ্রাউন্ড থাকতে হবে। এবং আমার ব্যাংকার কাস্টমার যখন এই জিনিসটা কনভিন্স হবে, বুঝবে, তখন আসলে এই যে যত সব ঘুরায় খাওয়ার যেই ঝামেলাগুলো সেটা থাকবে না। পাশাপাশি বাংলাদেশ ব্যাংক থেকে একটা সুন্দর ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে, অনেক স্ট্রংলি এখন ওরা কাজ করছেন, মনিটরিং করছেন। প্রত্যেক শরিয়া বোর্ডের মেম্বারদেরকে ইভেন মার্কেটিং লিফলেট থেকে শুরু করে প্রত্যেকটা প্রোডাক্ট প্রপোজাল, বুকলেট, অ্যাকাউন্ট ওপেনিং ফর্ম থেকে শুরু করে A to Z দেখায় নিতে হবে। শরিয়া সুপারভাইজারি কমিটির মেম্বার হয়ে গেলেই শুধুমাত্র তাদের দায় শেষ না, ওনাদেরকে আবার সেটা বোর্ড অফ ডিরেক্টরসের কাছে দেখাইতে হবে, পেশ করতে হবে। কোনো কিছু যদি থাকে যে নন কমপ্লায়েন্স সেটা দেখাইতে হবে। শরিয়া বোর্ডের মেম্বাররা কোন মিটিংয়ে কোন কমেন্ট করলেন, উনার থাকাটা কতটা যৌক্তিক, সেইটাও আবার একটা রিভিউর ব্যাপার রাখা হচ্ছে। এই সমস্ত কিছু মিলে ইসলামী ব্যাংকিংয়ের জন্য একটা সুসময় এবং সুন্দর দিন সামনে ইনশাল্লাহ অপেক্ষা করছে। শরিয়া বোর্ডটা কি আপনাদের ওয়েবসাইটে গেলে পাওয়া যায়? হ্যাঁ, পাওয়া যায়, প্রত্যেক ব্যাংকেই পাওয়া যায় শরিয়া বোর্ড। মানে ওয়েবসাইটে গেলে কিন্তু আমি শরিয়া বোর্ড জি, জি, দিতে জি। পাচ্ছি, রাইট? তার মানে আমাদের দর্শক যারা আছেন, আপনারা যদি মনে করেন যে আপনি ইসলামিক ব্যাংকিং করবেন, আপনি যে ব্যাংকের সাথে করতে চান না কেন, এবার ওই ব্যাংকে ঢুকে ওনাদের ইসলামিক ব্যাংকিং সাইটটাতে গিয়ে ওনাদের শরিয়া বোর্ডটা দেখেন। এই শরিয়া বোর্ডে কারা আছেন তাদের জীবনী সম্পর্কে একটু দেখার চেষ্টা করেন, জি। যে তারা কি আসলে প্র্যাকটিসিং মুসলিম কিনা। সো সেই জায়গাটা, তাদের দক্ষতা জায়গাটা কতটুকু। এরপর আপনি ওই ব্যাংকের একজন প্রতিনিধির সঙ্গে বসেন, আপনার যেই যে জায়গাটা নিয়ে কথা বলা দরকার, যে ইয়েস আমি আসলে এইভাবে ইনভেস্টমেন্ট করতে চাই, অথবা আমি এখানে ডিপোজিট করতে চাই, অথবা আমি এখান থেকে লোন নিতে চাই, এইটাতে আমার কিভাবে আমি আসলে সুদের মধ্যে থাকবো না, কিভাবে আমি সরিয়া বেসড হচ্ছে সেটা আমাকে বুঝিয়ে বলেন। তখন ওই প্রতিনিধি আপনাকে বুঝিয়ে বলবে। অ্যাজ এ রেজাল্ট বুঝে আপনি যখন একটা কাজ করবেন, তখনই কেবল ওই ব্যাংকিংটা বা ওই লেনদেনটা আপনার দেখবেন যে মানসিকভাবে একটা আপনি শান্তি পাচ্ছেন। কারণ হচ্ছে এখন ইসলামিক বিষয় যদি আমার সামনে থাকে, আমি কেন সেটাকে রিসিভ করব না? মুসলমান হিসাবে আমি খুব স্পষ্ট করে বলি, যখন আপনার কাছে দুইটা সলিউশন আছে, একটা হচ্ছে গিয়ে কনভেনশনাল, একটা হচ্ছে গিয়ে ইসলামিক শরিয়া বেসড, আপনার জন্য অবশ্য কর্তব্য হচ্ছে গিয়ে আপনি শরিয়া বেসডটা বেছে নেবেন। বাট যেহেতু আপনি একজন প্রুডেন্ট মুসলিম, আপনি একজন জ্ঞানী মুসলিম, এবং শুধুমাত্র যেন ইসলামিকের কথা বলে আপনাকে মানে কোনো ব্যাংক অথবা কোনো ব্যাংকার যেন আপনাকে ব্লাফও করতে না পারে, সেজন্য আপনি একটু জেনে বুঝে নেবেন। আপনিও ইউটিউবে অ্যাভেলেবেল আছে, বিভিন্ন গুগলে সমস্ত মাধ্যমে অ্যাভেলেবেল আছে, সেখান থেকে জানবেন। আপনার সিনিয়র যাকে আপনি বিশ্বস্ত মনে হয় এবং নলেজেবল মনে হয়, সেই ধরনের ইমাম, মসজিদের মুফতি, খতিব, ওনাদেরকে জিজ্ঞেস করবেন। জ্ঞান অর্জন করা ফরজ, সেটা বললাম। এভাবে করে জেনে বুঝে নিয়ে তারপর আপনি ব্যাংকারকেও কোশ্চেন করবেন। ব্যাংকারকে বলবেন যে ভাই আমার কাছে দুইটা সমান মনে হয়, আপনি আমাকে যুক্তি দিয়ে বোঝান যে এটা সমান না। কেন আমি এটা নিব? হ্যাঁ, কেন আমি এটা নিব, কেন আমাকে ইসলামিক আপনি এটা বলতেছেন, কেন এটাকে আপনি সুদভিত্তিক বলতেছেন, পার্থক্যটা কোথায়, আমাকে বুঝান, আমাকে বুঝাতে পারলে আমি নিব। সো এভাবে করে যদি আপনি নেগেটিভ না পজিটিভ অ্যাটিটিউড নিয়ে আগান, তাহলে অবশ্যই। এর মধ্যে আমার একটা এরকম ঘটনা ঘটছে। ধরেন আমি রিসেন্টলি আমার যে কোনো রিলেটিভের জন্য ব্যাংক ডিপোজিট করতে গিয়েছিলাম একটা ব্যাংকে, আমি ব্যাংকের নামটা না বলছি। সো ওনাদের ওই রিলেটিভ উনি বলছেন যে ভাই আমি ডিপোজিট করবো ঠিক আছে, কিন্তু আমি এখান থেকে কোনো রকম আসলে সুদ নিতে চাই না। তো তখন উনি দেখালেন যে আপনি তাইলে এটা করেন। তো আমার তখন ওনার প্রশ্ন ছিল, ভাই কেন এটা করবো, হোয়াট ইজ দ্য ডিফারেন্স এই দুটার মধ্যে? তখন উনি আবার ভেঙে দেখালেন, দেখেন এইখান থেকে যেটা হয় আমাদের এটার মানে বছর শেষে একটা লভ্যাংশ আসে। জি, তো আমরা হয়তো একটা লভ্যাংশ ধরি, তো ধরার পরে ওই ওরা আবার অনুযায়ী আমরা দেই, অ্যাডজাস্টমেন্ট করি। পরে আবার এটাকে অ্যাডজাস্ট করি। Correct. ইভেন উনি পরে আমাকে আরেকটা ডকুমেন্ট দেখালেন যে আমাদের এই বছরে আমাদের এত টাকা বেশি হয়েছিল প্রফিট, সো ওইটাকে আমরা আবার প্রফেশনালি যেটা হয় আমরা আবার এটাকে অ্যাডজাস্ট করেছি। এবং দেখেন এক একজনকে ওনাকে প্রফিট বুঝে দেওয়ার পরেও উনি সেকেন্ড ধাপে জি, আবার এত টাকা করে পাইছে। এবং এখানে হাইয়েস্ট একজন এত পাইছে, লোয়েস্ট এত পাইছে। লোয়েস্ট খুব সম্ভবত 300 না কত টাকা দেখাইছে, আবার হাইয়েস্ট দেখাইছে প্রায় 9-10 হাজার টাকার উপরে ছিল। তো ওইটা দেখে তখন আমার কাছে রিয়েলাইজ হয়েছে, ইয়াস এটা একটা অথেন্টিক ওয়ে হতে পারে। তো এইরকম আরও অনেক ওয়ে আছে, অনেকগুলো বলেছেন, বাট এইভাবে আসলে জেনে দেন করলে তখন আপনার মধ্যে তখন একটা স্যাটিসফ্যাকশন কাজ করে আর কি। অবশ্যই কাজ করে। আমি এখন আরেকটা জিনিস বলি, কাস্টমারের বলে আপনার কি 100% ইসলামিক, অথবা বাংলাদেশে কি 100% ইসলামিক ব্যাংকিং আছে? আমি বলি যে নাই। ওকে, তো 80% থাকলে আপনি করবেন না? করা তো উচিত।
তো আমার এখানে যদি 100% না থাকে, মনে করেন 80% আছে, আমি একেবারে রুট লেভেলের কাস্টমারের কোশ্চেনের অ্যান্সার দিচ্ছি। মনে করেন আপনি 100% না 80% আসছে, আরেক জায়গায় তো 100%ই নাই, নাই, তো আপনি কোন জায়গায় বেছে নেবেন? 80%। না কেন আপনারা হুজুর হইয়া, মানে তখন আবার ওই যে মেস ইমোশনালি চলে যাচ্ছে। ইমোশনালি, না আপনারা কেন এটার সাইনবোর্ড ইউজ করে অথবা এই করতেছে, আপনারা হুজুর হয়ে কেন এই কাজ করবেন? আরে বাবা, চেষ্টা তো করতেছি, এখন না করলে কি করবেন? মানে চেষ্টা করে করে একসময় তো এটা এস্টাবলিশ হবে আস্তে আস্তে, এবং সুদিন আসতেছে, সুদিন চলছেও ইনশাল্লাহ, তো ভালো দিন আসছে। আছেন আপনার কথাটার সঙ্গে যদি এরকম আমি রিলেট করি, তো আমার এক চাচা গ্রামের, তো একজনকে বলতেছে, এই তুই আজকে নামাজ পড়ছস? ওই দিন ছিল জুমার দিন। বলছে হ্যাঁ, জুমার নামাজ পড়ে আসছে। পারো তো একখানে, এই খালি জুমার দিনে নামাজ পড়ো, এই নামাজ কিন্তু আল্লাহর দ্বারা যায়টায় না, হ্যাঁ, কবুল টবুল হয় না, এই নামাজ পড়ার চেয়ে না পড়াই ভালো। তো পাশের একজন বলতেছিল যে ভাই, জুমার দিনে নামাজটাও যদি উনি পড়ছে, হুম, কোনোদিন যে সে আবার আল্লাহর পথে 5 ওয়াক্ত পড়বে না এই গ্যারান্টি হ্যাঁ, আপনি দিবেন? সেটাই আপনি তো। জনের বলে দিলেন যে তোমার পড়ার দরকার নাই, তাইলে এই লোক যদি আজকে এটাকে ধরে নিয়ে না পড়া শুরু করে দেয়, তাহলে গুনাহটা কার হবে? তার মানে যে ছোট করে সুযোগ পাচ্ছে, আপনি তাকে কেন আটকাচ্ছেন? ইট মিনস আপনার যেই জায়গাটাতে কিছুটা হলেও আসতেছে, আপনি অ্যাটলিস্ট যদি ঢুকতে হয় সেই জায়গাটা ঢোকেন। যেখানে একবারে নাই, কেন আপনি সেখানে চলে যাচ্ছেন? কারণ 100% ইসলামিক যে জায়গাটা, সেটা করতে গেলে হয়তো আরও অনেক সময় লাগবে আমাদের বাংলাদেশে। হুম হুম হুম। ইট উইল টেক টাইম, বাট এখন আমি তো চলতে হবে আমার। তো সেই জায়গাটার ব্যবস্থাপনা আমি কীভাবে যাবো? সেই যে জায়গাটা আপনি যেটা বলেন, যদি 80% হয়, 90% হয়, অথবা 95% হয়, আমি অ্যাটলিস্ট সেই জায়গাটার মধ্যে থেকে নিজেকে একটু হলেও সেপারেট করে মুভ করতে চাই। সেটাই। একটা মনে আসলে একটা হিস্ট্রি বলি। জি। আলহামদুলিল্লাহ আমার হাত ধরে দুইজন মুসলমান হয়েছে, শাহাদাত আলহামদুলিল্লাহ। পাঠ করেছে। তো ওনারা যখন মুসলমান হইলো, তারপর আমার বিভিন্ন কলিগরা বলতেছিল, ও তো নামাজ পড়ে না, ও তো এটা করে এটা করে, এখনও দেখি যে এই করতেছে সেই করতেছে। তাই আমি বললাম যে এত কড়াকড়ি যদি শুরুতেই করো, তো ও জেলখানা মনে করে তো ও ভাগবে এখান থেকে। যে মুসলমান হওয়ার আগেই ভালো ছিলাম, মুসলমান হইতে পড়ছি বিপদে। এত কড়াকড়ির দরকার নাই, ওকে আস্তে আস্তে এটা সৌন্দর্যটা বুঝতে দাও। ও যখন এনজয় করে ফেলবে, অবশ্যই করা উচিত, পাঁচ ওয়াক্ত নামাজ তো অবশ্যই পড়া উচিত, কিন্তু কড়াকড়ি করে ডিমোটিভেটেড করার দরকার নাই। অথবা প্রথম যখন মুসলমান হইলো, তারপরেই 30টা রোজা এক্ষুনি রাখতে হবে, এই তুই কী করস, তুই মুসলমান, তুই 30টা রোজা রাখস না, এভাবে করে করে তো আসলে ডিমোটিভেট করে লাভ নাই। এখন আলহামদুলিল্লাহ দুজন মুসলমান, দুজনই, আমি রিসেন্টও কথা বললাম, গত পরশুদিন রাতেও কথা বললাম, আলহামদুলিল্লাহ খুব ভালো আছে। আলহামদুলিল্লাহ। পুরো পরিপূর্ণ ইসলামিক লাইনেই আছে দুর্দান্ত আলহামদুলিল্লাহ। কাজ করেছেন, এর থেকে তো আসলে অনেক বড় সওয়াবের কোনো আলহামদুলিল্লাহ কাজ নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ এটা কবুল একটা অনেক করেছেন। ভালো দিক। আশোক ভাই, আমরা যদি এখন এখান থেকে একটু যে টপিকটাতে যেতে চাই, রিকভারিতে যাব, তার আগে একটা প্রশ্ন জি। আমার কমনলি, বাংলাদেশে প্রচুর কর্পোরেট পলিটিক্স বা অফিস পলিটিক্স হয়। এখন যারা ব্যাংকে জব করে, প্রথমে ঢুকলো, এখন যাই দেখতেছে যে কেউ হচ্ছে চেয়ারম্যানের লোক, কেউ এমডির লোক, কেউ অমুক ডিরেক্টরের লোক, কেউ অমুক বসের লোক, কেউ হচ্ছে সিওর লোক। ধরেন সাধারণ একজন মানুষ এই ধরনের অফিস পলিটিক্সগুলোকে কীভাবে হ্যান্ডেল করতে পারে? সে কোনো দলের মধ্যে যেতে চায় না, কেমনে সম্ভব এটা? আমজনতার অথবা আম পাবলিকের অফিস পলিটিক্স ডিল করাটা আসলে খুব ফ্রাস্ট্রেটিং লাগে। প্রথমেই আমি যখন বাংলাদেশে আসছি, তখন আমি এগুলা দেখেছি আর কি। তো আমার চেয়ে সব দিক থেকেই কম পারফরমেন্সে অথবা কোয়ালিফিকেশনে কিন্তু অফিসের ফরেন ট্যুর পাচ্ছে, এই সেই। আমি তো মানে অবাক হয়ে যেতাম, কি ব্যাপার, কি ফরেন ট্যুর তো পাওয়ার কথা না, পারফরমেন্সের দিক থেকে হলে তো আমার পাওয়ার কথা। রাইট। পরে আমি আমাকে একজন বললো, কেন তুমি জানো না যে উনি চেয়ারম্যানের পিএস ছিল? ওহো! ও আমি বললাম, ও আচ্ছা, মানে কোয়ালিফিকেশন তাহলে ওইটা। এগুলা একটু এরকম হয়। আমি একটা মজার একটা ওয়েতে অফিস পলিটিক্স ডিল করি। কিরকম? ডিলই করি না। একটু আগে বললেন ডিল করেন, আর বললেন ডিলই করেন না। এই ডিলই করি না, এটা হচ্ছে গিয়ে ডিল। কিরকম? কিরকম? এটা হচ্ছে গিয়ে আমার যেইটা রিজিকে আছে, না ওকে। খেয়ে আমি মরবো না। রাইট। শেষ দানাটাও আমি খাবো, শেষ পানির ফোঁটাটাও আমি খাবো। হুম। আমি অফিসের কলিগদেরকে আমি আসলে খুব মাখামাখি করি না। আপনি আমাকে যদি বলেন যে বাংলাদেশের এই পর্যায়ের এই লোকটার সঙ্গে আমার বসতে হবে, আমার লাগবে, আমার ঘন্টার ব্যাপার, আলহামদুলিল্লাহ। কারণ আমি পারপাসফুলি এটা মেনটেন করছি লাস্ট 20 বছর ধরে। আমি রিলেশন তৈরি করেছি, যেটা আপনাকে বললাম যে
বিভিন্ন ওয়েতে, বিভিন্ন জায়গাতে কে কোন জায়গায় আছে, আমি এটা করেছি, মানে আমার করতে হয়েছে, অথবা আমার নেচারে এটা আছে, আমি করছি। আমার এমন কোনো ফ্রেন্ড নাই, কোনো স্কুল কলেজের ইউনিভার্সিটির কোনো এক্স কলিগ নাই যে 3 মাসে আমার একটা ফোন পায় না অথবা একটা টেক্সট পায় না। কিন্তু আমি অফিস কলিগদের সঙ্গে আমার মনে হবে বাইরের দেখতে আমি মিশতে পারি না। আমার একজন বসও আমাকে একসময় বলতেন, এই তুমি তো অফিসের ওদের সঙ্গে মিশতে পারো না। আমি তো মিশতে চেষ্টা করি না, কারণ ধরা খাইছি ভাই। এবং মানে আপনার তখন আরও বেশি মন খারাপ হবে, কিরে এর সঙ্গে আমার এত ভালো সম্পর্ক, কিন্তু পিছন দিয়ে এই কাজটা করলো কিভাবে। এই কারণে আমি যে কাজটা করি, যে আপনি যে পার্বত্য চট্টগ্রামে যাবেন, আপনি মশার ওষুধ নিয়ে যান না, আমি আমার নিজের স্কিলের উপরে কাজ করছি। ওকে, টিকে থাকলে একজন আমি থাকবো ইনশাল্লাহ। ওকে। কাজের সঙ্গে আমার রিলেশন। কোন স্কিলসগুলো বাড়াইতে হবে তাহলে? আপনাকে সফট স্কিল বাড়াইতে হবে, Soft আপনাকে skills. দক্ষতা অর্জন করতে হবে, আপনাকে দিয়ে মাল্টিপল কাজ যেন করানো যায়, যে কোনোভাবে আপনি রিলিভেন্ট। আমি রেমিটেন্সে খুব ভালো ছিলাম। আমি যখন ব্যাংকে রেমিটেন্স ছিলাম, আমি অনেক রিকোয়েস্ট করে হাতে পায়ে ধরে আমি রেমিটেন্সটা ছাড়ছি। আমাকে ফুল কমপ্লিট ব্যাংকার হইতে হবে। আমি ইনভেস্টমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশনে কাজ করেছি, ব্রাঞ্চে ট্রান্সফার নিয়েছি, অপারেশন ম্যানেজারই করেছি, ব্রাঞ্চ ম্যানেজারই করেছি, এখন ইসলামিক ফাইন্যান্স ডিভিশনের হেড করছি। আমি একসময় একজন সিনিয়র ব্যাংকারের মুখ থেকে বলতে শুনেছিলাম যে এই প্রতিষ্ঠানের সবচেয়ে কঠিন কাজটা আমি করি, রিকভারির কাজ করি। খারাপ খারাপ কাস্টমার যারা টাকা দেয় না, ওদের কাছ থেকে রিকভারি করি। আমার তখন জিদ উঠছে যে সবচেয়ে কঠিন কাজ, তাহলে তো আমার করতে হবে। আমি এখন রিকভারির হেড। হেড, আমি কাজ করতেছি, এবং এটা কাজ করে প্রমাণ করে তারপর হেড হইতে হয়েছে, কারণ আমি তো ইসলামিক ফাইন্যান্স ডিভিশনটাও দেখি পাশাপাশি অ্যাডিশনাল রেসপন্সিবিলিটি হিসাবে। তো আপনি যখন সমস্ত দিক থেকে রিলিভেন্ট থাকবেন, তখন অফিসের যারা পলিটিক্স করে এরাও আপনাকে বাদ দিয়ে করবে যে না, ওরে আটকানো যাবে না, ওটারে ছেড়া দিয়ে তারপর বাকিগুলোর সঙ্গে লাগ। তো এইটা হচ্ছে বেস্ট ওয়ে অফ ডিলিং। আমি যেটা দেখেছি সেটা হচ্ছে গিয়ে আর কেউ কারো ক্ষতি করতে পারে না। সাময়িক ঝামেলাতে আহ, আপনি পড়বেন, আপনার অস্থিরতা বাড়বে। আর সৃষ্টিকর্তার কথা তো মনে রাখতে হবে, আল্লাহুম্মা ইন্না নাজ আলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযুবিকা মিন শুরুরিহিম, শত্রুতা থেকে বাঁচার দোয়া। আপনি এটা পড়েন, আপনি বিন্দাস থাকেন, নিজের দক্ষতা বৃদ্ধি করেন, কাজ করেন। আমি এত মানুষের সঙ্গে রিলেশন তৈরি করতে পারি, আমি কেন অফিস কলিগদের সঙ্গে একটু এড়ায় চলি? আমি পারপাসফুলি এড়ায় চলি, কারণ এমনিও আপনার ক্ষতি হবে, অন্যও ক্ষতি হবে। তো সময় দিলেন না, ক্ষতি হইল, তাও তো একটা মনে একটা বুঝ থাকে যে খুব বেশি সময় দেই নাই এদের পিছনে। সবাই যে বলে তাহলে অফিস আর একটা পরিবার, সেই পরিবারের সঙ্গে আপনি রিলেশন বাড়াবেন, আপনি তো উল্টো ফিলোসফি বললেন। ভাইজান, পরিবার তো অবশ্যই, পরিবার কোন হিসাবে? আমি এখন হার্ট অ্যাটাক করলাম, আমার তো সিপিআর দিতে হইলে তো ওনারাই দিবে। এতটুকু তো হাই হ্যালো আপনি করবেনই ভাই। ওকে, কিন্তু মানে হচ্ছে একটা লেভেল পর্যন্ত যাবেন। হ্যাঁ, এখন তো মাখামাখি করার দরকার নাই আর কি। ভারত বন্ধু হইলে কেমন বন্ধু, এই Right. কথাটা আমি ফেসবুকে একবার লিখেছিলাম যে ভারতকে যদি খুব বন্ধু বন্ধু মনে হয়, তাহলে আপনি আপনার কলিগের কথা চিন্তা করেন, তো কলিগ বন্ধু হইলে কতটুকু বন্ধু। আমি সরি, মানে আমার কথা যদি যারা শুনবেন খুব খারাপ লাগতে পারে, সবাই বলে, সবাই বিশ্বাস করে, কেউ বলেন, আমি হয়তো বলতেছি। তো ভারত বন্ধু হইলে যেরকম বন্ধু, আপনার কলিগ বন্ধু হইলে অতটুকুই বন্ধু। এর বেশি কিছু কি? এর বেশি কিছুই না। নিজের দক্ষতা বাড়ান। আমি খুব আমার জাগতিক কোনো কিছু পাওয়ার জন্য আমার ডিরেক্ট লাইন ম্যানেজার অথবা সুপারভাইজারকে তেলানো, যেটা এটা আমার কাছে শির্ক মনে হয়। স্পষ্টভাবে এটা আমি শির্ক বিশ্বাস করি। শির্ক, যে গুনার কোনো মাফ নাই তওবা কিন্তু ছাড়া। সৃষ্টিকর্তা তো বলেন যে মানে ওনাকে প্রশংসা করতে। সো সৃষ্টিকর্তা যদি প্রশংসা পছন্দ করে, তো একজন মানুষ সে একটা কাজ যদি ভালো করে, আমার বস যদি কোনো একটা ভালো কাজ করে, আমি কি তাকে প্রশংসা করব না? সৃষ্টিকর্তা আর বস কি এক হইল? মানে না, সৃষ্টিকর্তা প্রশংসা পছন্দ পছন্দ করে। অহংকারের একমাত্র অধিকারী আল্লাহ সৃষ্টিকর্তা। ওকে, সৃষ্টিকর্তা প্রশংসা তো সূরা ফাতিহাতেও তো প্রশংসার বাণী, রাইট। শুরুই তো প্রশংসার বাণী প্রশংসা দিয়ে। দিয়ে, হ্যাঁ। তো আপনার বসকে আপনি অ্যাপ্রিসিয়েট করবেন, ওনাকে মোটিভেট করবেন অ্যাজ এ টিম মেম্বার। আপনি তো বলবেনই যে ভেরি গুড, ওয়েল ডান, রান। আপনি দৌড়াচ্ছেন একটা একটা রিলে, তো 400 মিটারের 100 মিটার পর পর আপনার চেঞ্জ হচ্ছে, তো পিছন দর্শকরা তো বলবেই যে দৌড়াও দৌড়াও। অতটুকু তো আপনি করবেনই। মাঝে মাঝে বসকেও টেনে ধরতে হয়, মাঝে মাঝে বসকেও মোটিভেটেড রাখতে হয়, খারাপ সময় আসলে তো সবাই মিলেমিশে থাকতে হয়। এগুলোর
সবই করতে হবে। তার মানে এটুকু করা ঠিক কিন্তু আছে, যে কিন্তু কর্পোরেটে বেশি তেল মারার যে ব্যাপারটা আপনি বলতে চাচ্ছেন বা এক্সেস বা এক্সট্রা, এক্সেস, এই জিনিসটা না করা আর কি। কারণ অনেকে এক্সট্রা করতে গিয়ে বাসায় বাজার করে দেয়, হ্যাঁ অনেকে এক্সট্রা করতে গিয়ে হচ্ছে বস যা বলে সূর্য পশ্চিম পূর্ব উত্তর হ্যাঁ, নাই আর সব দিকে ওঠে আর কি। তো এই জায়গাগুলো থেকে একটু আমি পারপাসফুলি করি না, ক্যারিয়ারে কোনো সময় করি নাই। মানুষ বলে না যে আজান দিয়ে বলে যে এটা করে না, আমি আজান দিয়ে বলি আমি করি নাই, আমি করব না। আমি যেটা আমার রিজিকে আছে না খেয়ে মরবো না তো। রাইট। আমি অনেক রেসপেক্ট করি আমার সমস্ত গুরু যারা আমি পেয়েছি যাদেরকে, সেই আমি বিনয় শর্মার কথা বললাম, আমি বর্তমানে বাংলাদেশ ফাইন্যান্সে আছি, আমি কাইসার ভাই আমাদের এমডি, যথেষ্ট রেসপেক্ট করি। আমি আনকাট ডায়মন্ড ছিলাম কেউ কেউ বলেন, উনি আমাকে শেপে নিয়ে আসছেন, আলহামদুলিল্লাহ আমি সত্যি গ্রেটফুল। আমি এম ফরহাদ স্যারকে পেয়েছিলাম সোশ্যাল ইসলামী ব্যাংকে, যার কাছ থেকে আমি অনেক শিখেছি দায়িত্ব নিয়ে কিভাবে কাজ করতে হয়। আরও 10 বছর আগেই উনি আমাকে ফুল রেসপন্সিবিলিটি দিয়ে দিয়েছিলেন, তুমি তোমার মতো করে রেমিটেন্স করো। আমি যমুনা ব্যাংকে এম সাইফুদ্দিন আহমেদ স্যারকে পেয়েছি, আমি যথেষ্ট কৃতজ্ঞ। কিন্তু অফিস শেষ, আমার ওইটাও শেষ। আমি ওই যে কারো পাসওয়ার্ড মনে রাখার মতো রেসপন্সিবিলিটি আমি নেই নাই কোনো সময়, যে কারো আইফোনের পাসওয়ার্ড মনে রাখবো, কারো পার্সোনাল ফাইল এনআইডি কার্ডটা আমার কাছে থাকবে, কারো অফিস ঔষধের লিস্ট আমার কাছে থাকবে। বাবা আমি ওসবে নাই। আমার ফ্যামিলি আছে, আমি সন্ধ্যার পরে আমি আমার ফ্যামিলিতে, আমি আমার বিভিন্ন জায়গাতে আড্ডা মারা পারপাসফুল্লি আমাকে যেহেতু মেনটেন করতে হয় আমি সেগুলা করেছি, আমি আমার কাজ করেছি। থ্যাংক ইউ আশরাফ ভাই। তাহলে আপনার অফিস পলিটিক্সের এক কথা উত্তর যদি আমরা বলি, অনেকটা এরকমই যে আপনি আপনার নিজের দক্ষতা বাড়াবেন, আপনার অফিসিয়াল এনভায়রনমেন্টের যে দক্ষতাগুলো বাড়ালে আপনার নিজেকে অন্য সবাই অপরিহার্য মনে করবে, তখনই কেবল আপনি পলিটিক্স থেকে এমনিতেই সাইডেড হয়ে যাবেন আর কি, পলিটিক্সের মধ্যে ঢোকাই লাগবে না, আর হ্যান্ডেল করার দরকার নেই আপনাকে আর কি। ছেড়ে দিয়ে মানুষ অন্যদের পিছনে লাগবে। Right, এটা right. আরও কিছু মজার ব্যাপার বলি। ঢাকা কমার্স কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করি, কমার্স থেকে একজন 937 পেয়ে আমাদের সঙ্গে ফার্স্ট হয়, নুরুন্নবী সাগর, আমরা বিদ্যাসাগর ডাকতাম। তো কলেজের মধ্যেও তো সেমিস্টারে, প্রত্যেক সেমিস্টারে কে ফার্স্ট সেকেন্ড হবে এগুলো নিয়ে চিন্তা করতাম। তো নুরুন্নবী সাগর তো ফার্স্ট হয়ে রইছেই, ওর সঙ্গে কেউ পারে না, তো আমরা চিন্তা করতাম কে সেকেন্ড হবে কে থার্ড হবে। তো ওগুলা এক এক ভালো সিস্টেম যে ছেড়ে এমন, দিয়া তারপরে হ্যাঁ ওরে ছাইরা দিয়া তারপরে অন্যদের পিছনে লাগো, Right. ওকে ছেড়ে দাও, ছেড়ে দাও। ওকে আটকাতে পারবা না। কয়দিন আগে আমার অফিসে আমার একজন সেম ডেজিগনেশনে আমার সিনিয়র একজন বললো যে আপনার আমার ভালো লাগে বস, আপনার আমি ফলো করি। অফিসের বাইরে ইনফর্মালি আমাকে বলছে। আমি কেন, কী হয়েছে বলেন তো? আপনি ঠিক আছেন। আপনি ঠিক আছেন মানে? ও বললো যে আর যাই হোক কাজ করেন, খালি কাজ করেন, কাজ নিয়ে ব্যস্ত। আমাকে এই ফাইল দেন, ওই ফাইল দেন, আমি দেখি এই কাজ দেন, ওই কাজ দেন, কোনো কিছুতে না নাই, কোনো মেনটেন করা নাই কাউকে, কোনো বলয়ে নাই, কোনো কিছুতে নাই, কোনো কোরামে আমি নাই। আমি কোনো অফিসের জন্য এক্সট্রা টাইমের মধ্যে আমি নাই। কাজ দিবেন আমি কাজ করব। তো শেষ পর্যন্ত একজন খুব সিনিয়র উনি আমাকে এই কথা বললেন যে আমাকে ফলো করে, কতটা সত্য জানি না, বাট বলেছেন এই কথা। ভেরি গুড। এটা আমি আমার Thank হোল you. ক্যারিয়ারেই করেছি, এবং আমি দেখছি আসলে এটা রাখার দরকার নেই। আমি পলিটিক্স করতে গিয়ে প্যাচ লাগাই ফেলি, যেটা পারি না, শুধু করতে গেলে প্যাচ লেগে যায়। কারণ এই জিনিস পারা আরেক ধরনের জিনিস, দক্ষতা দরকার আর কি। এটা বিশাল দক্ষতা দরকার। ওই যে সুলতান সুলেমানের মতো, দেখেছেন কিনা আমি জানি না, আমি ভালো করে দেখিনি। ওরে বাবারে বাবা ভাই, এটা সুলতান সুলেমান। আমি যদি অর্গানাইজেশনাল বিহেভিয়ার পড়াইতাম, তাহলে ওটা দেখাতেন। আমি আমার কলিগকে গতকাল বলছি 3 ঘন্টার একটা সুলতান সুলেমানের উপরে ক্লাস নেওয়া, এবং একটা আমি যদি সত্যি সুযোগ পাই, আমার বন্ধুবান্ধব বিভিন্ন জায়গায় তো প্রফেসর, আমি বলবো যে আমি সুলতান সুলেমানের উপর ক্লাস নিতে চাই। 10 মিনিট সুলতান সুলেমান দেখাবো, এবং এই কেসটার উপরে কিভাবে তুমি অফিসে হ্যান্ডেল করবে। বিশাল জিনিস, রিয়েলি। আশফাক ভাই থ্যাংক ইউ। আমরা অফিস পলিটিক্স বাদ দিয়ে এবার একটু যেতে চাই রিকভারিতে। ব্যাংকিং সেক্টরে রিকভারি একটা বড় বিষয়। আমার যদি পার্সোনাল এক্সপিরিয়েন্স বলি, আমি একটা এই যে আপনার এনবিএফআই থেকে হোম লোন নিয়েছিলাম। তো হোম লোন নিয়ে আমি আসলে সাফারার এই অর্থে, কারণ আমি যখন নেই তখন 9.5% এটার রিটার্নের লভ্যাংশ বলেন, সুদ বলেন, যেমনি যেটা বলেন আর কি, ওই দেওয়ার কথা ছিল। হ্যাঁ, তো পরবর্তীতে হুট করে দেখে যে এটা 14.5% হয়ে গেছে। তো আমি খুব একটা খেয়াল করি না, বাট হঠাৎ করে একদিন জানতে চাইলাম, জানার পরে দেখলাম যে হুট করে বাড়াতেছে, আমাকে কোনো জানায় টানে নাই। তো আমার টার্মস অ্যান্ড কন্ডিশন মধ্যে ছিল এরকমটাই যে যদি এরকমটা বাড়াতে হয়
ওনারা বাড়াবেন কিন্তু আমাকে জানাবেন, এরকম লেখাও ছিল অ্যাজ পার বাংলাদেশ ব্যাংক রুলস যেটা হয়। তো ওকে, তো তখন আমি কমিউনিকেট করলাম, ওরা বললো যে স্যার এটা তো আসলে বেড়ে গেছে। And মজার ব্যাপার হচ্ছে আমার সঙ্গে আবার আরেকজন, আমরা সেম দুইটা ফ্ল্যাটের জন্য নিয়েছি, তার হচ্ছে 11.5, আমার হচ্ছে 14.5। তো এবার প্রশ্ন করলাম যে ভাই, একই জায়গা থেকে? একই জায়গা থেকে, একই আরএম থেকে, একই ফ্ল্যাটের জন্য, মানে একই ফ্ল্যাট মিনস পাশাপাশি ফ্ল্যাট, একই বিল্ডিংয়ের। এখন আমি প্রশ্ন করলাম যে এটা কেমনি সম্ভব ভাই? তো বলে উনি হচ্ছে চাকরিজীবী, আপনি হচ্ছেন ব্যবসায়ী। তো আমি ব্যবসায়ী দেখি আমার টাকা বেশি, আমি কোন অ্যাঙ্গেলে আপনাকে টাকা বেশি দিব ওয়াই, জাস্ট বুঝাই বলেন। তো এখন এটার কোনো উত্তর তার কাছে নাই। তাই আমি বললাম, ঠিক আছে আপনি এটাকে সলভ করেন, করে তারপরে আমি আপনাকে আমার মানে যে কিস্তি দিবার আগে দিব না ভাই। তো আমি এবার আটকে রাখছি 1 মাস 2 মাস। এখন ব্যাংকের দৃষ্টিতে এটা একটা ভালো বিহেভিয়ার না। তো 3 মাসের মাথায় সে আমার বললো যে দেখেন আপনার কিন্তু এটা দিতে হবে। তাই আমি বলছি ভাই আমি তো বলছি আপনি ওইটা আগে কমান, তারপর আমি দিয়ে দিব। তো এইবার তারা আমার কাছে তারা আমার কাছ থেকে একটা চিঠি নিছে, চিঠি নিয়ে এটাকে কমাইছে। কমাইছে কত, 14.5 থেকে এটাকে 12.5-তে আনছে। তো ওকে 12.5-তে আনছে পরে আমি এবার টাকা দিলাম। দেওয়ার পর 3 মাস পরে আমাকে কমিট করছিল যে 3 মাস পরে এটা আবার একটু কমায়া 11.5-তে অন্তত আনবে। কিন্তু আনফর্চুনেট এরপর আর কমায় না, আমি তো আর টাকা দিই না। তো একটা পর্যায়ে ওরা অনেক রিকোয়েস্ট করার পর আমি টাকা দিছি। এখন এই যে ব্যাংক হুটহাট করে করলো রিকভারির ক্ষেত্রে, এরকম একটা ঝামেলা আমি পড়ছি যে তারা আমার কাছে টাকা নিতে গিয়ে, এখন যে হয়তো রিকভারি করতে ছিল সেও তো একটু ঝামেলা পড়ছে আমাকে নিয়ে। তো এখানে এরকম হ্যান্ডেলগুলো আপনারা কীভাবে করেন আসলে? এটা ক্লায়েন্টকেই কীভাবে ম্যানেজ করবো, বা ক্লায়েন্টের এখানে ভুলটা কোথায়, বা যে সেলসে আছে সে তারই বা ভুলটা কোথায় রিকভারির? রিকভারির আপনি ওই পর্যায়ে ছিলেন না, আপনি ছিলেন মনিটরিং স্টেজে। ওকে। তো আমার কাছে যেই ফাইলগুলো আসে সেটা হচ্ছে কি একেবারে খারাপ পর্যায়ে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে সে দেয় না। সে দেয়ই না। আমি যে কাস্টমার দেখি সেই কাস্টমার খুব ভদ্র ভালো কাস্টমার না আসলে। সেই কাস্টমার ব্যাংক থেকে টাকা নিছে, টাকা দিবে না বলে তার একটা মোটামুটি, অথবা পরে দিবে সময় সুযোগ মতো দিবে, অথবা লোন নিছি সেই 2010 সালে কথার কথা। কতদিন পরে গেলে রিকভারিতে ঢোকে তাইলে আপনার হিসাব না, অনুযায়ী? আমার এখানে যেগুলো আসে সেগুলো একেবারে লাস্ট স্টেজে, 8টা 10টা 15টা কিস্তি দেয় না, এরকম পর্যায়ে সেটা আমার কাছে আসে। আমি স্ট্র্যাটেজিক বিভিন্ন চেঞ্জ করে স্ট্র্যাটেজি নিয়ে তারপরে সেগুলোকে রিকভারি করি। এরকম কোনো একটা স্ট্র্যাটেজি বলবেন যে স্ট্র্যাটেজিটা ফলো করে আপনি এরকম একটা খুবই পিটকিট্টা টাইপের রিকভারি করছেন? আমার দেখেন, প্রত্যেকটা মানুষের মৃত্যুর ভয় আছে। রাইট। আমি খুব মানে মারদাঙ্গা টাইপের রিকভারি বলতে যেটা বুঝায় যে একটু রাফ টাফ ওই টাইপের মানুষ না, বেসিক্যালি ওই মানুষ না। কিন্তু আমার পারপাস যখন আমার ইকিগাই মতো আমার যখন অ্যালাইন্ড হয়ে যায় যে ওই ভদ্রলোক অথবা এই পার্টি সে যে কোনোভাবেই হোক সে ইচ্ছাকৃতভাবে দিচ্ছে না, তার সামর্থ্য আছে, তখন সে বাংলাদেশে থাকতে পারবে না আমার টাকা না দিয়ে, তাকে টাকা দিতে হবে। আমি এরকম বহুত কাস্টমারই হ্যান্ডেল করেছি, তার মধ্যে একজন আছেন যে খুব একটা মিডিয়ার ওনার, কোনোভাবেই বসতে চায় না, বসবে না। আমি খুব স্পষ্টভাবে তার তার অফিসে কাজ করে একজনের সঙ্গে আমি বসেছি এবং আমি বললাম যে ভাই উনি তো বিভিন্ন কারণে টাকা দিচ্ছেন না, সামর্থ্য আছে, উনি জুলুম করতেছেন, আপনি জুলুমের সহকারী হয়েন না, তাহলে কিন্তু আপনি গুনার ভাগী হবেন। এখন এই জিনিসগুলো এত সিম্পল, ওনারা নিজেরাও জানেন, এই কোরআন হাদিসের ব্যাখ্যা ওনারাও জানেন, কিন্তু এটা মানুষকে আসলে যদি আপনি কনভিন্স করতে পারেন যে আপনি এখানে চাকরি করতেছেন, এই চাকরিতে আপনার কেপিআই হচ্ছে গিয়ে আপনার বসকে বাঁচানো, টাকা ঘুরায় দেওয়া, বাট আলটিমেটলি এটা আপনার জন্য গুনার কাজ, তখন সে নড়ে চড়ে বসছে যে আমি যে কাজটা করতেছি এটা তো আমার গুনাহ হচ্ছে। আমি বললাম যে হ্যাঁ, ইমোশনালি আপনি তাকে ইমোশনালি এটা তো একটা পার্ট টাচ বললাম, করলেন। আমি তাকে বসাইছি শেষ পর্যন্ত এবং এখন রেগুলার হওয়ার পথে। আমি এরকম কাস্টমার পেয়েছি যে টাকা দেয় না কয়েক বছর, আইনের আশ্রয় নিতে হয়েছে, বিভিন্ন ল এনফোর্সিং এজেন্সির কাছে যেতে হয়েছে, টাকা দিচ্ছে। আমরা
যিনি টাকা দিতে পারে তাকে ভালোভাবে বোঝানোর চেষ্টা করি। আমি যেই অ্যাপ্রোচে যাই, আমি মূলত কোরআন হাদিস দিয়ে বোঝানোর চেষ্টা করি। মানুষ এত ভালো না যে যত সহজে বলতেছি যে কোরআন হাদিসের কথা শুনে উনি টাকা দিয়ে দিবেন। মানুষ এত ভালো না। উনি উনার বহুত দুঃখের কথা বলেন যে আমি লোন নিছি এত সালে, আমি এত টাকা শোধ করছি, এখন তো শোধ হয়েই গেছে, আমি বাকি টাকা দিব না, আপনি এই করেন, ওয়েভার দেন, সেই দেন। এটার ক্ষেত্রে আমি বলবো যে আমার এমডি যথেষ্ট, ওই যে অ্যাপ্রিসিয়েট যেটা করার কথা বললেন, অ্যাপ্রিসিয়েশনই করছি উনার, যে উনি যথেষ্ট পরিমাণে এম্পাওয়ারমেন্ট আমাকে দিয়ে দিয়েছেন, এম্পাওয়ার করেছেন যে ঠিক আছে তোমার এত এই ফাইলটা তুমি এততে তুমি ক্লোজ করতে পারবা, তুমি করো, তোমার মতো করে করো, তুমি যা ইচ্ছা তাই করো, লিগ্যালের মধ্যে থেকে, আইনের বাউন্ডারির মধ্যে থেকে, একটা লেভেলে থেকে হ্যাঁ লেভেল করতে থেকে পারেন। যা হ্যাঁ, ইচ্ছা তুমি তাই করতে পারবা। সম্পূর্ণ স্বাধীনতা দিয়ে দিয়েছেন, এম্পাওয়ারমেন্টে ছিলাম, আছি এখনও আলহামদুলিল্লাহ। তো সেভাবে করেই কাজ করছি আর কি। তো এভাবে করেই মানুষকে আসলে বিভিন্ন মাধ্যমে এটা, রিকভারিটা হচ্ছে গিয়ে সেলস, নেগোসিয়েশন, রিলেশন, সমস্ত কিছুর কম্বাইন্ড একটা জায়গা। সেখানে সেটা আসলে আর একটা মজার ফিল্ড, আমি খুব এনজয় করছি আলহামদুলিল্লাহ। এখন যারা রিকভারি অফিসার, স্পেশালি রিকভারি বা কালেকশনেও আছেন, কারণ আপনি যে মনিটরিং মাঝখানে পার্টটা বলেন, কারণ এটা তো একটা এক ধরনের টাকা উঠানোর কাহিনী। জি জি জি। তো তারা কোন কোন অ্যাপ্রোচ অথবা কোন কোন কাজগুলো করলে তার এই কাজটা বা তার লাইফটা আরো সহজ হতে পারে? পারপাস, আমি যে করতেছি সেই কাজটা কেন করতেছি, আমার এই কাজটা পৃথিবীর জন্য কেন দরকার। আমরা তো বুঝিও না যে আমরা কি করতেছি। আপনি যে রিকভারি কাজ করতেছেন, কত বড় সোয়াবের কাজ করতেছেন। আপনি এটা দেশের শত্রুকে, মানে আপনি ফলো আপ করতেছেন তার কাছ থেকে টাকা রেগুলার করার জন্য। আপনি এই টাকা তো আপনার না, এই টাকা তো প্রতিষ্ঠানের নিজস্ব টাকা না, এটা হচ্ছে কি আরেকজন ডিপোজিটরের টাকা। তো ডিপোজিটরকে আমার নিয়মিত সার্ভিসিং করতে হচ্ছে, তাকে আমার প্রফিট অথবা ইন্টারেস্ট যেটা আমি বললাম সেটা দিতে হচ্ছে। তো এটা তো টোটাল একটা সাইকেল আটকায় যাবে যদি আপনি রিকভারিটা করতে না পারেন। আপনি যদি এটার গুরুত্বটা বুঝেন এবং আপনার যদি কোনো হিডেন এজেন্ডা না থাকে। হিডেন এজেন্ডা কি? আমি যে কারণে রিকভারিতে ভালো করতেছি সেটা হচ্ছে কি আমি কাউকে ভয় পাই না। ওকে। মানে আমার তো ক্ষতি আল্লাহ ছাড়া কেউ করতে পারবে না। আর আমি কারো কাছ থেকে কোনো কিছু আশা করি না যে উনি ব্যাংকের চেয়ারম্যান। কারণ যারা টাকা দেয় না ব্যাংকের কাছ থেকে অথবা কোনো ফাইন্যান্স কোম্পানির কাছ থেকে টাকা নিয়ে, তারা তো আসলে খুব পাবলিক তো না ভাই, তারা বিভিন্ন জায়গাতে ওয়েল লিঙ্কড। এখন আপনি যদি মনে করেন যে ওনার সঙ্গে একটু ভালো সম্পর্ক রাখলে আমার সুবিধা আছে, উনি তো এখন একটু খারাপ সময় যাচ্ছে, অথবা আবার এক সময় ক্ষমতায় আসবে, অথবা তার কাছ থেকে এটা পাওয়া যাবে সেটা পাওয়া যাবে, এরকম কোনো পারপাস যদি আপনার হিডেন পারপাস না থাকে, আপনি যদি আপনার মূল পারপাসে, যেটার জন্য আপনি অ্যাসাইন্ড, যেটা আমি বলি যে কাজের হক আদায় করা। এবং আরেকটা খুব মজার জিনিস আমি বলি, সেটা হচ্ছে গিয়ে আপনার জব করবেন আপনি উইদাউট এনি ইশ ফ্যাক্টর। ইস, আমি যদি এটা ইস করতাম। যদি আমি এটা করতাম, যদি আরেকটু চেষ্টা করতাম। আমার লাইফে কোনো ইশ ফ্যাক্টর নাই। আমার 8 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা, 14 ঘন্টা যতটুকু আমি কাজ করি, আমি এরকম কোনো জিনিস নাই যে আমি ট্রাই করি নাই রিকভারি করার জন্য, মানে প্রত্যেকটা ফাইল ধরে ধরে আর কি। আমার লাইফে কিন্তু আছে অনেক ইস ফ্যাক্টর, কারণ হচ্ছে যে আমার কাছে মাঝে মধ্যে মনে হয় যে, ইস, আমি যদি বিষয়টা এভাবে করতাম তাহলে আরেকটু ভালো হইতো। তো না এটা কি আমি কেন থাকাটা করি না, উচিত না নাকি? আমি কেন করি না, কারণ অন দ্য বেসিস অফ দ্য অ্যাভেলেবল ইনফরমেশন ইউ হ্যাড অন দ্যাট পার্টিকুলার পয়েন্ট অফ টাইম, দ্য ডিসিশন ইউ হ্যাড টেকেন ওয়াজ দ্য বেস্ট ডিসিশন অফ দ্যাট টাইম। রাইট। তো আমি বলার কারণটা কি, এখন আমার কাছে অপশন আছে যে রিক্সা, সিএনজি, ব্যাটারি রিক্সা, পায়ে হাঁটা। তো 4টার মধ্যে আমি চিন্তা করে দেখলাম কতটুকু সময় আছে, আমার পকেটে কতটুকু টাকা আছে, ওখানে যাওয়ার আর্জেন্সি কীরকম। এখন আপনি 4টা বাহনের যে কোনো একটা বেছে নিছেন, বেছে নেওয়ার পরে এখন আপনি হঠাৎ করে দেখলেন যে রাস্তার মধ্যে কোনো একটা ঝামেলা হয়েছে, তো সেটা তো আপনি আগে ইনফরমেশন ছিল না, তাইলে আপনি এখন বলে লাভটা কি? রাইট। মানে আপনি যেই পয়েন্টে আছেন সেই পয়েন্টের সমস্ত ইনফরমেশনগুলোকে রাইটলি জাজ করে করতে পেরে আপনি যেই সিদ্ধান্তটা নিয়েছেন প্রুডেন্টলি, সেটা ওই সময়ের বেস্ট ডিসিশন। তার মানে আপনার কথা হচ্ছে যে আমি ইস যেন বলতেই না হয়, সেজন্য আমি যখন কোনো সিদ্ধান্ত নিব বা যখন কোনো কাজ করব তখন যেন ওইটাকে আরও প্রপারলি করি, জি আমার ফুল অ্যাটেনশনটা দিয়ে করি, হ্যাঁ, জাজমেন্টটা যেন ফুল আমি ইউজ করি আমার, তাইলে আমার এই অবশ্যই। ইস ফ্যাক্টরটা থাকবেই না। জি, আমাদের সেলসের পার্টে অথবা যখন আমরা কথা শুরু করলাম ইসলামী ব্যাংকিং নিয়ে, তখন আপনি এটা বলতে পারেন। এখন আমি দেখি যে সবাই এত ডিস্ট্রাক্টেড, এত ডিফোকাসড, প্রত্যেকটা জায়গার প্রত্যেকটা লোক। উদাহরণ দিব, একটা দেন। আপনি আপনি চিন্তা করে দেখেন, আপনি সেলুনে চুল কাটাইতে যান, নর্মাল একটা সেলুনে যান আপনার বাসার আশেপাশে, দেখবেন টিভি দেখতেছে, মোবাইল দেখতেছে, কানের মধ্যে একটা
ইয়ারফোন, তার এখানে ফোন আসে, এদিকে টিপ দেয়, টিভির দিকে তাকায়, কাজ করে, তার মোবাইলের রিংটোন বাজতেছে, ওদিকে 2বার করে ফোন ধরে। আপনার ড্রাইভার দেখবেন আপনার চেয়ে বেশি ফোন ধরে। আমার বাসায় যে আমার বাচ্চা কাচ্চাকে পড়াইতে আসে, অত্যন্ত ভালো পড়ায়, ফোনে 2-2.5 ঘন্টা 3 ঘন্টা যতক্ষণ পড়ায় তার মধ্যে অর্ধেক সময় সে ফোনে থাকে। তাকে বলা হয়েছে যে ভাই তুমি যথেষ্ট ভালো পড়াও, বাচ্চা কাচ্চা খুবই হ্যাপি, কিন্তু তুমি ফোনটা একটু কম ইউজ করো। কিন্তু তার নেশা, এবং সে যে ফোনটা ধরতেছে বারবার করে 100 বার করে দেখতেছে, সে সেটা বুঝেও না। আপনি মানে ফরজ নামাজ পড়ছেন, আপনি আয়াতুল কুরসি পড়বেন নামাজের পরে, সুন্নতের আগে আপনি মোবাইলে দেখতেছেন, নোটিফিকেশন দেখেন, মনে হয় দোয়া কবুলের ওটিপি আসছে। ফেসবুকে অনেক লেখালেখি হয় না, হাস্যকর একটা মানে পোস্ট দেয় যে মানে নামাজ পড়ার মাঝখানে মানুষ মোবাইলটা কেন দেখে সেটা সে নিজেও জানে না, কিন্তু সে দেখতেছে। প্রত্যেকে মোবাইলে ব্যস্ত। আপনি রাস্তা দিয়ে আপনি নিউ মার্কেটে যান, একটা কাপড় কিনবেন, দেখবেন সেলসম্যান আপনাকে ডাকে না, আপনি ঢুকছেন কিন্তু সে মোবাইলের দিকে তাকায় রয়েছে। আমি এরকম কোনো জায়গা থেকে কোনো কিছু কিনি না। ওকে, তার মানে যারা আমাদেরকে দেখছেন, আপনি মোবাইল চালানোটা স্পেশালি কাস্টমারের সামনে করেন না। হ্যাঁ, করলে এরকম অনেক কাস্টমার পাবেন যারা কিনে না। এবং আমার কাছে ডিরেক্ট সেলসের জন্য আসছে, আমি মাঝে মাঝে এমনি দেখি আর কি পরিস্থিতি কীরকম চলতেছে, ছেলে পেলে আসলো, তার মোবাইলটা সে সাইলেন্ট করে অথবা ভাইব্রেশন মোডে দিয়ে রাখতে পারে, আমার সামনে এসে ও বস সরি একটা ফোন আসছে ধরবো, এটা বলাটা কি খুব স্মার্টনেস? 5টা মিনিট এরোপ্লেন মোডে দিয়ে আমার কাছে বসে থাকলে কি হয়? ফোকাসটা আমার কাছে দাও না, আমি তো আসছি, তোমাকে সময় দিছি। তোমার একটা ফোন আসছে, তুমি সুন্দর করে ফোনটা রিসিভ করতে পারো আমার কাছ থেকে টাইম নিয়ে, এটাও কি একটা প্রমাণের জিনিস যে তুমি খুব ভালো এটিকেট জানো? এটা এটিকেট জানো ভালো, কিন্তু কাজটাই তো করছো ভুল। এখন অ্যাক্সিডেন্টাল দু একটা বিষয় থাকতে পারে, এক্সেপশনাল অ্যাক্সিডেন্টাল দুই একটা বিষয় থাকতে পারে, সেটা ডিফারেন্ট, কিন্তু মানে হরহামে সেটা কখনোই করা উচিত না আর কি। কারণ আমি যখন কারোর সামনে যাচ্ছি, বিশেষ করে আমার যে একজন সিনিয়র মানুষ, তার সামনে যখন আমি যাচ্ছি, অফকোর্স আমার সেই জায়গাটা আরও অনেক বেশি অ্যাটেনশন দেওয়া উচিত। এখানে আমি যতই কার্টিসি মেনটেন করি, যতই পোলাইট থাকি না কেন, আলটিমেটলি কিন্তু এটা সামনে যে মানুষটা থাকে সেটা ভালো দৃষ্টিতে দেখে না। আচ্ছা মনে করেন একজন সেলসম্যান আমার কাছে আসছে, আমার ফোন আসছে, আমি ফোনটা ধরছি, সে তখন মোবাইলটাতে হাত দেয়, দেখেন আপনি আপনি কমন কমন আপনি 100টা সেলসম্যানকে ডাকায় দেখেন কমন কেন বাবা আমার ফোন আসছে, তখন আবার তোমারও একটা কাজ পড়ে গেছে নাকি তুমি 2 মিনিট মানে অন্য কোনোভাবে কাটাতে পারো না? মনে করতেছে যে এই সুযোগটা এই সুযোগ মানে সিকনেসটা কোন লেভেলের চিন্তা করে দেখেন। রাইট। আমি যেটা বললাম একেবারে এটাই হয়, এটাই হচ্ছে। সো আশরাফ ভাই, তাহলে আপনার ইয়েটা হচ্ছে যে যারা রিকভারিতে কাজ করছে তাদেরকে আরো অনেক ইশ ফ্যাক্টর যেন তৈরি না হয়, সেজন্য সে আরো অনেক বেশি পরিমাণে আবার রিসোর্স ইউজ করবে। ডিসিশন দেওয়ার ক্ষমতা থাকতে হবে। বাংলাদেশ Decision ব্যাংকের সার্কুলার যেগুলা নীতি যেগুলো আসে, যেগুলো রুলস রেগুলেশন পলিসি, এগুলো জানতে হবে। জানতে হবে। কাস্টমার আপনার কাছে বললো যে আপনি ভাই এই ফাইলটা এখন কি করতে পারে, আমি তো সত্যি টাকা দিচ্ছি কিন্তু আমি সত্যিকার অর্থে একটু ঝামেলায় পড়ে গেছিলাম বিভিন্ন কারণে, তো আপনি বলেন যে আচ্ছা ঠিক আছে আমার বসের কাছ থেকে জিজ্ঞেস করে আমি বলবো আপনাকে। কাস্টমার তখন আপনাকে আর রিলাই করবে না, আপনার সঙ্গে আর বসবেও না। তুমি তো জানো না তোমার সঙ্গে বসে কি হবে, বসকে তখন তোমার বসকে ডাকো, তাহলে ইমিডিয়েট কিন্তু তার পজিশন ওখানে শেষ। এই কারণে একটু পলিসির জিনিস জানতে হবে, নিয়মিত লেখাপড়া করতে হবে, আপডেটেড থাকতে হবে, এবং কাজের হক আদায় করতে হবে। ভাইয়া সলিউশন একটাই, যেই কাজের জন্য টাকা নিচ্ছেন সেই কাজ আপনি 80 স্কেলে করতেছেন, আপনার সামর্থ্য আছে 100 স্কেলে করার, আপনি করতেছেন না, এর চেয়ে বড় দুর্নীতি আর হইতে পারে না। দুর্নীতি মানে শুধু ঘুষ আর মানে ওইটা খাওয়া না, টাকা নেওয়া। আপনি নির্ধারিত সময়ে যদি কোম্পানির সঠিক কাজটা না করেন, সঠিক হক আদায় না করেন, এটা তো একটা দুর্নীতি। এটা বিশাল বড় দুর্নীতি। হ্যাঁ, কারণ হচ্ছে যে আপনি তো আসলে যেটুকু কাজ দেয়ার সেটা তো দিলেন না। আমি একবার খুব সম্ভবত কোনো একটা ট্রেনিংয়ে গিয়েছি, পর ওইখানকার এক ম্যানেজার এই জিনিসটা বলছিল যে ভাই, খালি আপনি ওজনে কম দিলেন তারই আপনি চোর বলতেছেন। আপনি যে 8 ঘন্টার জন্য অ্যাসাইন্ড হইলেন, এর মধ্যে যে 1 ঘন্টা কাজ করলেন না, তাহলে আপনি কি চোর না? তার মানে এই যে জায়গাটা, এই রিয়েলাইজেশনটা যখন আমার মধ্যে কাজ করবে, তখনই কেবল আমার আসলে পরিবর্তনটা শুরু হবে। যেটা কন্টিনিউস আপনি বলেই আসছেন যে প্রোডাক্টিভ কাজ করা, আমি যদি প্রপার টাইমে প্রোডাক্টিভ কাজ করি, পরবর্তীতে হয়তো আমার এক্সট্রা এফোর্ট লাগতেও পারে, নাও লাগতে পারে, ইভেন হয়তো ওটির মধ্যে হয়ে যেতে পারে, লাগলেও আমি দিব সেটা। তার মানে আমার কাজের হক আদায় করতে হবে। এটা কি শুধুমাত্র আপনি কাজের হক আদায় করলেন, প্রতিষ্ঠানের জন্য না, কাজ করলেন? এটা আমার তো আপনি যদি 8 ঘন্টার মধ্যে 6 ঘন্টা কাজ করেন আর বাকি 2 ঘন্টা আপনি করলেন না অথবা এফেক্টিভলি কাজ করলেন না, নিজেকে ঠকাইছেন, পরিবারকে ঠকাইছেন, বাচ্চা কাচ্চাকে ঠকাইছেন, বাবা মাকে ঠকাইছেন। আপনার পরিচয় দিয়ে যারা ভালো মনে করতো, ভালো থাকতো,
আপনার ফ্যামিলির ভাই বোন আত্মীয় স্বজন তাদেরকেও ঠকাইছেন, সোসাইটিকে ঠকাইছেন, দেশকেও ঠকাইছেন। সবচেয়ে বড় ঠকাইছেন নিজেকে। আর সৃষ্টিকর্তার কাছে গিয়ে এটা জবাবদিহিতা করতে হবে যে আপনার যে পোটেনশিয়াল দেওয়া হয়েছিল সেই পোটেনশিয়ালের কতটুকু আপনি ইউটিলাইজ করেছেন। রাইট। আশোক ভাই, আমরা প্রায় শেষের দিকে, আমরা লাস্টে যে বিষয়টা আপনার কাছে জানতে চাই, যদি ওভারঅল ব্যাংকিং সেক্টর, এই সেক্টরের সেলসের মানুষদেরকে যদি আপনাকে বলা হয় যে একজন নতুন ব্যাংকার জয়েন করছে, এরকম একজন ব্যাংকিং প্রফেশনাল সেলসে কাজ করবে এরকমই, তাকে আপনি 5টা টিপস দিবেন আপনার 20 বছরের অভিজ্ঞতার আলোকে, 5টা টিপস তার জন্য কি হবে? নাম্বার 1 হচ্ছে গিয়ে ঘর থেকে শুরু করেন। আপনি 5টা ফ্যামিলির ফ্যামিলি ব্যাংকার হন। ওকে, আপনার 5টা ফ্যামিলির ফ্যামিলি ব্যাংকার হওয়া নাম্বার 1। হ্যাঁ, আপনার রাত্রেবেলা যদি ডাক্তারের প্রয়োজন হয়, আপনি যেরকম আপনার বন্ধুকে অথবা কোনো ফ্যামিলি ডক্টরকে ফোন দেন, যে কোনো 5টা ফ্যামিলি আর্থিক কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে যেন আপনাকে ফোন দেয়। ভেরি গুড। নাম্বার 2, আপনার স্কুল, কলেজ, ইউনিভার্সিটি 3টা জায়গা তো আপনি কমপক্ষে পার করে আসছেন। এই 3টা জায়গার আপনি যে সকল ফেসবুক, হোয়াটসঅ্যাপ, অ্যালামনাই গ্রুপ আছে সে জায়গাতে অ্যাক্টিভ থাকেন। ভেরি গুড। সমস্ত এই সেলস হচ্ছে গিয়ে ভালো মানুষের বাই প্রোডাক্ট। আপনি নিজেকে সেল করতে পারেন নাই, আপনার কাছে আসবে না। রাইট। আপনি কারো ব্লাড লাগলো, আসলেন না। কারো বোনের বিয়ে দেওয়ার জন্য আপনি কোনো পাত্রর রেফারেন্স দিলেন না। আপনার কোন বন্ধু কোন জায়গায় কোন সময় কোথায় আসছে সেগুলোও আপনি জানেন না, কোনো আপডেট নাই। আপনি শুধুমাত্র হাত ধুয়ে ভাত খেয়ে আসলেন রিউনিয়নে গিয়ে। আপনি ভালো সেলসম্যান জীবনও হইতে পারবেন না। কাজেই সেলস যদি করতে হয়, জানতে হয়, বুঝতে হয়, আপনার অ্যালামনাইর বেনিফিট আপনাকে নিতে হবে। ভেরি গুড, 2টা গেল। হ্যাঁ, নাম্বার 3 হচ্ছে গিয়ে যার, আপনি ব্যাংকে আছেন, যার কাছে টাকা আছে তার সঙ্গে রিলেশন খারাপ করা যাবে না এবং নেটওয়ার্ক বাড়াইতে হবে। কেউ ওই গোল্ডেন স্পুন নিয়ে মুখে নিয়ে বড় হওয়া ফ্যামিলির সংখ্যা খুবই কম। ওইসব ফ্যামিলির লোকজন ব্যাংকে খুব কমই থাকবে সামনের দিকে। তো ব্যাংক রুল করবে আম পাবলিকের ফ্যামিলি থেকে আসা লোকজনই। তো আপনাকে আসলে খুব নেটওয়ার্ক বাড়াইতে হবে। আমি ভালো পাবলিক ইউনিভার্সিটিতে পড়ি নাই, আমি তো ন্যাশনাল থেকে পড়ছি অথবা প্রাইভেট থেকে পড়ছি, এইগুলা চিন্তা করে নিজেকে ছোট মনে করার কোনো কারণই নাই। নেটওয়ার্ক পারপাসফুলি বাড়াইতে হবে। 3টা গেল। নাম্বার 4 হচ্ছে গিয়ে আপনি যেই কাজটা করবেন সেই কাজের 100% হক আদায় করবেন, সৃষ্টিকর্তার উপরে ভরসা রেখে যে আপনি কোনো দিকে কোনো ফাঁকি দেন নাই। ওকে। নাম্বার 5 হচ্ছে গিয়ে যেই কাজ করবেন আমি বলি জান লাগাই দিয়ে করবেন, মন থেকে, একেবারে দিলসে মন দিলসে। থেকে করবেন। কোনো জায়গায় কোনো ইশ ফ্যাক্টর থাকবে না, জান লাগাই দিয়ে কাজ করবেন। আর সমস্ত কিছুর পরে 5 নাম্বার, এই 5টার পরে গিয়ে যেটা, সেটা হচ্ছে গিয়ে আপনি সমস্ত কিছু যা কিছুই করেন না কেন তারপরেও একটা জিনিস থেকে যায়, সেটা হচ্ছে গিয়ে তকদির আর তদবির। দুনিয়া হচ্ছে গিয়ে তকদিরের জায়গা। হ্যাপিনেস আপনি একটা ট্রেনিং দেন সব জায়গায়, আপনার সমস্ত কিছু করার পরেও মাঝে মাঝে খারাপ সময় আসবে, কিছুই হচ্ছে না, সেলসও হচ্ছে না। আপনার চেয়ে লো কোয়ালিফাইড নিচে আছে, আপনার চেয়ে মানে আপনার চেয়ে লো কোয়ালিফাইড উপরে চলে গেছে, আপনার চেয়ে আপনি যেই কোয়ালিফিকেশনে ডিজার্ভ করেন, যে পজিশন যেতে পারতেছেন না, তখন আলহামদুলিল্লাহ বলবেন। ভালো থাকলেও আলহামদুলিল্লাহ বলবেন, খারাপ থাকলেও আলহামদুলিল্লাহ বলবেন। কারণ আপনি যেই পজিশনে আছেন সেই পজিশনে আপনি নিজে নাই, আল্লাহ আপনাকে ওই পজিশনে রাখছে। আল্লাহ চাচ্ছে আপনি এই পজিশনে থেকে শুকরিয়া আদায় করেন। এর চেয়ে বড় কোনো হ্যাপিনেসের কোনো সলিউশন নাই। হ্যাপিনেস আপনি ওই বিভিন্ন পডকাস্টে অথবা মেডিটেশনে খুঁজে লাভ নাই। সবচেয়ে বড় হ্যাপিনেস এইটাই যে আপনি যেই অবস্থাতে আছেন আল্লাহ চাচ্ছে আপনি এই পজিশনে থেকে কতটুকু শুকরিয়া আদায় করতে পারেন, এটা দেখা। যখন যে অবস্থায় আলহামদুলিল্লাহ, সৃষ্টিকর্তা যা করেন ভালোর জন্যই করেন। 101 বার ভালোর জন্য করেন। রাইট। আপনি মিলাই দেখেন, যেই সকল জিনিস খারাপ হয়ে গেছে, মন খারাপ করছেন, 3 বছর পরে গিয়ে মনে হয়েছে যে আহারি, সবচেয়ে ভালো তো ওই জিনিসটাই আমার সঙ্গে হয়েছিল। দুনিয়া হচ্ছে তকদিরের জায়গা, দুনিয়া হচ্ছে তাকদীরের জায়গা। আখেরাত হচ্ছে তদবির করে নিতে হবে। দুনিয়াতে আপনি আপনার যোগ্যতা অনুযায়ী পজিশন সবসময় পাবেন না, এটা ধরে নিয়ে কাজ করতে হবে। এবং আখেরাতটা আসলে ওইখানে কোনো বাই চান্স কোনো কিছু হবে না। দুনিয়াতে আপনি কিভাবে সময়টা কাজে লাগাইছেন ওইটা দিয়ে আখেরাত হবে। তো ওইটার জন্য কাজ করতে হবে। লাস্ট মেসেজ এইটাই। রাইট। থ্যাংক ইউ সো মাচ আশফাক ভাই, আপনার অনেক মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন আজকের এই পডকাস্টে। আমার কাছে মনে হয়েছে এখানে মানুষ অনেক অনেক সমৃদ্ধ হবে। বিশেষ করে কয়েকটা সেগমেন্টে আপনি কথা বলেছেন, তার মধ্যে অন্যতম হচ্ছে যে রেমিটেন্স নিয়ে আমরা একটা দীর্ঘ সময় আলোচনা করেছি। ইসলামিক ব্যাংকিং নিয়ে আলোচনা হয়েছে, সেখানে সেলস চলে এসেছে, সেলস কীভাবে হবে, সেলসে যারা আছেন তাদের কোন কোন বিষয়গুলোকে নিয়ে কাজ করা দরকার,
এবং আপনি এরপরে আমরা কথা বলেছি অফিস পলিটিক্স নিয়ে, এরপরে আমরা কথা বললাম আমাদের রিকভারি নিয়ে, রাইট? আরও অনেক বিষয় জানার ছিল, যেহেতু আসলে এক সেট আপে হবে না, আমরা ডিফারেন্ট আরেকটা সেট আপ আপনার সঙ্গে আসলেই বসতে চাই, সেখান থেকে হয়তো নতুন নতুন আরও অনেক জিনিস জানবো। সো সেই পর্যন্ত আজকের মতো রাখতে চাই এখানেই আর কি। যদি আপনি লাস্ট কিছু বলেন আমাদের টোটাল অডিয়েন্সের উদ্দেশ্যে। সবাই আসলে ফোকাসড হয়ে যেন আমরা কাজটা করি, যেই কাজটাই করি সেটা 100% মন দিয়ে করি। শুধুমাত্র যাওয়া আসা করলাম, সময়গুলো চলে গেল, এভাবে না। জীবন খুব লিমিটেড, প্রত্যেকটা সময়, প্রত্যেকটা সেকেন্ড আর ফেরত আসবে না। এটার কোনো কাজ আদায় করতে পারবো না আমরা। সময় যেটা চলে যাচ্ছে সেটার কাজ আদায় করা সম্ভব না। কাজেই সময়ের মূল্যটা দিয়ে কাজ করলে ইনশাল্লাহ সফল হবই, আর সফল না হলেও আলহামদুলিল্লাহ। আল্লাহ যাহা করেন ভালোর জন্যই করেন, আলহামদুলিল্লাহ। রাইট? থ্যাংক ইউ সো মাচ আশফাক ভাই। আমাদেরকে যারা দেখছেন, এই পডকাস্টে শেষ পর্যন্ত দেখছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আমি বিশ্বাস করি এই ধরনের একটা পডকাস্ট আপনার লাইফ অনেক অনেক বেশি সমৃদ্ধ করতে পারে। সেজন্য এই পডকাস্টটি আপনি একবার না, কম করে হলো 5 বার দেখবেন। কেন? এই পডকাস্টটা 5 বার দেখলে আপনি ভিন্ন ভিন্ন জিনিসগুলোকে আয়ত্ত করতে পারবেন। এবং এই পডকাস্টটা একেবারেই আমাদের কোনো রকম কপিরাইট নাই, আমরা এখান থেকে কোনো প্রকার মনিটাইজও করি না। তাই আপনি এটা যে কোনো জায়গায় ইউজ করতে পারেন, এটা ডাউনলোড করে আপনার চ্যানেলে ইভেন প্রকাশ করতে পারেন, কোনো আপত্তি নেই, রাইট? আমরা চাই ভালো জিনিসগুলো মানুষের মধ্যে ছড়াতে। আজকের এই পডকাস্টে অনেক ভালো বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আজকের এইখান থেকে যদি আপনি একটা ছড়ানোর কারণে বা শেয়ার করার কারণে একজন মানুষ ইসলামিক ব্যাংকিংয়ে আসে, একজন সেলসের মানুষ সে বিষয়টা নিয়ে আরেকটু ভালো কাজ করে, তখন এটার একটা বড় সওয়াবের অংশ কিন্তু আপনিও পাবেন। তাই নিজে দেখুন, অন্যদেরকেও ভালো জিনিস দেখান, এই প্রত্যাশা রাখছি। আমরা নতুন কোনো পর্বে আবার নতুন কোনো অতিথিকে নিয়ে আমাদের সেলস পডকাস্ট দ্য সেলস লিডারশিপ শোতে আমি ইউসুফ ইফতি চলে আসবো আপনাদের সবার সাথে দেখা করার জন্য, কথা বলার জন্য। সে পর্যন্ত সবাই ভালো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।